Years of legacy and craftsmanship. শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবে নির্মলা সীতারমণ। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা? দাম বাড়বে কিসের, কমবে কি, তাকিয়ে গোটা দেশ। দিল্লি যাওয়ার আগে ফের গণেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসিআই পোর্টালে দখল নিচ্ছেন মাইক্রো অবজারভাররা। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা। আক্রমণ মমতার, পুরোটাই নাটক, পাল্টা বিজেপি। অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্নই থেকে যাবে মমতার। আক্রমণে অমিত শাহ। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियारेशन कर दे, सब दिखाई पड़े। তৃণমূল সরকারকে উৎখাতের ডাক শাহের, পাল্টা অভিষেকের। 2026 TMC को टाटा बाय बाय कहने का साल है। पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। দুর্ঘটনা নয়, তৃণমূল সরকারের দুর্নীতির ফল। নাজিরাবাদ কাণ্ডে আক্রমণ শাহের, পাল্টা অভিষেক। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। ভোটের মুখে বাবরি মসজিদ আবেগে শান। রেজিনগরে সমাবেশ হুমায়ুন কবিরের, শামিল মিমো। যারা তৃণমূলকে হারাতে চায় আলোচনায় প্রস্তুত আছি। আজ কেন্দ্রীয় বাজেট। ভোটের মুখে রাজ্যের কি প্রাপ্তি? মধ্যবিত্তের জন্য থাকবে বিশেষ ঘোষণা। সরাসরি সম্প্রচার, সঙ্গে তর্জমায় অভিরূপ সরকার। বাংলায় বাজেট আজ সকাল 9টায়। শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবসে সাইকেল অভিযানে সচেতনতার বার্তা। এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্নের সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আজ 1 ফেব্রুয়ারি, প্রতিবারের মতো বেলা 11টায় এবারও বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2026-27 সালে কি থাকতে চলেছে তার আগ্রহ কিন্তু রয়েছে গোটা দেশের মানুষের। এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হতে চলেছে। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ করবেন নির্মলা সীতারমণ। বাজেটের কারণে আজকে খোলা থাকবে শেয়ার বাজারও। এবারের বাজেটে আয়করে ছাড় কি আরও বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি নাগালের মধ্যে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। প্রতিবারের মতো আর্থিক সমীক্ষা রিপোর্ট আগেই পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হালুয়া বিতরণ তাও কিন্তু হয়ে গিয়েছে। আর আজ একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে নির্মলা সীতারমণের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সময় ধরে ধরে যদি আমাদের আজকের গোটা দিনের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কর্মসূচি জানাও। দেখো কুসুমিতা, আজকে 9টা নাগাদ এটা মনে রাখতে হবে, গতবার অব্দি যে বাজেট পেশ করতেন নির্মলা সীতারমণ, সেটা তিনি নর্থ ব্লক থেকে বেরিয়ে প্রথমে রাষ্ট্রপতি ভবনে যেতেন, কিন্তু তার দপ্তর এখন শিফট হয়ে গেছে। এখন অর্থমন্ত্রক চলে এসছে কর্তব্য ভবন 1-এ। আজকে 9টা নাগাদ কর্তব্য ভবন 1-এ প্রথম ফটো অফ হবে নির্মলা সীতারমণ অর্থমন্ত্রী, তার সঙ্গে তার প্রতিমন্ত্রী এবং বাকি সচিবদের সঙ্গে প্রথম ফটো অফ হবে 9টা নাগাদ। এবং সেখান থেকে কর্তব্য ভবন 1 থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন যাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে, যেখানে তিনি বাজেট পেশ করতে চলেছেন তার অনুমতি তিনি চাইবেন। এবং সেখান থেকে তিনি আসবেন সংসদ ভবনে 10টা নাগাদ। সংসদ ভবন মুখদ্বারের কাছে তার ফটো অফ হবে, তার হাতে বাজেট থাকবে এবং সেই ফটো অফের পর তিনি সংসদ ভবনে যাবেন। এবং সংসদ ভবনের মধ্যে আজকে ক্যাবিনেট মিটিং হবে, যেখানে এই বাজেটকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেবে, ছাড় দেবে এবং তারপর 11টা থেকে তিনি লোকসভায় বাজেট ভাষণ স্টার্ট করবেন। এবং যেটা তুমি বললে, আশা রয়েছে যেহেতু জিএসটি এখন জিনিসপত্রের দামের উপর বড় ভূমিকা থাকে, জিনিসপত্রের খুব একটা দাম কমবে বা বাড়বে সেটা খুব একটা ইঙ্গিত আমরা পাবো না এই বাজেটে। কিন্তু সব থেকে বেশি আগ্রহ রয়েছে স্যালারিড ক্লাস যারা ইনকাম ট্যাক্সে কতটা স্ট্যান্ডার্ড ডিরেকশন কি কতটা বাড়ানো হচ্ছে। ওল্ড ট্যাক্স রিজিম, নিউ ট্যাক্স রিজিম একটা রয়েছে, সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রিজিম এবারও থাকবে নাকি ওল্ড ট্যাক্স রিজিম সরে যাবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে নিউ ট্যাক্স রিজিমে নতুন কি ছাড় দিচ্ছেন নির্মলা সীতারমণ সেটা দেখতে হবে। এনপিএস এর আওতায় যারা রয়েছেন, যারা এনপিএস এ টাকা জমা করেন, তাদের জন্য কোনো বিশেষ সুবিধা রয়েছে কিনা এসব দেখতে হবে এই বাজেটের মধ্যে। এবং 11টা থেকে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ লোকসভায় এবং তারপর 1টা নাগাদ রাজ্যসভায় তার বাজেট কপি লে করা হবে। বিজেন্দ্র, ধন্যবাদ। মধ্যবিত্তের মনে কিন্তু বাজেট নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। কোন ক্ষেত্রে কি অপেক্ষা করছে জানতে সারা দেশের নজর আজ বাজেটের দিকে। বাজেট নিয়ে অর্থনীতিবিদরা তাঁদেরই বাকি আশা।
আমার মনে হয় যেহেতু তেলের দাম বাড়বে এর ফলে এবং তেল বাদ দিয়ে আমাদের চলবে না, ফলে তেলের ভেতরে যে আভ্যন্তরীণ কর স্ট্রাকচার বা কর কাঠামো রয়েছে সেখানে একটা পরিবর্তন করা উচিত। অর্থাৎ সেস বা ইত্যাদি যেগুলো তেলের উপর ব্যবহার করা হয় সেটাকে একটু কমিয়ে রাখা উচিত। তেল কোম্পানিগুলো কিন্তু প্রভূত প্রফিট করে, তেল কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখা বা ভাসিয়ে রাখার কোনো দায় সরকারের নেই, এমনকি সরকারি কোম্পানি হলেও সেটা নেই, কারণ তেল কোম্পানিগুলো নিজস্ব ক্ষমতাতেই রীতিমতো ভালো করছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে সাশ্রয় দেওয়া, এমনকি ব্যবসাকেও, সেটা যদি সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং লক্ষ্যের মধ্যে পড়ে, তাহলে ব্যবসাকে খানিকটা স্থায়িত্ব এবং সাশ্রয় করার জন্য তেলের দামের উপর একটা সেস বা ইত্যাদি তুলে নেওয়া উচিত কর হিসেবে। বিশ্ববাজারে ভয়ানক অনিশ্চয়তা রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে। এগুলোকে অ্যাভয়েড করতে গেলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে কিন্তু আপনাকে দেশের মধ্যে জিএসটি কমিয়েও সেরকম কিন্তু মূল্য কমেনি, দ্রব্যমূল্য কমেনি। অর্থাৎ আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই জানবেন যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু কমেনি, কিন্তু জিএসটি কমানোর পরেও তা কেন কমে না? অর্থাৎ মধ্যস্বত্বভোগী আছেন কি না, অর্থাৎ মাঝখানে কোথায় আটকাচ্ছে দাম কমাতে, এই ব্যাপারে সরকারকে রীতিমতো প্রয়াস করে কিন্তু দাম কমানোর চেষ্টা করতে হবে। কেন্দ্রীয় বাজেট পেশের আগে চোখ রাঙাচ্ছে ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন। সতর্ক ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। আজ বাজেট পেশের পর কি শেয়ার বাজারের ছবিটা বদলাবে? 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী সরকারের আমলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশ করার নতুন নিয়ম চালু হওয়ার পর এবারই প্রথম রবিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে পরপর 3 দিন ভারতীয় শেয়ার সূচকগুলি ঊর্ধ্বমুখী থাকলেও শুক্রবার 98.25 পয়েন্ট বা 0.39% কমে শেয়ার সূচক নিফটি 25,350-এর নিচে নেমেছে। আরেক শেয়ার সূচক সেন্সেক্স 296.59 পয়েন্ট বা 0.36% কমে দাঁড়িয়েছে 82,269.78-এ। একদিকে চোখ রাঙাচ্ছে ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন, অন্যদিকে ভারতের রপ্তানির উপর আমেরিকার চাপানো 50% শুল্কে বৈদেশিক বাণিজ্যে প্রভাব। এই আবহে কেন্দ্রীয় বাজেট পেশের আগে ভারতীয় শেয়ার বাজারে সতর্ক বিনিয়োগকারীরা। ডলারের নিরিখে ভারতের টাকার দাম ক্রমাগত পড়ে যাচ্ছে বা ডলার আরও শক্তিশালী হচ্ছে, এটার কারণ হচ্ছে অনেকগুলো একটা আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ধরনের চাহিদা এবং ভারসাম্যের ওপর নির্ভর করে। বিশ্ববাজারে ভয়ানক অনিশ্চয়তা রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে। এগুলোকে অ্যাভয়েড করতে গেলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে কিন্তু আপনাকে দেশের মধ্যে জিএসটি কমিয়েও সেরকম কিন্তু মূল্য কমেনি। এই ব্যাপারে সরকারকে রীতিমতো প্রয়াস করে কিন্তু দাম কমানোর চেষ্টা করতে হবে। না হলে আভ্যন্তরীণ চাহিদা যদি না বাড়ে, তাহলে বিশ্ববাজারে যে অনিশ্চয়তা রয়েছে সেটাকে সামলানোর কোনো রাস্তা আমাদের কাছে নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বের বিভিন্ন অংশে চলা ভূ রাজনৈতিক অস্থিরতার জেরেও বিনিয়োগকারীরা জল মাপছেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। যারা ভারতবর্ষের বাজারে বিদেশি লগ্নিকারী যারা, তারা কিন্তু ভারতবর্ষের উপরে আর ভরসা রাখতে পারছেন না এবং তার জন্য কিন্তু তারা দায়ী করছেন ট্রাম্পকে, এবং ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্য চুক্তি সেটা সই হওয়ার আজকের দিনে কোনো সম্ভাবনা নেই, এবং সেটা যতক্ষণ না আমরা ক্ল্যারিটি পাচ্ছি তাতে সাধারণ ভারতবাসীও যেরকম আশার আলো দেখতে পাচ্ছেন না, সেরকম বিদেশি লগ্নিকারী যারা ভারতবর্ষে লগ্নি করতেন তারাও কিন্তু সন্দিহান, এবং তারা সেই জন্য ভারতবর্ষ থেকে তাদের ইনভেস্টমেন্টটা তুলে নিয়ে যাচ্ছেন এবং সেটারই এফেক্ট আমরা দেখছি ডলারে পড়ছে। অন্যদিকে গত কয়েক বছরে সোনা ও রূপোর দামের রকেট গতিতে উত্থান হলেও জানুয়ারির শেষ দিকে এসে উল্লেখযোগ্যভাবে গোত্তা খেয়েছে দুই ধাতুর দাম। শুক্রবার 10 গ্রাম পাকা সোনার দাম এক ধাক্কায় কমেছে 8,500 টাকার মতো। অন্যদিকে রূপোর কেজিতে দাম কমেছে 34,000 টাকারও বেশি। তবে গত কয়েক বছরে যে পরিমাণ দাম বেড়েছে তাতে এই পরিমাণ দাম কমাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না স্বর্ণ ব্যবসায়ীরা। এখনো নামমাত্র সোনা কিনতে কালঘাম ছুটছে মধ্যবিত্তে। গোল্ড বা সিলভার একটা অল্টারনেট কমোডিটি কাম কারেন্সি হিসেবে কাজ করছে। সিলভার প্রায় 3x বেড়ে গেছে, গোল্ড প্রায় 2x মতন হয়ে গেছে। ফিউচারে যতদিন এই একটা গ্লোবাল আনসার্টি থাকবে, আমার তো দর্শকদের এটাই বলা যে তারা যেরকম যতটা পারে, সেটা জুয়েলারি কিনে হোক, বার্স কয়েন্স কিনে হোক, ইটিএফে হোক, এনি ডিপ
তখন কিন্তু আমার মনে হয় কাস্টমারদের, দর্শকদের একটা চান্স পেলে বাই করে নেওয়া উচিত। এই নয় যে প্রত্যেক বছরই গোল্ড আর সিলভারের দাম ডাবল ট্রিপল হবে, কিন্তু হয়তো 4-5 বছরে আজকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা থেকে কিন্তু বেড়েই থাকবে, এবং গোল্ড সিলভারকে হেজ এগেইনস্ট ইনফ্লেশন বলে। এই পরিস্থিতিতে কি হবে কেন্দ্রীয় বাজেটে? নতুন কি ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? বিনিয়োগকারীদের উৎসাহ দিতেই বা নতুন বাজেটে কি থাকবে? এখন সেদিকেই নজর প্রত্যেকের। এদিকে 1 ফেব্রুয়ারি রবিবার হলেও কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কারণে খোলা থাকবে শেয়ার বাজার। অন্যান্য কাজের দিনের মতো এদিন শেয়ার কেনা বেচা করতে পারবেন বিনিয়োগকারীরা, তবে এক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজের বাসভবন থেকে বেরোবেন এবং তারপরে যাবেন বিত্ত মন্ত্রকে। অবশ্যই প্রত্যেক মুহূর্তের খবরাখবরে আমরা নজর রাখবো। তবে যেহেতু সামনে পশ্চিমবঙ্গে নির্বাচন, আর তাকেই পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একদিনে জোড়া সভা করলেন। শিলিগুড়ির কর্মী সভা থেকে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। टाटा बाय बाय कहने, सोनार बांग्ला का निर्माण होने वाला है। 2014 में हमें सिर्फ 2 सीट मिली थी। 2019 में 41% वोट और 18 सीटें मिली। 2024 में 39% वोट मिला है और 2021 की विधानसभा में 38% वोट और 77 सीटें लेकर शुभेंदु अधिकारी हमारे विपक्ष के नेता बने हुए। विपक्ष के नेता ममता दीदी, अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। শিলিগুড়ি সভা থেকে উত্তরবঙ্গের 28টি আসনে জেতার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। और हमारे नेता नरेंद्र मोदी जी के दिल में सुकून नहीं है। इनके चेहरे पर तो मुस्कान उस दिन आएगी जिस दिन बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। यहां 28 सीटें हैं। मैं भले उत्तरबंग में 2026 में पहली बार आया हूं, 28 में से 28 सीटें इस बार भारतीय जनता पार्टी स्वीप करने। প্রধানমন্ত্রী লোকসভা ভোটের সময় বলেছিলেন সবথেকে ভালো ফল হবে পশ্চিমবঙ্গে। দেখা গেছিল অন্য ছবি। যাই করুন তৃণমূলকে হারাতে পারবেন না, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। लोकसभा के चुनाव था, तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे। বিহারে এনডিএর জয়ের পরপরই প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়। আর তারপর বিজেপি সর্বভারতীয় নতুন যিনি সভাপতির দায়িত্বের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের কথাই। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी।
একদিকে পশ্চিমবঙ্গে পৌঁছানোর আগেই যেমন অসম থেকে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন গত পরশু অমিত শাহ, তারপরে দুর্নীতি ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে শোনা গেল গতকাল। ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন তার চোখে ছানি ফেলেছে, ছানি অপারেশন করালে সব দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবেই আক্রমণ জানিয়েছেন অমিত শাহ। সবার আগে অমিত শাহর ছানি অপারেশন করা দরকার, পাল্টা বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंब आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। সবার আগে ছানি অপারেশন অমিত শাহ নিজের করা উচিত। আমি অমিত শাহকে বলবো মমতাদি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাই করুক। দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে ফের কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা সরকারের থেকে বেশি দুর্নীতিগ্রস্ত সরকার এদেশে একটাও নেই। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবেই আক্রমণ করেছেন অমিত শাহ। এজেন্সি ইস্যুতে অমিত শাহকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। मां माटी मानुस का नारा लेकर सत्ता में आई हुई ममता बनर्जी, आपके राज्य में मां असुरक्षित हो गई। माटी पूरी घुसपैठिए कब्जाए हुए और मानुस भयभीत होकर टोलबाजी से, सिंडिकेट से परेशान है। बंगाल की ममता सरकार से ज्यादा भ्रष्ट सरकार इस देश में एक भी नहीं। ममता दीदी, आपने भ्रष्टाचार को इंस्टीट्यूशनलाइज किया है, संस्थागत करने का काम किया। রাজনৈতিক এজেন্ডাগুলো আপনারা ভাসিয়ে দিচ্ছেন তদন্তের নামে, তো তদন্তে তো কেউ কোনো বাধা দেয়নি। আপনার ইডি, আপনার সিবিআই, আপনার কাছে তদন্ত রয়েছে। তো সুতরাং আপনি এ ওর নাম বলবে, ও তার অমুক বলবে, এইসব বোকা বোকা কথাগুলোর কোনো আছে? তো তাহলে আপনাদের যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে আজকে পাশে বসিয়ে রেখেছেন, তো তারা তাদের সঙ্গে কথা বলুন। এদিকে দুর্নীতি ইস্যুতে শাসক নেতা মন্ত্রীদের নাম করে করে মঞ্চ থেকে আক্রমণ করলেন অমিত শাহ। একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রীর নাম করে সুর চড়ালেন তিনি। সব থেকে বড় দুর্নীতিগ্রস্তকে পাশে নিয়েই তো এই সভা করছেন। শুভেন্দু অধিকারীকে নাম না করে নিশানা করে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। करप्शन को ममता बनर्जी ने इंस्टीट्यूशनलाइज करा है। पार्थ चैटर्जी, ज्योति प्रिया मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ये सारे लोग जेल में गए। मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना। टिकट न देने की वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। আচ্ছা শোনো, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। সো সুইট। এত খুশি আমি কি করে সহ্য করব? বেস্ট ফার্ম হুগলি, এর টেস্টে আছে ওয়েস্ট।
সাতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 6, 7, 8 এর সহায়িকা বই সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাতরা পাবলিকেশন। TVS Raider, the wicked ride. আমার বন্ধু, আমার প্রাণ, ওর সাথে আমি সবকিছুই শেয়ার করি যাতে ওর কনফিডেন্স বাড়ে। যেমন বোরোলিন, যা রুক্ষ ত্বককে করে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। আগামী 2রা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, এবং যেখানে তিনি মাইক্রো অবজারভার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। আগেও চিঠি লিখেছি, একাধিক সমস্যার কথা জানিয়েছি। এসআইআর চলাকালীন এ পর্যন্ত প্রায় 140 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। আইন তৈরি ছাড়া এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। অন্য কোনো রাজ্যে এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরা ক্যাডারের 4 আইএএস অফিসারকেও মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। কিছু মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে কাজ করছেন, কোনো আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর প্রক্রিয়া প্রভাবিত করতে তথ্যের গড়মেল করছেন। বড় সংখ্যার ভোটারকে বাদ দিতে পেছনের দরজা দিয়ে চেষ্টা চলছে। জ্ঞানেশ কুমারকে চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনামুখীতে বিজেপি বিধায়কের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি। জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে তুমুল উত্তেজনা। বিজেপি কর্মীরা সোনামুখী শহরে মিছিল করে থানা চত্বরে গিয়ে জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। গত 26শে জানুয়ারি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মহেশপুর গ্রামে আক্রান্ত হন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আর সেই ঘটনার প্রতিবাদেই থানা ঘেরাও বিজেপির। জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। অসম থেকে সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। কেউ মিয়াদের বিরুদ্ধে কিছু বললেই ওরা হইচই শুরু করে দেন। অসমিয়াদের বিরুদ্ধে কিছু বললে ওরা কিছু বলেন না। মিয়া মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অসম থেকে মিয়াদের তাড়িয়েই ছাড়ব। হাজার রাহুল গান্ধী বা গৌরব গগৈ এলেও আটকাতে পারবে না। আর কি বললেন তিনি, দেখুন। कोई कुछ मियाँ का बारे में बोले तो वो लोग हल्ला लगा देगा, लेकिन असमिया का बारे में कोई बोले उसमें उनका कोई टिप्पणी नहीं होगा। मियाँ का मतलब बांग्लादेशी घुसपैठिया, और ये बांग्लादेशी घुसपैठियाओं को हम जितना हो सकता है इतना तक जाके उनको खेदने का भगवाने का मैं काम करने का पूरा कोशिश कर रहा हूँ और करते रहूँगा। एक ने 1000 गौरव गोगोई राहुल गांधी आने से भी मुझे कुछ नहीं कर पाएगा। इसलिए ये असमिया लोगों का जीवन और मरण का, जीवन और मृत्यु का बीच में हम लोग हैं अभी। চাটা দে, আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
ABP Ananda, এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy and craftsmanship. সলমান খান দিশা পাটানির পর এবার রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করে গুলি। মুম্বাইয়ের জুহুতে রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করে মোট 4 রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন হয়েছে পুলিশ বাহিনী। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। जाने दे, थोड़ा राइट जाने दे अभी काटू क्या अभी काटू? हाँ नहीं रुक जाए, आज तो अटके रहूंगा रे। बबलू स्कोर क्या हुआ यार? 550 नॉट आउट भैया। पतंगबाजी में भी क्या पकड़ है आपकी? गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। अब पतंग नहीं, हेलीकॉप्टर उड़ेगा। केशरी आवेशे मन जोगी होल रे आनंद नेचमो मतवारा होल रे केशरी आवेशे मन जोगी होल रे। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে শুধুমাত্র সাদা কালো যে কোনো পণ্যে 60% পর্যন্ত ছাড়। সাহা টেক্সটাইল। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। কোন খবর 7-5 ভাবাচ্ছে? কোন খবর ছক ভাঙছে? কোন খবর স্পটলাইটে? সারাদিনের সব খবর, খবরের সব দিক 5টা থেকে 8টা, না হলে আমার সঙ্গে রাত 8টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ, বিকেল 5টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবেন নির্মলা সীতারমণ। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা, দাম বাড়বে কোন জিনিসের, কমবে কিসে, তাকিয়ে দেশ। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি মোদী সরকারের। দেশের ইতিহাসে এই প্রথম রবিবারে বাজেট। পুরো সময়ের জন্য খোলা থাকছে শেয়ার বাজারও। দিল্লি যাওয়ার আগে ফের গণেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। ইসিআই পোর্টালে দখল নিচ্ছেন মাইক্রো অবজারভাররা। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা, আক্রমণ মমতার। পুরোটাই নাটক, পাল্টে বিজেপি। অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্নই থেকে যাবে মমতার। আক্রমণে অমিত শাহ। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतिया ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। পুলিশে আরও এক ঝাঁক রদবদল। মুর্শিদাবাদের এসপি বদল, কুমার সানি রাজের জায়গায় ধৃতিমান সরকার। দার্জিলিং, বনগাঁ, বারাসাতে এসপিদেরও বদলি। কলকাতার একাধিক ডিভিশনেও রদবদল। আজ কেন্দ্রীয় বাজেট। ভোটের মুখে রাজ্যের কি প্রাপ্তি, মধ্যবিত্তের জন্য থাকবে বিশেষ ঘোষণা। সরাসরি সম্প্রচার, সঙ্গে তর্জমায় অভিরূপ সরকার। বাংলায় বাজেট আজ সকাল 9টায়। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরকরাজ ও সভাসদরা। হীরকরাজার দরবার রাত 10:30টায়। শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবসে সাইকেল অভিযানে সচেতনতার বার্তা। এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। এই নিয়ে টানা নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হচ্ছে। নিজের বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তিনি কর্তব্য পথে অর্থমন্ত্রকে এসে পৌঁছলেন। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটের কারণে আজকে শেয়ার বাজারও খোলা থাকবে। এবারের বাজেটে আয়করে কি আরও ছাড় বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি তাহলে নাগালে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। বাজেট পেশের আগে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। বাজেট পেশের জন্য নিজের বাসভবন থেকে তিনি রওনা দিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রকে। কর্তব্য ভবনে যেখানে অর্থমন্ত্রক, সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গোটা দিন ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, আর ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন। এখানে যাদের সঙ্গে এতদিন ধরে বৈঠক হলো, বাজেটের কাগজপত্র তৈরি হলো, এখানে শেষ মুহূর্তের বৈঠক এবং ছবি তোলা। রীতি মেনে এরপরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাজেট পেশের অনুমতি নিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল 10:15টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে, যেখানে বাজেট পেশের অনুমোদন নেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং তারপর বেলা 11টায় বাজেট ভাষণ পাঠ করবেন তিনি। কেন্দ্রীয় বাজেট নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে মধ্যবিত্তের মনে। কোন ক্ষেত্রে কি অপেক্ষা করছে জানতে সারা দেশের নজর আজ বাজেটের দিকে। বাজেট নিয়ে অর্থনীতিবিদরা তারা কি আশা করছেন?
শেয়ার মার্কেটে ক্রমাগত যে বিদেশি পুঁজি ইনভেস্টমেন্ট হতো সেটার প্রস্থান হচ্ছে, এবং যারা এখানে ইনভেস্টমেন্ট করতেন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তারা তাদের ইনভেস্টমেন্টটাকে ভারতবর্ষের বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছেন, এবং সেটা তুলে নেওয়া যাওয়া মানে হচ্ছে যে তারা ডলারে কনভার্ট করে তাদের টাকাটা বাইরে নিয়ে চলে যাচ্ছেন। তাতে কী হচ্ছে, ডলারের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে একটা লাগাম ছাড়া জায়গাতে চলে গেছে, এবং এখন যে জিওপলিটিক্যাল টেনশন চলছে তাতে প্রত্যেকটা দেশ তারা চাইছে যথাসম্ভব সোনা কিনবার জন্য, তারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের ডলারের যে ভান্ডার সেটা কিন্তু ইরোশন হচ্ছে, এবং তার জন্য কিন্তু আমরা দেখছি টাকা দিনকে দিন দুর্বল হচ্ছে, এবং টাকা আজকে এমন জায়গাতে চলে গেছে যাতে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির যে গতিশীল জায়গাটা আমরা ধরে রেখেছিলাম সেই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে। ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্য চুক্তি সেটা সই হওয়ার আজকের দিনে কোনো সম্ভাবনা নেই, এবং সেটা যতক্ষণ না আমরা ক্ল্যারিটি পাচ্ছি তাতে সাধারণ ভারতবাসীও যেরকম আশার আলো দেখতে পাচ্ছেন না, সেরকম বিদেশি লগ্নিকারী যারা ভারতবর্ষে লগ্নি করতেন তারাও কিন্তু সন্দিহান। সরকারের কিছু মানে কার্যপ্রণালী আছে, আরবিআই তার মধ্যে অন্যতম উইং, তারা কিন্তু চাইলে যে টাকার দামটাকে ধরে রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে শুরু করতে পারে, এবং আমি বলবো সেটাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সেটাই হয়তো ডিমান্ড করে, যেখানে আরবিআই বা সরকার এমন কিছু পদক্ষেপ নেবে সাধারণ বাজেটে যার মাধ্যমে আমরা দেখব যে টাকার যে অবমূল্যায়ন সেটাকে যাতে বন্ধ করা। সকাল 11টায় বাজেট ভাষণ পাঠ করবেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং সরাসরি সেই সম্প্রচার আপনারা দেখতে পাবেন এবিপি আনন্দে, এবং তারই সঙ্গে বাংলায় তর্জমা করবেন বাজেটের অভিরূপ সরকার। এই খবরে তো অবশ্যই আমরা নজর রাখবো আজ দিনভর। তবে এরই মধ্যে আজকে রাজধানীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তার বৈঠক রয়েছে। তার আগে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী, আর এই নিয়ে ষষ্ঠবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন তিনি। সিইও অফিসে বসেই ইসিআই পোর্টালের দখল নিচ্ছেন মাইক্রো অবজারভাররা, পিছনের দরজা দিয়ে নাম বাদের চেষ্টা চলছে। এসআইআর নিয়ে একের পর এক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকজন মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করতে অসৎ উদ্দেশ্যে কাজ করছেন তারা। এমনকি মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে তথ্যের গরমিল করার মতো অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও অভিযোগ, এভাবে বড় সংখ্যক ভোটারের নাম পিছনের দরজা দিয়ে বাদ দেওয়ার চেষ্টা চলছে। জ্ঞানেশ কুমারকে এ নিয়ে ষষ্ঠবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লিখেছেন এরাজ্যে এসআইআর চলাকালীন এখনো পর্যন্ত 140 জনের মৃত্যু হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের সমান। দেশের মধ্যেই প্রথম পশ্চিমবঙ্গে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত প্রশিক্ষণ এবং বিধি ছাড়াই এদের নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আইন তৈরি না করে এ ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। ত্রিপুরা ক্যাডারের 4 আইএএস অফিসারকে পর্যবেক্ষক হিসেবে কেন নিয়োগ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আর এ নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া দেখুন। যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল, আগামী দিন দেখবেন কি অবস্থা হয়। মমতাদি আজকে শনিবার ভর সন্ধে বা বিকেল বেলায় আপনি চিঠি পাঠালেন, সোমবার তো আপনি পৌঁছে যাবেন। ভ্যানিশ কুমার হোক জ্ঞানেশ কুমার হোক, আপনি কি বলবেন ওখানে গিয়ে কতটা দম হবে আমি বলতে পারবো না, কিন্তু আপনি তো তার কাছে পৌঁছানোর আগে চিঠি পৌঁছবে না, আপনি তাকে পৌঁছবেন। তাহলে আবার চিঠি লেখার দরকার কি ছিল? গিয়ে বলতে পারতেন। আসলে আপনার সবটাই নাটক, আপনার সবটাই নাটক। অন্য কোনো রাজ্যে তো এরকম অনেক ঘটনাই ঘটেনি যা কিনা পশ্চিমবাংলায় হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো বলেনও নি এসআইআর শুরু হওয়ার আগে যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। পশ্চিমবাংলায় তো এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল।
উনি একটার পর একটা চিঠি লিখে যাচ্ছেন, এবং আমি তখন কখনো কথা বলবো না যে মমতা ব্যানার্জির তোলা যাবতীয় অভিযোগ বা যাবতীয় প্রশ্ন অমূলক বা অবান্তর। ডেফিনেটলি কতগুলো ভ্যালিড প্রশ্ন উনি তুলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার যে একটা চিঠিরও কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন ইলেকশন কমিশন, ওনার প্রতিটা চিঠিকে সেরা একটার মতো করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, এইটা হওয়া উচিত না। একটা গণতান্ত্রিক দেশে যে মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন ইলেকশন কমিশনে, সেটাকে অ্যাড্রেস করা ডেফিনেটলি সাংবিধানিক দায়বদ্ধতা আছে, করা উচিত। একদিকে আজকে গোটা দেশের মানুষের নজর রয়েছে কেন্দ্রীয় বাজেটের দিকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজই রওনা হচ্ছেন দিল্লিতে। আগামীকাল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তার বৈঠক রয়েছে। আর তারই মধ্যে অমিত শাহ তিনি গতকাল জোড়া সভা করলেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। ব্যারাকপুরের সভা থেকে তিনি রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মতুয়া সম্প্রদায় এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগে সরব হয়েছেন, যার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর ঘোষণা হওয়ার আগে বাংলায় কে বলেছিল 1 কোটি লোকের নাম বাদ যাবে। ममता बनर्जी जी हमारे मतुआ समाज के, नाम शूद्र समाज के लोगों को डरा रही है। शांतनु जी बार बार मुझे फोन कर रहे हैं, मैं सार्वजनिक कार्यक्रम में कहकर जाता हूं, मतुआ समाज और नाम शूद्र समाज को डरने की कोई जरूरत नहीं है। आपके वोट को ममता बनर्जी छू नहीं सकती। মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয়, বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে, বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? ভোটের আগে মতুয়াদের নিয়ে শুধু রাজনীতি করছে তৃণমূল আর বিজেপি, এমনটাই অভিযোগ করছেন সৃজন চক্রবর্তী। এতদিন ধরে এসআইআর এর কাজ হচ্ছে, মতুয়া মানুষ তাদেরকে ডাক দিয়েছে, তাদের নাম খারিজ করেছে। শান্তনু ঠাকুর এতদিন ধরে বলেছে 2-3 লক্ষ মানুষের নাম যদি বাদ যায় পরে দেখবো। এখন শুধু ভোটের দিকে তাকিয়ে বলছেন, কারণ বুঝে গেছেন মতুয়া মানুষ তাদের কাছে বিজেপি ধরা পড়ে গেছে। গতকাল ব্যারাকপুরের সভা থেকে নাজিরাবাদ অগ্নিকাণ্ড নিয়েও সরব হয়েছেন অমিত শাহ। বললেন এটা কোনো দুর্ঘটনা নয়, তৃণমূল সরকারের দুর্নীতির ফল। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাহলে ইন্দোরে পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনায় নরেন্দ্র মোদী দায়ী। कोई एक्सीडेंट नहीं है, आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো লাশের রাজনীতি। জীবিকার টানে কলকাতায় এসে ঝলসে গেছে অনেকগুলো জীবন। আনন্দপুরের অদূরে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে শুধু যে মানুষগুলো শেষ হয়ে গেছে তাই নয়, পুরো ছাই হয়ে গেছে তাদের পরিবারের স্বপ্ন। ইতিমধ্যেই জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতিও। এই আবহেই শনিবার ব্যারাকপুরের সভা থেকে একাধিকবার অমিত শাহর মুখে উঠে এলো আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডে নিহত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে শুরু করলেন বক্তব্য। আক্রমণ শানালেন তৃণমূল সরকারকে। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। 32 घंटे बाद कोई मंत्री वहां पहुंचता है। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের একাংশ অভিযোগ করছেন জলাভূমি বুঝিয়েই তৈরি হয়েছিল নাজিরাবাদের গোডাউন। এই যে গোডাউন, যে দুটো অভিশপ্ত গোডাউন যেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জন্য একাধিক মানুষের প্রাণ চলে যায়, সেই সব গোডাউনগুলো নির্মিত হয়েছিল কিন্তু এই জলাজমি ভরাট করে। গঙ্গাধর দাস, যাকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করেছে, তার বিরুদ্ধেও কিন্তু 2022 সালে অভিযোগ ছিল জলাজমি ভরাট করার। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে, নিয়ম না মেনে।
তখন এগুলো জঙ্গল ছিল, গাছপালা ছিল, জল ছিল, সেগুলো মাটি ফেলে ভরাট করে দিয়ে আস্তে আস্তে সব কারখানা গড়ে উঠেছে। মোটামুটি আমরা যেটুকু জানি বড় বড় নেতাদের মদতে এগুলো সব হয়েছে। এই জলাজমি ভরাট নিয়েও এদিন তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। वेटलैंड पर गोडाउन बना है, गोडाउन बाहर से बंद था या खुला था? बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आ पाए। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे। জলাজমি ভরাটের অভিযোগে এদিন রুবি থেকে নাজিরাবাদের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করল কংগ্রেস। জলাজমি ভরাট করে যে এই যে কাণ্ড কারখানা চলছে, এতে 55 কোটি টাকা যে রেভিনিউ লস হচ্ছে, কার পকেটে যাচ্ছে? এবং যারা এই ডিপার্টমেন্টগুলো দেখে তাদের জেল হবে না কেন? আজকে আগুন লেগেছে বলে তুমি ম্যানেজারকে অ্যারেস্ট করে নিলে, এটা কোনো সুরাহার কাজ নয়। মোমো কারখানা থেকে খুব দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা নিয়ে রাজনীতি কেন করছেন অমিত শাহ? কয়েকদিন আগে আপনাদের গোয়ায় যখন নাইট ক্লাব দাউ দাউ করে জ্বলল এবং মৃত্যুর মিছিল হলো, তখন তো আমরা রাজনীতি করতে যাইনি। আপনাদের ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে যখন পানীয় জলে বিষক্রিয়া হয়ে দূষিত জল ঢুকে যাচ্ছে পানীয় জলে, বারবার মানুষ বলেছে আপনারা সারাননি, সেখানে 25 জনের বেশি মৃত, তার থেকে কয়েক গুণ অসুস্থ। আমরা তো দুর্ঘটনা ধরে সেটা নিয়ে কোনো রাজনীতি করতে যাইনি। এদিন নিউ মার্কেটে ওয়াও মোমোর আউটলেটের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। শিবাশিস মৌলিক, হিন্দোলতে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে নাজিরাবাদের অগ্নিকাণ্ডের 32 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, যার জবাব এবার তিনি দিয়েছেন। তিনি বলছেন তিনি সশরীরে না পৌঁছলেও সেই ভোর রাত 3টে থেকে কিন্তু গোটা ব্যবস্থাপনাটার দায়িত্বেই ছিলেন তিনি। বিরোধীরা শুধু শুধু রাজনীতি করছে, এই সমস্ত কথার উত্তর দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। কি বললেন দমকল মন্ত্রী দেখুন। 32 ঘন্টা পরের ব্যাপারটা না, আমি কিন্তু ঘটনার প্রথম থেকেই সারাক্ষণ ঘর থেকে বসে সমস্তটাই কন্ট্রোল করেছে। কাজে দমকলের কর্মীরা কিন্তু সবসময় সেখানে তারা কাজ করেছে। প্রথম 3টের পর থেকে ঘটনা যখন আমরা জানতে পেরেছি, আমি মনে করি এইসব কথার উত্তর দেওয়ার কোনো আছে বলে আমার মনে হয় না। কেন দেখুন, একটা প্রাইভেট জায়গার মধ্যে তার ভেতরে কত মানুষ সেখানে শুয়ে আছে কিংবা লোক রয়েছে, সেটা তো আমাদের জানার কথা না। একটা সেখানে গোডাউন ছিল, কিন্তু আমাদের রেস্কিউ ব্যাপারে আমাদের লোকেরা যথেষ্ট তৎপরতার সাথে কাজ করে। আর যারা বলছে, আমি এসব কথা, কিছুদিন আগে তো গোয়াতেও একটা নাইট ক্লাবে 25 জন মারা গেছে। এসব নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা উচিত না। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকা ভালো, মৃত্যু নিয়ে রাজনীতিটা কখনোই সমীচীন না। আমি এবং আমাদের সরকারও খুব শক্ট, এতগুলো মানুষ চলে গেছে। চোখ রাখুন, নিবেদনের জিবিজি হেক্সা টিএমটি পাক্কা है। আজ কেন্দ্রীয় বাজেট ভোটের মুখে রাজ্যের কি প্রাপ্তি? মধ্যবিত্তের জন্য থাকবে বিশেষ ঘোষণা। সরাসরি সম্প্রচার, সঙ্গে তর্জমায় অভিরূপ সরকার। বাংলায় বাজেট আজ সকাল 9টায়। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 6, 7, 8 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন।
আচ্ছা শোনো, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। সো সুইট। এত খুশি আমি কি করে সহ্য করব? বেস্ট ফার্ম হুগলি, এর টেস্টে আছে ওয়েস্ট। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। আবার খবরে নিবেদনে প্রান্তিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। কোন খবর ৭-৫ ভাবাচ্ছে? কোন খবর ছক ভাঙছে? কোন খবর স্পটলাইটে? সারাদিনের সব খবর, খবরের সব দিক ৫টা থেকে ৮টা, না হলে আমার সঙ্গে রাত ৮টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ, বিকেল ৫টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবে নির্মলা সীতারমণ। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা, দাম বাড়বে কিসের, কমবে কি, তাকিয়ে গোটা দেশ। দিল্লি যাওয়ার আগে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসিআই পোর্টালে দখল নিচ্ছেন মাইক্রো অবজারভাররা। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা, আক্রমণ মমতার, পুরোটাই নাটক, পাল্টা বিজেপি। অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্নই থেকে যাবে মমতার, আক্রমণে অমিত শাহ। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियारेशन कर दे, सब दिखाई पड़े। तृणमूल सरकारকে উৎখাতের ডাক শাহের, পাল্টা অভিষেকের। 2026 टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। দুর্ঘটনা নয়, তৃণমূল সরকারের দুর্নীতির ফল। নাজিরাবাদ কাণ্ডে আক্রমণ শাহের, পাল্টা অভিষেক। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। ভোটের মুখে বাবরি মসজিদ আবেগে শান। রেজিনগরে সমাবেশ হুমায়ুন কবিরের, শামিল মিমো। যারা তৃণমূলকে হারাতে চায় আলোচনায় প্রস্তুত আছি। আজ কেন্দ্রীয় বাজেট, ভোটের মুখে রাজ্যের কি প্রাপ্তি, মধ্যবিত্তের জন্য থাকবে বিশেষ ঘোষণা। সরাসরি সম্প্রচার, সঙ্গে তর্জমায় অভিরূপ সরকার। বাংলায় বাজেট আজ সকাল 9টায়। প্রমোটারদের তাণ্ডব, উত্তপ্ত লিলুয়া স্টেশন রোড। ব্যবসায়ীদের মারধরের অভিযোগ প্রমোটার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, মারপিট চলছে প্রকাশ্য রাস্তায়, এভাবেই মারপিট। সিসি ফুটেজে প্রমোটারদের তাণ্ডবের ছবি, জখম হয়েছে বেশ কয়েকজন। দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল প্রমোটার ও দলবল, এমনটাই অভিযোগ করেছেন ব্যবসায়ী। আজ 1 ফেব্রুয়ারি, প্রতিবারের মতো বেলা 11টায় এবারও বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2026-27 সালে কি থাকতে চলেছে তার আগ্রহ কিন্তু রয়েছে গোটা দেশের মানুষের। এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হতে চলেছে। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ করবেন নির্মলা সীতারমণ। বাজেটের কারণে আজকে খোলা থাকবে শেয়ার বাজারও। এবারের বাজেটে আয়করে ছাড় কি আরও বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি নাগালের মধ্যে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। প্রতিবারের মতো আর্থিক সমীক্ষা রিপোর্ট আগেই পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হালুয়া বিতরণ তাও কিন্তু হয়ে গিয়েছে। আর আজ একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে নির্মলা সীতারমণের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সময় ধরে ধরে যদি আমাদের আজকের গোটা দিনের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কর্মসূচি জানাও। ABP Ananda, এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. নির্ধারিত নৌমহড়ার ঠিক একদিন আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের 2 শহর। ইরানের বন্দর আব্বাস ও আওয়াজ শহরে বিস্ফোরণে নিহত অন্তত 5, আহতের সংখ্যা 14-র বেশি। বিস্ফোরণের পরই জিপিএস সিস্টেম ডিঅ্যাক্টিভেট করল ইরান সরকার। যদিও দমকল বিভাগের দাবি গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আবাসনের জানলা পর্যন্ত উড়ে যায়। গতকালই ইরানের আওয়াজ শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে।
রায় ও মার্টিন। আমি রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ভালোবাসা থাক ভালো ভাষা হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাদা কালো বস্ত্রে 60% পর্যন্ত ছাড় 1 থেকে 21 ফেব্রুয়ারি। সাহা টেক্সটাইল। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। ধানের মাজরা ও লাল কৃমি পোকা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন উইলো উড কেমিক্যালস লিমিটেডের দ্বিগুণ শক্তি সম্পন্ন দানাদার কীটনাশক এক্সোটিকা। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবে নির্মলা সীতারমণ। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা? দাম বাড়বে কিসের, কমবে কি, তাকিয়ে গোটা দেশ। দিল্লি যাওয়ার আগে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। ইসিআই পোর্টালে দখল নিচ্ছেন মাইক্রো অবজারভাররা। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা। আক্রমণ মমতার, পুরোটাই নাটক, পাল্টে বিজেপি। অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্নই থেকে যাবে মমতার। আক্রমণে অমিত শাহ। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतिया ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। तृणमूल सरकारকে উৎখাতের ডাক শাহের, পাল্টা অভিষেকের। 2026 टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। দুর্ঘটনা নয়, তৃণমূল সরকারের দুর্নীতির ফল। নাজিরাবাদ কাণ্ডে আক্রমণ শাহের, পাল্টা অভিষেক। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। ভোটের মুখে বাবরি মসজিদ আবেগে শান। রেজিনগরে সমাবেশ হুমায়ুন কবিরের, শামিল মিমো। যারা তৃণমূলকে হারাতে চায় আলোচনায় প্রস্তুত আছি। আজ কেন্দ্রীয় বাজেট। ভোটের মুখে রাজ্যের কি প্রাপ্তি, মধ্যবিত্তের জন্য থাকবে বিশেষ ঘোষণা। সরাসরি সম্প্রচার, সঙ্গে তর্জমায় অভিরূপ সরকার। বাংলায় বাজেট আজ সকাল 9টায়। সোনামুখীতে বিজেপি বিধায়কের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি। জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে তুমুল উত্তেজনা। বিজেপি কর্মীরা সোনামুখী শহরে মিছিল করে থানা চত্বরে গিয়ে জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। গত 26শে জানুয়ারি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মহেশপুর গ্রামে আক্রান্ত হন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আর সেই ঘটনার প্রতিবাদেই থানা ঘেরাও বিজেপির। জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। অসম থেকে সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। কেউ মিয়াদের বিরুদ্ধে কিছু বললেই ওরা হইচই শুরু করে দেন। অসমিয়াদের বিরুদ্ধে কিছু বললে ওরা কিছু বলেন না। মিয়া মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অসম থেকে মিয়াদের তাড়িয়েই ছাড়ব। হাজার রাহুল গান্ধী বা গৌরব গগৈ এলেও আটকাতে পারবে না। আর কি বললেন তিনি, দেখুন। कोई कुछ मियाँ का बारे में बोले तो वो लोग हल्ला लगा देगा, लेकिन असमिया का बारे में कोई बोले उसमें उनका कोई टिप्पणी नहीं होगा। मियाँ का मतलब बांग्लादेशी घुसपैठिया, और ये बांग्लादेशी घुसपैठियाओं को हम जितना हो सकता है इतना तक जाके उनको खेदने का भगवाने का मैं काम करने का पूरा कोशिश कर रहा हूँ और करते रहूँगा। एक ने 1000 गौरव गोगोई राहुल गांधी आने से भी मुझे कुछ नहीं कर पाएगा, इसलिए ये असमिया लोगों का जीवन और मरण का, जीवन और मृत्यु का बीच में हम लोग हैं अभी।
আগামী 2রা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী এবং যেখানে তিনি মাইক্রো অবজারভার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। আগেও চিঠি লিখেছি, একাধিক সমস্যার কথা জানিয়েছি। এসআইআর চলাকালীন এ পর্যন্ত প্রায় 140 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। আইন তৈরি ছাড়া এই ধরনের মাইক্রো অবজারভার ABP Ananda এগিয়ে থাকে এগিয়ে রাখে with Ajanta Shoes 70 years of legacy in craftsmanship. শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবেন নির্মলা সীতারমণ। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা, দাম বাড়বে কোন জিনিসের, কমবে কিসে, তাকিয়ে দেশ। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি মোদী সরকারের। দেশের ইতিহাসে এই প্রথম রবিবারে বাজেট। পুরো সময়ের জন্য খোলা থাকছে শেয়ার বাজারও। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে জ্ঞানেশ কুমারকে চিঠি। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা, আক্রমণ মমতার। পুরোটাই নাটক, পাল্টা বিজেপি। সলমান খান, দিশা পাটানির পর এবার রোহিত শেঠির জুহুর বাড়ির সামনে শুট আউট। চলল 4 রাউন্ড গুলি। সিসি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের। ইরানের 2 শহরে ভয়াবহ বিস্ফোরণ। কাঁপল বন্দর আব্বাস ও আহবাস শহর। মৃত অন্তত 5, আহত অনেকে। 2 শহরে জিপিএস সিস্টেম নিষ্ক্রিয়। গ্যাস লিক থেকে বিস্ফোরণ, অনুমান দমকলের। শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সামারের বুকিং শুরু হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবসে সাইকেল অভিযানে সচেতনতার বার্তা এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আজ 1 ফেব্রুয়ারি প্রতি বছরের মতো কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার দিন। আর এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম তিনি 9 বার টানা বাজেট পেশ করেছিলেন। ইতিমধ্যেই নিজের বাসভবন থেকে বেরিয়ে কর্তব্যপথে অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ছুটির দিন রবিবার বাজেট পেশ হতে চলেছে। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ বাজেটের কারণে খোলা থাকবে শেয়ার বাজারও। সাধারণ মানুষের মনে কৌতূহল অপার, কারণ এবারে কি তাহলে বাজেটে আয়করে ছাড় আরো বাড়তে পারে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নতুন কোনো পদক্ষেপ কি নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি তাহলে নাগালের মধ্যে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। বাজেট পেশের আগে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেট পেশের জন্য নিজের বাসভবন থেকে রওনা দিয়ে অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাজেট পেশের অনুমতি নিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল 10টা নাগাদ তিনি পৌঁছবেন রাষ্ট্রপতির কাছে তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন এবং তারপর সকাল 10টা নাগাদ তিনি পৌঁছে যাবেন সংসদে, যেখানে সকাল 10:15টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। মন্ত্রিসভার বৈঠকেই বাজেটের চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। রীতি অনুযায়ী বছরের পর বছর ধরে ঠিক এভাবেই বাজেট পেশের আগের কর্মসূচি। এর আগে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আপনারা জানেন, যেখানে একটা আগাম দিশা কিন্তু মিলেছে। এরপর হালুয়ার যে বিতরণের রীতি রয়েছে তাও কিন্তু পালন হচ্ছে। আর আজ সকাল থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঠাসা কর্মসূচি। সকাল 11টায় লোকসভার অধিবেশনে বাজেট ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লোকসভা মুলতবি হওয়ার 1 ঘন্টা পরে রাজ্যসভায় বাজেটের কপি পেশ হবে। আর দুপুর 2:30টায় সাংবাদিক বৈঠক করবেন তিনি।
কেন্দ্রীয় বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে তো হাজারো প্রশ্ন রয়েছে। কোন ক্ষেত্রে কি অপেক্ষা করছে আমাদের জন্য তা জানতে গোটা দেশের মানুষের নজর সকাল 11টা থেকে থাকবে টেলিভিশনের পর্দায়। কিন্তু অর্থনীতিবিদরা তারা কি আশা করছেন দেখুন। আমার মনে হয় যেহেতু তেলের দাম বাড়বে এর ফলে এবং তেল বাদ দিয়ে আমাদের চলবে না, ফলে তেলের ভেতরে যে আভ্যন্তরীণ কর স্ট্রাকচার বা কর কাঠামো রয়েছে সেখানে একটা পরিবর্তন করা উচিত। অর্থাৎ সেস বা ইত্যাদি যেগুলো তেলের উপর ব্যবহার করা হয় সেটাকে একটু কমিয়ে রাখা উচিত। তেল কোম্পানিগুলো কিন্তু প্রভূত প্রফিট করে, তেল কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখা বা ভাসিয়ে রাখার কোনো দায় সরকারের নেই, এমনকি সরকারি কোম্পানি হলেও সেটা নেই, কারণ তেল কোম্পানিগুলো নিজস্ব ক্ষমতাতেই রীতিমতো ভালো করছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে সাশ্রয় দেওয়া, এমনকি ব্যবসাকেও, সেটা যদি সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং লক্ষ্যের মধ্যে পড়ে, তাহলে ব্যবসাকে খানিকটা স্থায়িত্ব এবং সাশ্রয় করার জন্য তেলের দামের উপর একটা সেস বা ইত্যাদি তুলে নেওয়া উচিত কর হিসেবে। বিশ্ববাজারে ভয়ানক অনিশ্চয়তা রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে। এগুলোকে অ্যাভয়েড করতে গেলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে কিন্তু আপনাকে দেশের মধ্যে জিএসটি কমিয়েও সেরকম কিন্তু মূল্য কমেনি, দ্রব্যমূল্য কমেনি। অর্থাৎ আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই জানবেন যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু কমেনি, কিন্তু জিএসটি কমানোর পরেও তা কেন কমে না? অর্থাৎ মধ্যস্বত্বভোগী আছেন কি না, অর্থাৎ মাঝখানে কোথায় আটকাচ্ছে দাম কমাতে, এই ব্যাপারে সরকারকে রীতিমতো প্রয়াস করে কিন্তু দাম কমানোর চেষ্টা করতে হবে। আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সকাল 11টা নাগাদ তিনি লোকসভা অধিবেশনে বাজেট ঘোষণা করতে চলেছেন। হাজারো প্রশ্ন রয়েছে মধ্যবিত্তের মনে, আজ বাজেটে কি হতে চলেছে এবং সেদিকেই নজর রয়েছে গোটা দেশে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অরিত্রিক, মধ্যবিত্ত কিন্তু অনেক কিছু আশা করছে, সাধারণ মানুষ কি বলছেন তারা? দেখো, খুব স্বাভাবিক, বছরের এই একটা দিন 1 ফেব্রুয়ারি সাধারণ মানুষের চোখ কিন্তু দিল্লির দিকে থাকে, বাজেটের দিকে থাকে, কারণ যা যা সিদ্ধান্ত হবে তার উপর হয়তো আগামী 1 বছর বেশ কিছু ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত নির্ভর করে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো। প্রথমেই জানতে চাইবো যে আজকে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করবেন, কোন প্রত্যাশা নিয়ে তাকান? দেখুন, আমরা সবসময় তো চাই যাতে আমরা সাধারণ মানুষ। কর্তব্য ভবন, যেখানে বর্তমান অর্থমন্ত্রক, আপনারা জানেন ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে কিন্তু সেই লাল যে ট্যাব থেকেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী পড়েন। আপনারা জানেন এবারের বাজেট কিন্তু বন্দী হয়ে রয়েছে এই লাল মোড়কেই। আর অর্থমন্ত্রকে যারা তার সহকর্মী একেবারে তাদের পাশে নিয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ফটো সেশন। আর কর্তব্য পথে অর্থমন্ত্রক থেকে রওনা দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সঙ্গে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী রয়েছেন। তিনি রওনা দিচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে এই বাজেট তিনি দেবেন অনুমোদনের জন্য। প্রতিবারের মতো ঘড়ি ধরে একেবারে পর যেভাবে পদ্ধতি মেনে ঠিক সেইভাবেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ তার দিন শুরু করেছেন। কর্তব্য ভবন থেকে তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিলেন, অর্থাৎ অর্থমন্ত্রকে প্রতিবারের মতো সেই রিচুয়াল ফটো সেশন শেষ। আর এবার তিনি রওনা দিচ্ছেন রাইসেনা হিলসের উদ্দেশ্যে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি। কি বলছেন সাধারণ মানুষ দেখব সরাসরি। অরিত্রিক, হ্যাঁ, আরেকবার যাবো যে কি মনে হচ্ছে বাজেটের দিকে তাকাবেন, কোন প্রত্যাশা? আমাদের এই কলকাতা এবং মফস্বলে ফ্ল্যাটের দাম যেভাবে বেড়েছে, তাতে যদি এই 45 লক্ষ টাকা সিলিংটা যদি বাড়ানো হয়, আমার মনে হয় সাধারণ মানুষের খুব উপকার হয়। তাহলে কারণ অনেক টাকা ট্যাক্স দিতে হচ্ছে, জিএসটি দিতে হয়, সেটা যদি সিলিংটা বাড়িয়ে দেয় আমার মনে হয় উপকার হয়। গত বাজেটে কর কাঠামোর একটা পরিবর্তন হয়েছিল, সেটা অনেকটা সুবিধা দিয়েছিল, সেক্ষেত্রে কি আরও কিছু বাড়তি চাহিদা থাকে? না, এখন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যদি একটু বাড়ানো হয় তাহলে একটু সুবিধা হয়, কারণ জিনিসের দামপত্র তো প্রচুর বেড়েছে, সেই জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়িয়ে দিলে একটু সুবিধা হয়, খুবই উপকার হয় তাহলে সাধারণ মানুষের। একটা বিষয় জানতে চাইবো যে গত জিএসটি কাউন্সিলের যে বৈঠক, সেখানে ওই কালী পুজোর সময় দেখা গেল যে অনেক জিনিসের দাম কমলো, কিন্তু অনেকের একটা অভিযোগ যে বাজারে গেলে তার প্রভাব খুব বেশি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি বাজেটে কি আরও এই দিকটা আরও নজর দেওয়া উচিত বলে মনে হয়?
দেখুন, এই মুহূর্তে দ্রব্যমূল্য যেভাবে আকাশ ছোঁয়া, বিশেষত সাধারণ রোজকার যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের যে দাম, অগ্নিমূল্য, আজকে সবজি থেকে আরম্ভ করে রেগুলার যে গ্রসারিজ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা এক্সপেক্ট করবই যে এটা নিয়ে বাজেটে কিছু প্রভাব পড়বেই। আর দ্বিতীয় কথা, যেভাবে সরকারের কাছে একটা দাবি তো থাকবেই, আজকে যেভাবে বিশ্ব অর্থনীতির জন্য যেভাবে আমাদের শেয়ার মার্কেট রোজ ক্র্যাশ করছে, আপনারা সবাই জানেন পরশু দিনকেও রুপো যেভাবে ক্র্যাশ করেছে। এবার সাধারণ মানুষ কি হচ্ছে, এই রুপোর জন্যে অনেকে ইনভেস্ট করতে চাইছে, তারপরে সেখানে একটা ক্র্যাশ করছে। তো সাধারণ মানুষ তো একটা ভাবনা চিন্তা নিয়ে করেন, তো সেখানে কি করে স্টেবিলিটি আনা যায়, সেই বিশেষত আজকে এসআইপিতে কিন্তু মিড ক্যাপ রোজ পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা আজকে সঞ্চয়ের দিকে একটা এসআইপিকে মূলধন করছে বা ইপিএফকে মূলধন করছে, সেখানে কি করে আজকে স্টেবিলিটি আনা যায়, সেই দিকে সরকারকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। কারণ নইলে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রোজ কিন্তু ওই সুদের ইন্টারেস্ট কমিয়ে যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু কোনোদিনও দীর্ঘমেয়াদী হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক, দ্রব্যমূল্যকে কিভাবে কন্ট্রোল করবেন সাধারণ মানুষের জন্য, আর দ্বিতীয় হচ্ছে যে বাজারকে কি করে স্টেবল করবেন, এটা কিন্তু অবশ্যই সরকারকে নজর দিতে হবে। এবং আর একটা কথা যেটা আমাদের দেশে আজকাল খুবভাবে সচেতনভাবে এটা বেড়ে চলেছে, সেটা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য পভার্টি অ্যান্ড দ্য রিচ পিপল। মিডল ক্লাস কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, হচ্ছে আইদার ভেরি হাই রিচ পিপল, যাদের হাতে প্রচুর অর্থ রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা প্রচুর। বেলা 11টায় আজকে যখন লোকসভায় ভাষণ দেবেন, বাজেট ভাষণ যখন পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কি রেখেছেন তিনি সাধারণ মানুষের জন্য, বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের জন্য, তা দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন সকলেই। অনেক ঠিক ধন্যবাদ। আজকে বাজেট পেশ হতে চলেছে, আর আজই কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম বাড়লো সিলিন্ডার পিছু 49 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রায় 50 টাকা দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু। 19 কেজি সিলিন্ডারের বর্ধিত দাম হলো 1844 টাকা 50 পয়সা। আমি আলোচনায় আসবো। ইতিমধ্যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাইসিনা হিলসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বাজেটের কপি তিনি তাকে দেবেন অনুমোদনের জন্য। অনুমতি নেবেন রাষ্ট্রপতির এবং তারপর কিন্তু তিনি পৌঁছে যাবেন সংসদে। আমি আলোচনায় আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে ট্যাক্স এক্সপার্ট অনির্বাণ দত্ত রয়েছেন। আমি অনির্বাণ দাকে দিয়ে আলোচনাটা শুরু করি। অনির্বাণ দা, খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্তের চাহিদা কিন্তু প্রচুর, এবং সম্ভবত গতবার অর্থাৎ নিজের 8 বারের বাজেটটা যখন পড়েছিলেন নির্মলা সীতারামন, আয় করে চাকরিজীবীদের জন্য যে বিপুল ছাড় তিনি ঘোষণা করেছিলেন, সেক্ষেত্রে মানুষের আশা বোধহয় আরও খানিকটা বেড়ে গিয়েছে। আজ মূলত কোন কোন দিকগুলোতে ফোকাস হতে পারে? দেখুন, মানুষ গতবার যতটা আশা করেছিলেন তার থেকে বেশি কিন্তু আয়করে ছাড় দেওয়া হয়েছিল, এবং তার জন্য সরকারের প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো সরকারি কোষাগারে, যেটা আমরা ইনকাম ট্যাক্স থেকে পাই সাধারণত, সেখানে আমাদের একটা লস ফর্গ হয়েছিল। এবং তারপরে যদি আপনি দেখেন, সেপ্টেম্বরে যখন জিএসটি কাউন্সিলের মিটিংয়ে যখন জিএসটির যে রেটসগুলো আছে সেগুলোকে যখন কমানো হলো, তখন অলরেডি আবার 1.5 লক্ষ কোটি টাকার মতো সরকারের রাজস্ব ঘাটতি হয়েছিল। তো এই বছরে আমরা সাধারণভাবে আয়করের জন্য যে সুরাহার জন্য প্রত্যাশা থাকে মানুষের, সেরকম কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস হবে না। এবং এটা আশা করা যায় যে আগামী দিনে, যে আগামী 1 বছরের যে গতিপথ ভারতবর্ষের কোন দিকে যাবে, সেটার জন্য সরকারের আরও অনেক বড় বড় দায়িত্ব আছে। দেখুন, আপনাকে একটা কথা মানতে হবে যে গত বছরের যখন বাজেটটা পেশ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি, তার ঠিক কয়েকদিন আগে 20 জানুয়ারিতে ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছিলেন, এবং তারপরে ঠিক আমাদের বাজেটটা যখন পেশ হয়েছিল, তখন আমরা বুঝতে পারি যে ট্রাম্প সরকার কীভাবে ভারতবর্ষের সরকারকে পর্যদস্ত করবার চেষ্টা করবে। এবং তার জন্য যেগুলো হয়েছে ঘটনাক্রম, তার মধ্যে দেখুন, এই পহেলগাম অ্যাটাক হয়েছে, তার মধ্যে অপারেশন সিঁদুর হয়েছে, তারপর অপারেশন সিঁদুর সিজফায়ার হয়েছে, এবং তারপর থেকে আমেরিকার শুল্কের যে কড়াকড়ি ভারতবর্ষের উপরে, এবং তার জাঁতাকলে এখন আমরা যে জায়গাতে আছি, আমি বলবো সাধারণ মানুষের নিজের ওই ব্যক্তিগত আয়করের দিকে না তাকিয়ে সরকারকে একটুখানি সুযোগ দিন। সরকার যাতে ভারতবর্ষের গতিপথটাকে অন্যদিকে নিয়ে যেতে পারেন, তার জন্য একটা ব্যালেন্সড বাজেট হোক।
ভারতবর্ষের আজকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য সরকারের একটা দায়িত্ব থাকবে। ভারতবর্ষের এই রপ্তানি যারা করেন, বৃহৎ অংশের যারা রপ্তানিকারক আছেন, তারা আমেরিকার সঙ্গে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তারা বাণিজ্যের যারা কাজ করেন, তারা যে জায়গাতে পড়ে রয়েছেন তাদের জন্য সেই সেক্টরটাকে যাতে আরও বুস্ট করা যায়, এবং সর্বোপরি যেটা সমস্যা ভারতবর্ষের সেটা হচ্ছে ডিমান্ডটাকে স্টিমুলেট করে, এবং তার জন্য মানুষকে কেনাকাটা করবার জন্য সরকার উৎসাহ দেওয়ার চেষ্টা করবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে ভারতবর্ষের যে অর্থনীতির যে ডায়নামিক্স সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অনির্বাণ, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাই, অর্থনীতিবিদ দেবনারায়ণ সরকার। দেবনারায়ণ বাবু, গতবার যখন বাজেট পেশ হয়েছিল তার পরপরই আমরা বলতে শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিহারমুখী বাজেট হয়েছে, দেশের মানুষের জন্য বাজেট হয়নি। তাহলে এবার কি আশা করছেন, পশ্চিমবঙ্গমুখী বাজেট হবে? ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ একাধিক রেল প্রকল্পের অনুমোদন পেয়েছে, অমৃত ভারত এক্সপ্রেস প্রকল্প, এবং এখান থেকে বন্দে ভারতের স্লিপার ট্রেনটা রওনা দিয়েছে। তোমার কথার উত্তরে বলি, বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটস একটা কথা বলেছিলেন, ম্যাক্রো ইকোনমিক পলিসি ক্যান নেভার বি ডিভয়েড অফ পলিটিক্স। রাজনীতি বহির্ভূত কোনো মানে ব্যক্তিগত অর্থনীতি হতে পারে না। এখন ও রাজনীতি করেছে বিহারের সাপেক্ষে, তোমার কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গের সাপেক্ষে কিছুই করবে না। তবে আমার একটা কথা, সাধারণ মানুষ হিসাবে বাজেটের ক্ষেত্রে চারটে উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আয় বৈষম্য হ্রাস করা এবং আর্থসামাজিক উন্নয়ন করা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, কিছুদিন আগে জানো যে মানে IMF পরিষ্কারই বলেছে এবং বহু অর্থনীতিবিদ, যেটা ভারতের এই সরকারও স্বীকার করেছে, যে আজকে আমাদের তথ্য নিয়ে মানে জিডিপি তথ্য, যে কোনো তথ্য নিয়ে এই জিডিপি তথ্যকে সি গ্রেড দিয়েছে, কারণ তথ্যকে বিশ্বাস করা যায় না। কেন করেছে? খুব মারাত্মক কথা, যে 15 বছরের ভিত্তি বছর নিয়ে জিডিপি হিসাব করছি। কি করছি এখন? পাইকারি ইন্ডেক্স দিয়ে মূল্যসূচক তৈরি করছি, একমাত্র ট্যাক্স বসালে জিডিপি বেড়ে যাবে। এ কেউ কখনো করে না, অন্তত এই ভালো উন্নয়ন। বেশ, দেবনারায়ণ বাবু গরমিলের অভিযোগ করছেন। বেশ, আচ্ছা, আমি একটু ছবিটা দেখিয়ে দিই। নির্মলা সীতারামন তিনি ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন। রাইসিনা হিলসে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি নিজের এই বাজেট দেখাবেন এবং সেখান থেকে অনুমোদন নেবেন। আমি আলোচনায় আসবো, একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। नहीं निरुद्धन। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 6, 7, 8 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। আচ্ছা শোনো, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। সো সুইট। এত খুশি আমি কি করে সহ্য করব? বেস্ট ফার্ম হুগলি, এর টেস্টে আছে ওয়েস্ট। মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে শুধুমাত্র সাদা কালো যে কোনো পণ্যে 60% পর্যন্ত ছাড়। সাহা টেক্সটাইল। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। SCI পেইন্টস রং সম্বন্ধে ধারণাই বদলে দেয়। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা।
আজ 1 ফেব্রুয়ারি প্রতিবারের মতো বেলা 11টায় এবারও বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2026-27 সালে কি থাকতে চলেছে তার আগ্রহ কিন্তু রয়েছে গোটা দেশের মানুষের। এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হতে চলেছে। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ করবেন নির্মলা সীতারামন। বাজেটের কারণে আজকে খোলা থাকবে শেয়ার বাজারও। এবারের বাজেটে আয়করের ছাড় কি আরো বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি নাগালের মধ্যে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। প্রতিবারের মতো আর্থিক সমীক্ষা রিপোর্ট আগেই পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হালুয়া বিতরণ তাও কিন্তু হয়ে গিয়েছে। আর আজ একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে নির্মলা সীতারামনের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সময় ধরে ধরে যদি আমাদের আজকের গোটা দিনের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কর্মসূচি জানাও। অসম থেকে সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। কেউ মিয়াদের বিরুদ্ধে কিছু বললেই ওরা হইচই শুরু করে দেন। অসমিয়াদের বিরুদ্ধে কিছু বললে ওরা কিছু বলেন না। মিয়া মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অসম থেকে মিয়াদের তাড়িয়েই ছাড়বো। হাজার রাহুল গান্ধী বা গৌরব গগৈ এলেও আটকাতে পারবে না। আর কি বললেন তিনি, দেখুন। कोई कुछ मियाँ का बारे में बोले तो वो लोग हल्ला लगा देगा, लेकिन असमिया का बारे में कोई बोले उसमें उनका कोई टिप्पणी नहीं होगा। मियाँ का मतलब बांग्लादेशी घुसपैठिया, और ये बांग्लादेशी घुसपैठियाओं को हम जितना हो सकता है इतना तक जाके उनको खेदने का भगवाने का मैं काम करने का पूरा कोशिश कर रहा हूँ और करते रहूँगा। एक ने हजार गौरव गोगोई राहुल गांधी आने से भी मुझे कुछ नहीं कर पाएगा, इसलिए ये असमिया लोगों का जीवन और मरण का, जीवन और मृत्यु का बीच में हम लोग हैं अभी। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে। রাজীব কুমারের অবসর, নতুন ভারপ্রাপ্ত ডিজিপি হলেন পীযূষ পান্ডে। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। কলকাতা সিপি থেকে ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এডিজি দক্ষিণবঙ্গ থেকে কলকাতার নতুন সিপি সুপ্রতিম সরকার। রাজ্যের নতুন এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল। এডিজি এসটিএফ থেকে এডিজি আইন শৃঙ্খলা হলেন বিনীত গোয়েল। আর রাজ্যের নতুন এডিজি এসটিএফ জাভেদ শামীম। এডিজি আইন শৃঙ্খলা থেকে এডিজি এসটিএফ হলেন জাভেদ শামীম। দমকলের নতুন ডিজি হলেন অনুজ শর্মা। কারা দপ্তরের ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে। রাজীব কুমারের অবসর, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। দায়িত্ব নেওয়ার পর কি বলেছেন তিনি? আমি জয়েন করেছি আজকে, আর এখানে আমার সব সহকর্মীবৃন্দ আছে, আর আমরা একটা টিমের হিসাবে কাজ করব। এখানে আপনাদের পাবলিকের জন্য আমরা আছি। পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা যেন প্রপার পুলিশিং করতে পারি, যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের। দেখো, এটাকে এখানে আমার কিছু বলা উচিত হবে না। আগে আমাকে একটু বুঝতে দিন, তারপরে আমার যে বলা আছে অ্যাজ উই গো অলং আমরা বুঝতে থাকি। থ্যাংক ইউ স্যার। ABP Ananda, এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. আজ বাজেট পেশ হবে, আর তার আগে বাজার খুলতেই সোনার উপর দামে ফের পতন। 6% কমলো দুধ হাতুড়ির দাম। কেজি প্রতি 17,000 টাকা পড়লো রূপোর দাম। 10 গ্রাম সোনার দাম কমলো 9,000 টাকা। 10 গ্রাম সোনার দাম কমে দাঁড়ালো 1,40,000 টাকা। বাজেটের আগে শেয়ার সূচক নিম্নমুখী। বাজার খোলার পরে 350 পয়েন্ট পড়লো সেন্সেক্স। বেলা 11টায় বাজেট পেশ হবে, তার আগে এই সংক্রান্ত আলোচনা। প্রতি মুহূর্তের খবরাখবর নিয়ে ফিরবো, সঙ্গে থাকবে।
রায় রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে শুধুমাত্র সাদা কালো যে কোনো পণ্যে 60% পর্যন্ত ছাড়। সাহা টেক্সটাইল। SCI পেইন্টস রং সম্বন্ধে ধারণাই বদলে দেয়। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। কোন খবর 7-5 ভাবাচ্ছে? কোন খবর ছক ভাঙছে? কোন খবর স্পটলাইটে? সারাদিনের সব খবর, খবরের সব দিক 5টা থেকে 8টা, না হলে আমার সঙ্গে রাত 8টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ, বিকেল 5টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবেন নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা, দাম বাড়বে কোন জিনিসের, কমবে কিসে, তাকিয়ে দেশ। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি মোদী সরকারের। দেশের ইতিহাসে এই প্রথম রবিবারে বাজেট। পুরো সময়ের জন্য খোলা থাকছে শেয়ার বাজারও। দিল্লি যাওয়ার আগে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। ইসিআই পোর্টালে দখল নিচ্ছেন মাইক্রো অবজারভাররা। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা, আক্রমণ মমতার। পুরোটাই নাটক, পাল্টা বিজেপি। অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্নই থেকে যাবে মমতার। আক্রমণে অমিত শাহ। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतिया ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। পুলিশে আরও এক ঝাঁক রদবদল। মুর্শিদাবাদের এসপি বদল, কুমার সানি রাজের জায়গায় ধৃতিমান সরকার। দার্জিলিং, বনগাঁ, বারাসাতে এসপিদেরও বদলি। কলকাতার একাধিক ডিভিশনও রদবদল। আজ কেন্দ্রীয় বাজেট। ভোটের মুখে রাজ্যের কি প্রাপ্তি, মধ্যবিত্তের জন্য থাকবে বিশেষ ঘোষণা। সরাসরি সম্প্রচার, সঙ্গে তর্জমায় অভিরূপ সরকার। বাংলায় বাজেট আজ সকাল 9টায়। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরকরাজ ও সভাসদরা? হীরকরাজার দরবার রাত 10:30টায়। এই নিয়ে টানা নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হচ্ছে। নিজের বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কর্তব্যপথে অর্থমন্ত্রকে এসে পৌঁছলেন। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটের কারণে আজকে শেয়ার বাজারও খোলা থাকবে। এবারের বাজেটে আয়করে কি আরও ছাড় বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি তাহলে নাগালে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। বাজেট পেশের আগে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। বাজেট পেশের জন্য নিজের বাসভবন থেকে তিনি রওনা দিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রকে। কর্তব্য ভবনে যেখানে অর্থমন্ত্রক, সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গোটা দিন ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, আর ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন। এখানে যাদের সঙ্গে এতদিন ধরে বৈঠক হলো, বাজেটের কাগজপত্র তৈরি হলো, এখানে শেষ মুহূর্তের বৈঠক এবং ছবি তোলা। রীতি মেনে এরপরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাজেট পেশের অনুমতি নিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
সকাল 10:15টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে, যেখানে বাজেট পেশের অনুমোদন নেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং তারপর বেলা 11টায় বাজেট ভাষণ পাঠ করবেন তিনি। শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবেন নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা, দাম বাড়বে কোন জিনিসের, কমবে কিসে, তাকিয়ে দেশ। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি মোদী সরকারের। দেশের ইতিহাসে এই প্রথম রবিবারে বাজেট। পুরো সময়ের জন্য খোলা থাকছে শেয়ার বাজারও। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে জ্ঞানেশ কুমারকে চিঠি। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা, আক্রমণ মমতার। পুরোটাই নাটক, পাল্টা বিজেপি। সলমান খান, দিশা পাটানির পর এবার রোহিত শেঠির জুহুর বাড়ির সামনে শুট আউট। চলল 4 রাউন্ড গুলি। সিসি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের। পাকিস্তানে ফের বালুচ হামলা। কোয়েটা সহ 10টি শহরে সেনাঘাঁটিতে হামলা, নিহত অন্তত 84 পাক সেনা। দাবি বালুচ লিবারেশন আর্মির। 67 বিএলএ সদস্য নিহত, পাল্টা দাবি পাক সরকারের। শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবসে সাইকেল অভিযানে সচেতনতার বার্তা। এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখতেই পাচ্ছেন সেই লাল ফাইল তিনি হাতে নিয়ে রেখেছেন, সেই ট্যাব যেখান থেকে এবারের 2026-27 বাজেট তিনি পড়বেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিয়ম মেনে রাষ্ট্রপতি ভবনে ফটো সেশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেলা 11টায় লোকসভায় আজকে বাজেট ভাষণ করবেন, আর তার আগে তার একগুচ্ছ কর্মসূচি। রাষ্ট্রপতি ভবনে তিনি পৌঁছে গিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে 2026-27 বাজেট তিনি তুলে দিলেন। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে এরপর তিনি চলে আসবেন সংসদে এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সকাল 10:15টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সেই বৈঠক শুরু হবে, আর মন্ত্রিসভার বৈঠকেই কিন্তু বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আমি আলোচনায় আসবো, অঙ্কনের কাছে যাবো। অঙ্কন, দেবনারায়ণবাবু একেবারে বলছেন যে পরিসংখ্যানে গরমিল, একেবারে কেন্দ্রের পক্ষ থেকে জিডিপি সংক্রান্ত যা হিসেবপত্র দেওয়া হচ্ছে সবটাই ভুল। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বিষয় খুব নিশ্চিত, 1.97 লক্ষ কোটি টাকা সেইটা কিন্তু বকেয়া রয়েছে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। আর যদি পশ্চিমবঙ্গের ঝুলি না ভরে তাহলে কিন্তু ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কাছে এটা বলার সুযোগ রইল যে পশ্চিমবঙ্গ বারবার বঞ্চিত। সৎসন্তানের মতো যাতে ব্যবহার না করেন, চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বৈঠকে আগেই বলেছেন। দেখুন, পশ্চিমবঙ্গকে যতটা উন্নয়নের প্রকল্প, যতটা ব্যয় বরাদ্দ এবং যা কিছু কেন্দ্রের সরকার দিতে চেয়েছেন, সেটা কিন্তু এই রাজ্যের সরকারের দুর্নীতি এবং অপদার্থতার কারণে রাজ্যবাসী বঞ্চিত হয়েছে। আপনার মনে থাকবে 65টা রেলের প্রকল্প শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গের মাটিতে
ফলপ্রসূ হতে পারছে না, তার কারণ হচ্ছে এই রাজ্যের সরকারের ব্যর্থ জমি নীতি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার কারণে কিন্তু চা বাগানের 6টি প্রকল্প যা চা শ্রমিকদের, প্রান্তিক চা শ্রমিকদের আয় বাড়াতে পারে, সেটা থমকে রয়েছে। মৎস্য চাষের সাথে যুক্ত যে সমস্ত আমাদের কৃষিজীবীরা রয়েছেন তাদের জন্য কেন্দ্রের সরকার 30,000 কোটি টাকা রাজ্যকে পাঠিয়ে রেখেছে, কিন্তু রাজ্যের সেই মানে টাকা খরচা করার সামর্থ্য নেই। তাহলে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই পশ্চিমবঙ্গের স্পিড ব্রেকারের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে থাকবেন ততদিন পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হবে। আজকে আপনি বলছেন রেলের বাজেট ইউপিএ আমলে ছিল 4,000 কোটি টাকা, আজকে হয়েছে 14,000 কোটি টাকা। গ্রাম সড়ক যোজনা একসময় 6,000 কোটি টাকা ইউপিএ আমলে রাজ্য পেত, এখন পাচ্ছে 30,000 কোটি টাকা। অর্থাৎ কয়েক গুণ করে নরেন্দ্র মোদীর সরকার এই রাজ্যের সরকারকে পাঠাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখুন, এই পশ্চিমবঙ্গের এই স্পিড ব্রেকার সরকার যদি থাকে তাহলে উন্নয়নটা হবে কিভাবে? উন্নয়ন হবে কিভাবে? দেখুন, শ্রম দপ্তরের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র, যেখানে একেবারে আবাসের জন্য 100 দিনের কাজের টাকা যাতে তারা পাঠাতে পারে, আদালতও নির্দেশ দিয়েছে। বলুন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলি, মিথ্যারও মহিমা আছে, হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যারম্ভ। আজকে যে কথাগুলো বললো একটা কথাও সত্য না, যে সত্যগুলো চাপে না। আচ্ছা বেশ বেশ বেশ, দুজনকে একবার থামাই, একটার পর একটা প্রকল্পের আচ্ছা 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 দুজনকে থামাই। একবার আশুতোষের কাছে যাই, 100 দিনের কাজই বলুন, রেশনই বলুন আর যাই বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একের পর এক বঞ্চনার অভিযোগ যেমন তৃণমূল কংগ্রেস করেছে, তার পাশাপাশি একেবারে দুর্নীতির পরিসংখ্যান সেটাও কিন্তু রাজ্যের মানুষ দেখেছেন। কিন্তু আশুতোষের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আর্থিক সমীক্ষা রিপোর্ট যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করলেন, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের যে অভ্যন্তরীণ, যেটা এনএসডিপি বলে, রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 2023-24 থেকে 24-25 বাড়লেও 9.85% বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও সেটা কিন্তু আমাদের যে পড়শি রাজ্যগুলো রয়েছে তার থেকে অনেক কম। পশ্চিমবঙ্গ তাহলে উৎপাদনে পিছিয়ে রয়েছে কেন? দেখো, পশ্চিমবঙ্গ উৎপাদনে কেন পিছিয়ে রয়েছে এটা তৃণমূল বলবে, এটা বিজেপি বলবে। তার কারণ উৎপাদন করার মতন যে জায়গাগুলো রয়েছে, এই ল্যান্ড ব্যাংকের নামে ভূত ব্যাংক আছে এখানে। তার কারণ এখানে ল্যান্ড গ্র্যাব হয় এবং সবথেকে বড় কথা, তোমায় চলে যেতে হবে আসানসোলের জন্য। হিন্দুস্তান কেবলস কে চালাচ্ছিল? ওখানে বিজেপির এমপি ছিল, পালিয়ে তৃণমূল হয়েছে। কোথায়? দীর্ঘদিন ধরে বন্ধ, অনেক লোক বেকার। ম্যানুফ্যাকচারিংটা হবে কোথা থেকে? এবং সবথেকে 2-3টে কথা জানতে হবে। আজকের যে বাজেট, এটা কি মোদিজির মানে ট্রাম্প বাজেটে পরিণত হবে? আমরা সময়ের অপেক্ষা করছি। তার কারণ দেখো, মানরেগা প্রকল্প যেটা নিয়ে এখন তৃণমূল বিজেপি চেঁচামেচি করছিল, 1.11 লাখ করোড় ছিল 2020-21 অ্যালোকেশন, 1,11,00,000 এই যে টাকাটা কোথায় গেল? 1,11,00,000 কোটি টাকাটা কোথায় গেল? কমে কত করেছে? 85,000 কোটি টাকা করেছে 24-25-এ। 60-40 করে দিয়েছে এখন আবার ভিবিজি রামজি, শুধু নাম বদল, কাজ নেই। এবং নিজের হাতে রাখতে হবে। বিজেপির মানে অন্য কেউ যদি সরকার চালায়, অবিজেপি সরকার যদি চলে, ডবল ইঞ্জিনের খাতা যেখানে আছে সেখানেই একমাত্র পাবে, বাকি জায়গায় পাবে না। এটা হচ্ছে চক্রান্ত। 43,000 কোটি টাকা ডিউ পশ্চিমবঙ্গে। যারা চুরি করেছেন বিজেপি সরকার তাদের প্রসিকিউট করছেন না কেন, ধরছেন না কেন? কিন্তু বাকি গ্রামের মানুষগুলোকে ভুকা পেয়াসা রেখে দেওয়ার যে পরিকল্পনা এই বিজেপি সরকার, এটা আমরা ধিক্কার জানাই। আমরা এটা তোমাদের জানিয়ে রাখি যে এতগুলো কথা বলছেন, এখানে সিডি নানা রকম আলোচনা হলো। আজকের দিনে সবথেকে বড় ঘটনা যেটা অর্থনৈতিক বিষয়, সেটা হচ্ছে যে রুপি, আমাদের টাকা 6.5% ডেপ্রিসিয়েশন করেছে। ভাবা যায় এটা? এবং যে 6.5% ডেপ্রিসিয়েশনকে দেখিয়ে এখন এই বিকশিত ভারত করতে গেলে, মোদিজির বিকশিত ভারতের স্বপ্ন করতে গেলে 8.5%-এর উপরে জিডিপি দরকার। ইকোনমিক সার্ভে বলছে 7 এবং 7-এর কমে রান করছে। তাহলে এই যে টার্গেটেড, এই টার্গেট তো কমপ্লিট হয় না, আমরা দেখেছি। এবং ইন্ডিয়ান ফার্মস যারা রয়েছে, ভারতীয় যে ফার্মগুলো রয়েছে, তাদের যে আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট $14 বিলিয়ন থেকে $24 বিলিয়ন পরিণত হয়েছে। লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে বিজেপির যারা শ্রমিক, মানে আমাদের বাংলার যারা শ্রমিক বিজেপির রাজ্যে খুন হচ্ছে,
সেটা নিয়ে যাতে আজকে কিছু আলোচনা হয়, তার কারণ হচ্ছে শ্রমিক উৎপাদন যে কথা আমরা বলছি, উৎপাদনে কিন্তু শ্রমিকের বড় সহযোগিতা থাকে। আমি যাব অঙ্কনের কাছে, তবে আমি অনির্বাণদার কাছে একবার যাই। অনির্বাণদা, অবশ্যই আর্থিক বৃদ্ধি অর্থাৎ জিডিপি এবং কর্মসংস্থান এই দুটো ক্ষেত্রে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি দিশা দেখাতে পারেন তার অপেক্ষায় কিন্তু মানুষজন রয়েছেন, এবং সেখানে বলা হচ্ছে এমএসএমইর উপরে জোর দেওয়া। গতবারও আমরা দেখেছি এমএসএমইর কথা বলা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি এমএসএমইতে গুরুত্ব যেমন দিতে হবে, অন্যদিকে আমরা বর্তমান জিওপলিটিক্যাল সিচুয়েশনটাকে মাথায় রেখে ইতিমধ্যেই যে ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি যেগুলো হয়েছে ভারতবর্ষের, এইটা পাশাপাশি কতটা জরুরি? না দেখুন, আজকে এখানে যারা আলোচনা করছি আমরা প্রত্যেকের একটা রাজনৈতিক মতাদর্শ আছে, তারা প্রত্যেকেই স্টেক হোল্ডার্স ভারতবর্ষের, তারা সবাই ভারতবর্ষের উন্নতির জন্য বলবেন, কিন্তু সরকারের কাছে কাজটা কিন্তু খুব কঠিন। আজকের দিনে দাঁড়িয়ে ট্রাম্পের চোখরাঙানি এবং তার সঙ্গে ভারতবর্ষের যে দৈনন্দিন নিত্যনৈমিত্তিক সমস্যা, সেই সমস্যাতে মেন সমস্যা যেটা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সেটাকে সরিয়ে দিলেও পারিপার্শ্বিক একটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে ওইদিকে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, তাদের সঙ্গে সীমান্তে একটা সংঘর্ষ হওয়ার পরিকল্পনা আছে, তার জন্য ডিফেন্সের জন্য একটা অ্যালোকেশন বাড়াতে হবে। তার সঙ্গে আজকে যেটা রুপি ডিভ্যালুয়েশন হয়েছে, এটা তো বাস্তব, এবং ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে রুপি ডিভ্যালুয়েশন কেন হচ্ছে বা কেন এই সোনার দাম বাড়ছিল বা রূপোর দাম বাড়ছিল, তার জন্য সরকারি কোনো, আমি বলবো, সতর্কবার্তা ছিল না। সরকারের কাছে সেরকম কোনো স্টেটমেন্টও নেই যেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু আজকে অর্থনীতির লোক হিসেবে আমরা যেটা চাই সেটা হচ্ছে ডলারের উপরে যে আমাদের যে ডিপেন্ডেন্সি এবং ভারতবর্ষের যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, আগে তো সেটাকে সুরক্ষিত রাখতে হবে। ভারতবর্ষের জনগণকে, আমি এত স্টেক হোল্ডার সবাই সবার নিজের ব্যক্তিগত স্বার্থকে বলবেন আমাকে ইনকাম ট্যাক্সে ছাড় দিন, আমাকে জিনিসপত্রের দাম কমান, কিন্তু ভারতবর্ষে এত বড় একটা বৃহৎ অংশের 140 কোটির লোককে আমি বলবো সবাইকে সুরাহা দেওয়া সম্ভব না। কিন্তু ভারতবর্ষের যে গতিপথ আজকে যে জায়গাতে আমাদের দেখতে পাচ্ছি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুব ভালো আছি বলে যে ঢক্কানিদাদ হচ্ছে, যেটা অঙ্কনরা বারবার বলছে, সেটার থেকে দূরে সরে আসতে হবে এবং ভোটমুখী বাজেট হবে। আজকে অঙ্কনদের জন্য হয়তো হবে, আপনি অঙ্কন বলছিল স্পিড ব্রেকার, কিন্তু তা সত্ত্বেও অঙ্কনদের ভোটে যাতে ওরা উজ্জীবিত হতে পারে তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিছু পরিকল্পিত ঘোষণা থাকবে, কিন্তু ঘোষণাগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা তার জন্য আমরা অ্যাকশন টেকেন রিপোর্ট দেখতে পাই না। গত বাজেটে যত কিছু পরিকল্পনা হয়েছে এখানে থাকবে, মেট্রো সম্প্রসারণ নিয়ে আজকে দেখবেন কিছুক্ষণ পরে হয়তো একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, কিন্তু সেই সম্প্রসারণটা কবে হবে, তার যারা বেনিফিশিয়ারি, কি ধরনের বাধা সেখানে তৈরি হচ্ছে, সেই বাধাগুলোকে কিভাবে কাটানো সম্ভব? একদম একদম মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এটা নিয়ে প্রত্যেকটা মানুষ, সে আজকে টিভির পর্দায় যারা চোখ রেখেছেন তার বাড়িতে হয়তো তার রাজনৈতিক পরিচয় আছে, তিনি সিপিএম করেন, কংগ্রেস করেন, বিজেপি করেন বা তৃণমূল করেন, কিন্তু তিনি চান তার বাড়ির ছেলেটা যাতে দুধে ভাতে সংসার করতে পারে, তার যাতে বাড়ির ছেলেটা চাকরি পায়, তার বাড়িতে যাতে জিনিসপত্র কিনতে পারে, তার অপেক্ষাতেই কিন্তু সকলে রয়েছেন। একদম আমি সুকর্ণার কাছে চলে যাব সরাসরি, কারণ সোনার উপর দামে আজকে ঠিক কি বদল হলো জানবো। একেবারেই কুসুমিতা, বাজার খুলতেই আমরা দেখলাম যে সোনার উপর দামে ফের পতন, 6% কমলো দুই ধাতুর দামে, কেজি প্রতি 17,000 টাকা পড়লো রূপোর দাম, 10 গ্রাম সোনার দাম কমলো 9,000 টাকা, 10 গ্রাম সোনার দাম কমে দাঁড়ালো 1,40,000 টাকা। বাজেটের আগে শেয়ার সূচক নিম্নমুখী, বাজার খোলার পরে 350 পয়েন্ট নামলো সেন্সেক্স। আর সেই সঙ্গেই বাজেটের দিনে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম, বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম বাড়লো, সিলিন্ডার পিছু দাম বাড়লো 49 টাকা 50 পয়সা, 19 কেজি সিলিন্ডারের বর্ধিত দাম হলো 1844 টাকা 50 পয়সা। আমি অঙ্কনের কাছে এই জায়গায় আসবো। অঙ্কন, এমএসএমইর কথা হচ্ছিল, এমএসএমইর ক্ষেত্রে যদি ছোট যারা ব্যবসা করছেন তাদেরকে যাতে তারা সহজে লোন পান, সেই লোনের যে সুদ তার উপরে যাতে ভর্তুকি পাওয়া যায়, ওভারঅল একটা সামাজিক সুরক্ষা, আইন শৃঙ্খলা যথাযথ রয়েছে কিনা, তারা ব্যবসাটা করতে পারছেন কিনা, এই সবটা দেখার দায়িত্ব তো কেন্দ্র সরকার।
না, আইন শৃঙ্খলা এখন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কে দেখবে? এই যে পশ্চিমবঙ্গে যেভাবে তোলাবাজি চলছে, সিন্ডিকেটের রাজত্ব চলছে, সেটা তো নরেন্দ্র মোদী দেখবেন না। সেটা রক্ষার দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকারের এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে পশ্চিমবঙ্গে আজকে এমএসএমই সেক্টরে আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি, সেই হারে এমএসএমই গ্রোথ হচ্ছে না। নাম্বার অফ এমএসএমই তে বাড়ছে, শাসক দল তো দাবি করে যে এমএসএমই তে দুরন্তভাবে এগিয়ে চলেছে সংখ্যা বাড়ছে, কিন্তু গ্রোথ তো হচ্ছে না। এমএসএমইর মধ্যে আপনার গ্রোথটাকে দেখতে হবে। আপনাকে আচ্ছা আপনি চিন্তা করবেন, আরে চিন্তা করবেন, আরে আপনারা চিন্তা করবেন, আরে আপনি জানেন, আপনি পরিসংখ্যান দিয়ে দিন। আরে ভাই আপনি জানেন না, তাহলে আপনি তথ্যটা দিন। না আমি কি বলছি, কথা বলছি, আরে এমএসএমই আসুদা একটু আগে বললেন যে পরিযায়ী শ্রমিকদের কথা, 2025 এ পরিযায়ী শ্রমিকের কথা। আরে দাদা আপনার সঙ্গে বলিনি, এরপর কিন্তু আপনাকে বলতে হবে। কর্ণাটকে পরিযায়ী শ্রমিক মারা গেলে কর্ণাটকের পরিযায়ী শ্রমিক মারা গেলে তার দায়কার আছে। একটু আগে বললেন যে বিজেপি শাসিত রাজ্য নাকি এই মনরেগা বা জিরায় দিতে টাকা পায় না। তেলেঙ্গানা কত টাকা থেকে বঞ্চিত আছে দাদা? কর্ণাটক কত টাকা থেকে বঞ্চিত আছেন আমরা বুঝতে পারছি। আপনারা হিমাচলের কি করেছেন চালাতে যাচ্ছেন না কেন? দুধে 5 টাকা করে ভ্যাট বাড়িয়েছেন কেন? পেট্রোলের দামে 3 টাকা করে ভ্যাট বাড়িয়েছেন কেন? বিজেপিকে গাল দেওয়া সহ বিজেপিকে গালাগালি দিয়ে হিমাচলের সরকার চালাতে পারছেন না। দেউলিয়া ঘোষণা হয়ে গেছে। তবে প্রশ্ন এটাই থেকে যাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানিয়েছেন 2047 সালে ভারতবর্ষ কিন্তু উন্নত ভারতবর্ষ হবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় যে জিডিপি, সেই জিডিপিতে কি পৌঁছতে পারবে, এগোতে পারবে ভারতবর্ষ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ধানের মাজরা ও লাল কৃমি পোকা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন উইলো উড কেমিক্যালস লিমিটেডের দ্বিগুণ শক্তি সম্পন্ন দানাদার কীটনাশক এক্সোটিকা। সাতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 6, 7, 8 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাতরা পাবলিকেশন। TVS Raider, the wicked ride. আচ্ছা শোনো, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। সো সুইট। এত খুশি আমি কি করে সহ্য করব? বেস্ট ফার্ম হুগলি, এর টেস্টে আছে ওয়েস্ট। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হচ্ছে। নিজের বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কর্তব্য পথে অর্থমন্ত্রকে এসে পৌঁছলেন। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটের কারণে আজকে শেয়ার বাজারও খোলা থাকবে। এবারের বাজেটে আয়করে কি আরও ছাড় বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি তাহলে নাগালে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। বাজেট পেশের আগে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। বাজেট পেশের জন্য নিজের বাসভবন থেকে তিনি রওনা দিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রকে। কর্তব্য ভবনে যেখানে অর্থমন্ত্রক, সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গোটা দিন ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, আর ইতিমধ্যেই তিনি
রওনা দিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন এখানে যাদের সঙ্গে এতদিন ধরে বৈঠক হলো, বাজেটের কাগজপত্র তৈরি হলো, এখানে শেষ মুহূর্তের বৈঠক এবং ছবি তোলা। রীতি মেনে এরপরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাজেট পেশের অনুমতি নিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন কেন্দ্র অর্থমন্ত্রী। সকাল 10:15টায় কেন্দ্র মন্ত্রিসভার বৈঠক রয়েছে, যেখানে বাজেট পেশের অনুমোদন নেবেন কেন্দ্র অর্থমন্ত্রী এবং তারপর বেলা 11টায় বাজেট ভাষণ পাঠ করবেন তিনি। প্রমোটারদের তাণ্ডব, উত্তপ্ত লিলুয়া স্টেশন রোড, ব্যবসায়ীদের মারধরের অভিযোগ প্রমোটার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, মারপিট চলছে প্রকাশ্য রাস্তায়, এভাবেই মারপিট। সিসি ফুটেজে প্রমোটারদের তাণ্ডবের ছবি, জখম হয়েছে বেশ কয়েকজন। দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল প্রমোটার ও দলবল, এমনটাই অভিযোগ করেছেন ব্যবসায়ী। সোনামুখীতে বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি, জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের, পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে তুমুল উত্তেজনা। বিজেপি কর্মীরা সোনামুখী শহরে মিছিল করে থানা চত্বরে গিয়ে জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। গত 26শে জানুয়ারি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মহেশপুর গ্রামে আক্রান্ত হন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আর সেই ঘটনার প্রতিবাদেই থানা ঘেরাও বিজেপির, জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি সংসদে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছেন এবং আজ কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দু তার হাতে থাকা এই লাল ফাইল। একেবারে এর মধ্যে কিন্তু রয়েছে সেই ট্যাব যেখান থেকে 2026-27-এর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার পাশে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আর তার আগে রাইসিনা হিলসে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যেখানে একেবারে রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে দই চিনি খাইয়ে দিলেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, বেলা 11টায় প্রতিবারের মতো এবারও বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি রয়েছে সেই বাজেটে দেশের মানুষ তা জানারই অপেক্ষায়। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে SD Lion 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। বাজেটের দিনই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। 19 কেজি সিলিন্ডার পিছু দাম বাড়ল 49 টাকা 50 পয়সা, নতুন বর্ধিত দাম হল 1844 টাকা 50 পয়সা। ইরানের 2 শহরে ভয়াবহ বিস্ফোরণ, কাঁপল বন্দর আব্বাস ও আহবাস শহর, মৃত অন্তত 5, আহত অনেকে। 2 শহরে জিপিএস সিস্টেম নিষ্ক্রিয়, গ্যাস লিক থেকে বিস্ফোরণ অনুমান দমকলের। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে SD Lion 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। সহযোগী নিবেদক Serum Group. Achieve an international award in London. Be with Serum. Venus Tools, কোয়ালিটি যার উপর দেশ করে ভরসা। Venus Tools, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। রায় ও মার্টিন,
আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। আমার বন্ধু, আমার প্রাণ, ওর সাথে আমি সবকিছুই শেয়ার করি যাতে ওর কনফিডেন্স বাড়ে। যেমন বোরোলিন, যা রুক্ষ ত্বককে করে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 6, 7, 8 এর সহায়িকা বই সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ভালোবাসা থাক ভালোভাষা হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাদা কালো বস্ত্রে 60% পর্যন্ত ছাড় 1 থেকে 21 ফেব্রুয়ারি। সাহা টেক্সটাইল। আচ্ছা শোনো, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। সো সুইট। এত খুশি আমি কি করে সহ্য করব? বেস্ট ফার্ম হুগলি, এর টেস্টে আছে ওয়েস্ট। काटू क्या अभी काटू? नहीं निरुद्धन। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। আবার খবরে নিবেদনে প্রান্তিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। কোন খবর 7-5 ভাবাচ্ছে? কোন খবর ছক ভাঙছে? কোন খবর স্পটলাইটে? সারাদিনের সব খবর, খবরের সব দিক 5টা থেকে 8টা, না হলে আমার সঙ্গে রাত 8টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ। বিকেল 5টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবেন নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা? দাম বাড়বে কোন জিনিসের, কমবে কিসে, তাকিয়ে দেশ। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি মোদী সরকারের। দেশের ইতিহাসে এই প্রথম রবিবারে বাজেট। পুরো সময়ের জন্য খোলা থাকছে শেয়ার বাজারও। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে জ্ঞানেশ কুমারকে চিঠি। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা, আক্রমণ মমতার। পুরোটাই নাটক, পাল্টা বিজেপি। সলমান খান, দিশা পাটানির পর এবার রোহিত শেট্টির জুহুর বাড়ির সামনে শুট আউট। চলল 4 রাউন্ড গুলি। সিসি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের। পাকিস্তানে ফের বালুচ হামলা। কোয়েটা সহ 10টি শহরে সেনা ঘাঁটিতে হামলা। নিহত অন্তত 84 পাক সেনা। দাবি বালুচ লিবারেশন আর্মির। 67 বিএলএ সদস্য নিহত। পাল্টা দাবি পাক সরকারের। এই নিয়ে টানা নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হচ্ছে। নিজের বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কর্তব্য পথে অর্থমন্ত্রকে এসে পৌঁছলেন। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটের কারণে আজকে শেয়ার বাজারও খোলা থাকবে। এবারের বাজেটে আয়করে কি আরও ছাড় বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি তাহলে নাগালে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। বাজেট পেশের আগে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। বাজেট পেশের জন্য নিজের বাসভবন থেকে তিনি রওনা দিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রকে। কর্তব্য ভবনে যেখানে অর্থমন্ত্রক, সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গোটা দিন ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, আর ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন। এখানে যাদের সঙ্গে এতদিন ধরে বৈঠক হলো, বাজেটের কাগজপত্র তৈরি হলো, এখানে শেষ মুহূর্তের বৈঠক এবং ছবি তোলা।
রীতি মেনে এরপরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাজেট পেশের অনুমতি নিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন কেন্দ্র অর্থমন্ত্রী। সকাল 10:15টায় কেন্দ্র মন্ত্রিসভার বৈঠক রয়েছে, যেখানে বাজেট পেশের অনুমোদন নেবেন কেন্দ্র অর্থমন্ত্রী এবং তারপর বেলা 11টায় বাজেট ভাষণ পাঠ করবেন তিনি। তাই নাকি? বাংলা গুজব। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. আজ মোদী সরকারের বাজেট নভেম্বরের মতো পেশ করবেন নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধি থেকে মিলবে সুরাহা, দাম বাড়বে কোন জিনিসের, কমবে কিসে, তাকিয়ে দেশ। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি মোদী সরকারের। রবিবার ছুটির দিনে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। পুরো সময়ের জন্য খোলা থাকছে শেয়ার বাজারও। বাজার খুলতেই সোনার উপর দামে ফের পতন। প্রায় 6% কমল 2 ধাতুর দাম। 10 গ্রাম সোনার দাম কমল প্রায় 9,000। কেজি প্রতি 17,000 টাকা পড়ল রূপোর দাম। নিম্নমুখী শেয়ার বাজারও। বাজেটের দিনই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। 19 কেজি সিলিন্ডার পিছু দাম বাড়ল 49 টাকা 50 পয়সা। নতুন বর্ধিত দাম হল 1844 টাকা 50 পয়সা। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে জ্ঞানেশ কুমারকে চিঠি। পেছনের দরজা দিয়ে নামবাদের চেষ্টা, আক্রমণ মমতার। পুরোটাই নাটক, পাল্টা বিজেপি। শিরোনাম নিবেদন করছে Nightingale Hospital, an NABH certified multi-speciality hospital offering comprehensive orthopedic surgery. Your health we care. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সামারের বুকিং শুরু হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবসে সাইকেল অভিযানে সচেতনতার বার্তা। NCRI হসপিটাল নিউ গড়িয়া কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। ঘড়ির কাঁটায় আর ঠিক 1 ঘন্টা বাকি, তারপর সকাল 11টায় টানা নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের কারণে আজ খোলা থাকছে শেয়ার বাজার। আর এবারের বাজেটে আয়করে কি আরো ছাড় বাড়বে? ফলে প্রত্যাশা রয়েছে একগুচ্ছ। সে প্রত্যাশার কতটা পূরণ হবে আর 1 ঘন্টা পরই সেটা স্পষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সংসদ ভবন থেকে এই ছবি। সংসদ ভবনে নির্মলা সীতারামন পৌঁছে গেছেন। এটাকে রাষ্ট্রপতি ভবনে তিনি যান। এরপর যে ক্যাবিনেট মিটিং হবে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট মিটিং এই মুহূর্তে খবর পাচ্ছি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে এই যে বাজেট, সেই বাজেটের মঞ্জুরির পর তা 11টার সময় পেশ করবেন সংসদে সর্বসমক্ষে দেশবাসীর উদ্দেশ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিশেষ কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? এই যে ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন, যা ফাইল বন্দি রয়েছে লাল রঙের কভারের মধ্যে, তার মধ্যে কি রয়েছে? একেবারে বিকশিত ভারতের লক্ষ্যে কি কি রয়েছে, কর্মসংস্থান বৃদ্ধির জন্য, আর্থিক কৃষক থেকে শুরু করে শ্রমিকের সুবিধে বাড়বে, এরকম কোন ওষুধ রয়েছে এই ট্যাবের মধ্যে। এবং বিশেষ করে ভোটমুখী বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি হাতের নাগালের মধ্যে আসবে? এরকম হাজারো প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ট্যাবের মধ্যে। 1 ঘন্টা পর নির্ধারিত সময় রয়েছে সকাল 11টা, যখন সংসদের অধিবেশন বসবে এবং সেই অধিবেশনে দেশবাসীর উদ্দেশ্যে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন প্রশ্ন হচ্ছে, আমার আপনার মতন সাধারণ মানুষ তারা বাজেট থেকে কি চাইছেন? আজকের বাজেটে কতটা আশা তারা দেখছেন? একেবারে সরাসরি আমার সহকর্মী সুপর্ণা আপনাদের জন্য তুলে ধরবে।
একেবারে শুভ্রজিৎ, এই বাজেটকে ঘিরেই কিন্তু হাজারো প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের মনে। কোন ক্ষেত্রে কি থাকছে তা জানতেই আম জনতার নজর রয়েছে এই বাজেটের দিকেই। কি বলছেন সাধারণ মানুষ জানতে সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আর 1 ঘন্টার অপেক্ষা পার্থপ্রতিম, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে কি শুনতে চাইছেন সাধারণ মানুষ? দেখো, একেবারে সাধারণ মানুষ কি শুনতে চাইছে সেটা একেবারে সাধারণ মানুষের কাছেই আমরা জানতে চাইবো, কারণ প্রত্যেক বছর বাজেট মানে একটা নতুন করে চাহিদা মানুষের মধ্যে থাকে, এবং তার মধ্যে যদি দিনটা রবিবার হয়, স্বাধীন ভারতে প্রথমবার আজকে রবিবার দিন বাজেট পেশ হচ্ছে। সেই জায়গায় একদম আলোচনা যে টেবিলে বসে আছে শুধুই বাজেট নিয়ে আলোচনা। তো দেখুন, বাজেটটা জানেন তো, বাজেটটা হয়ে গেছে আমাদের দুর্গাপুজোর মতন। প্রতি বছরে কিছু এক্সপেকটেশন করা হয়, আবার যখন ওরা বাজেট অ্যানাউন্স করবে তবে কি হলো, ফাইন্যান্সিয়াল বাজেট যখন প্লেস করবে তখন তো আবার পার্লামেন্টে গিয়ে ওদের র্যাটিফাই করতে হবে, তো আলটিমেটলি কিছু হয় না। কিন্তু আমি যেহেতু স্টক মার্কেট করি, আমি একজন চাষি, প্রফেশনাল চাষি, আমার এগ্রিকালচার ভালো লাগে, কেন লোকেরা ইঞ্জিনিয়ার ডাকতে হয়, আমি প্রফেশনাল চাষি। হ্যাঁ, তো আমাদের মধ্যে যেটা দেখা গেছে যে আমাদের এগ্রিকালচারে টেকনোলজিটা ভেরি ইম্পর্টেন্ট হতে হবে, কেন ফুড সিকিউরিটি ভারতবর্ষে কিন্তু একসময় প্রবলেম হবে, বিকজ 140 কোটি দেশ, সবাই যদি ইন্ডাস্ট্রিতে চলে যায় তো ফুড সিকিউরিটি একটা প্রবলেম হয়ে যাবে। ইম্পোর্টটা সাংঘাতিক হয়ে যাবে বিকজ অফ এডিবল অয়েল ইম্পোর্টটা, ওটাই কিন্তু ইনফ্লেশনের মেন ইস্যু হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, প্রত্যেকটা বাঙালিকে বলবো, বেঙ্গলের লোককে বলবো যে আপনারা বেঙ্গলের জন্য কী চাইছেন সেটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করবে না, আপনারা নিজে ডিসাইড করুন আপনার রাজ্যে আপনি কী চাইছেন, সেটাকে আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট বা যারা আছে এনফোর্স করুন, যেটা আমাদের লাগবে ইরেসপেক্টিভ এনি পলিটিক্স। সেকেন্ড হচ্ছে, এখানে লোকে চাকরি, বেঙ্গলিজ ইটসেলফ তারা চাকরিজীবী লোক, তাদের এন্টারপ্রেনারশিপ আনতে হবে, এখানে এমএসএমই সেক্টরটাকে মারাত্মকভাবে প্রমোট করতে হবে। আপনার সঙ্গে কথা বলে নেবো একেবারে, মানে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কয়েকদিন পর নির্বাচন আছে, হয়তো ভালো কিছু পেতে পারি। হ্যাঁ, সেটাই আমরা আশা করে আছি আজকের বাজেটে কি হয়, সেটা পশ্চিমবঙ্গের জন্য কি পাবো সেটা একটা দেখার। আর এই বাজেটে আমাদের পশ্চিমবঙ্গে অন্তত স্ট্যাম্প ডিউটি যেটা রেজিস্ট্রেশনের যেটা বিশাল খরচা, হ্যাঁ ওটাকে যদি একটু বাজেটে যদি কমে আমরা খুব খুশি হব। প্লাস আমরা যে জিএসটি দিই, এই জিএসটির কোনো ইনপুট পাচ্ছি না আমরা, এগুলো যাতে একটু পাই এই বাজেটে সেদিকেই তাকিয়ে বসে আছি। দ্রব্যমূল্য বৃদ্ধির কথা আপনার সঙ্গে শুনছি। হ্যাঁ, দ্রব্যমূল্য তো এখন সব কিছুতেই ইলেকট্রনিক আইটেমসের জিএসটি, আমার আগের বন্ধু যে কথাটা বললো, এটা ইলেকট্রনিক্স, এসি, এগুলোর উপর সাংঘাতিক জিএসটি। এই জিএসটিটা আমার মনে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। স্পেশালি যদি আপনি রিয়েল এস্টেট ডিভিশন দেখেন, যেটা উনিও বললেন, সেটা সব কিছুতে দাম কমুক জিনিসপত্রের একেবারে, এবং সবাই একসঙ্গে কিন্তু অপেক্ষা করে রয়েছে সার্বিকভাবে। এখন নজর বোধহয় 11টার সময়। হ্যাঁ, স্যার আমি খুব একটা ইন্টারেস্টেড নই, বিকজ আই এম আ রিটায়ার্ড টিচার। কোনোদিন কোনো বাজেটে এডুকেশনের ওপর এক্সট্রা কোনো মানে ফেসিলিটিস কোনো কিছু পাওয়া যায়নি, বরং আজকাল এডুকেশন হ্যাজ বিকাম আ বিজনেস, সোজা কথা। একদম জিএসটি প্রত্যেক জায়গায় জিএসটি দিচ্ছে, স্পেশালি এগ্রিকালচার বা ফুড বিজনেস জিএসটি দিচ্ছে 5% যেটা জিএসটি ফুড বিজনেসে দিচ্ছে, দ্যাট ইজ ওটা ইনপুটটা আমরা কিন্তু ক্রেডিট পাচ্ছি না। এবং সেই সবের দিকেই নজর রয়েছে একেবারে সাধারণ মানুষের। এবং আজকে রবিবার দিন, সেই রবিবার দিন একেবারে চায়ের ঠেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অফিস ছুটি, বন্ধুরা একসঙ্গে আড্ডা, এবং সেখানে একটাই আলোচনা যে আজকে কি পেতে চলেছে বাংলা, কি হবে বাজেটে, সেটা নিয়েই কিন্তু একেবারে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা বিভিন্ন জীবিকার মানুষের সঙ্গে কথা বললাম, সেখানে কোথাও উঠে এলো দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে জিএসটি নিয়ে প্রত্যাশা। স্টুডিওতে আলোচনা সকাল থেকেই আমাদের চলছে, তা দেখতেই আমরা সরাসরি চলে যাব শুভ্রজিতের কাছে। নিঃসন্দেহে পার্থ যেটা বলছিল যে স্বাধীন ভারতে এই প্রথম রবিবার দিন বাজেট পেশ হতে চলেছে। আমি যদি ইতিহাসটা একটু ঘাটা যায় তাহলে দর্শকেরা জানবেন যে এর আগেও একটা রবিবার দিন বাজেট পেশের সম্ভাবনা তৈরি হয়েছিল। সালটা ছিল 1999। প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং যশবন্ত সিনহা ছিলেন অর্থমন্ত্রী। সেইবার 28শে ফেব্রুয়ারি রবিবার পড়ায় আগের দিন বাজেট পেশ হয়েছিল 27শে ফেব্রুয়ারি। আমি বলছি অনির্বাণদা, দিনটার দিকে যদি তাকিয়ে থাকতে হয় তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা ঐতিহাসিক দিন। আজকে একটা রেকর্ড নিঃসন্দেহে তৈরি হচ্ছে যে স্বাধীন ভারতে প্রথমবার রবিবারে বাজেট পেশ হতে চলেছে। কোনো চমক কি আমরা প্রত্যাশা করতে পারি? দেখো, এই রবিবারই কিন্তু আদ্যপান্ত বাঙালি যারা, তারা সপ্তাহের বাজারটা করতে এখন বাজারে প্রবেশ করেছেন, এবং সেখানে তাদের বাজারের থলির যে ওজন, সেই ওজনটা কিন্তু প্রত্যেক রবিবারই তারা দেখছেন যে কমে যাচ্ছে। জিনিসের দাম বাড়ছে, বাজারের ব্যাগের যে ওজন, সেই ওজনটা কমে যাচ্ছে।
কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই যে লাল ট্যাবের কথা বলছিলেন না, লাল ট্যাবে হয়তো আজকের বাজেট আছে, আর আমার কাছে একটা কালো ট্যাব আছে যেখানে লাস্ট 2014 থেকে উনি নবারের জন্য বাজেট করছেন, কিন্তু তার আগে যিনি অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, একটা সময় পীযূষ গোয়েল, তাদের সবার বাজেট আছে। বাজেটে একটা আয় ব্যয়ের খসড়া তৈরি করা হয়, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে আমরা সারা বছরে কি করব সেটার একটা প্রত্যাশা থাকে, সেটার একটা ঘোষণা থাকে, এবং আলটিমেটলি সেটা যাতে আমরা এক্সিকিউশনটা দেখতে পারি সেটার জন্যই কিন্তু মানুষ বসে থাকে। কিন্তু এটারও আবার যে কার্যপ্রণালী 12 মাসের মধ্যে এমন এমন ঘটনা ঘটতে থাকে, যেরকম বিদেশি শত্রু ভারতবর্ষে অ্যাটাক করতে পারে, ভারতবর্ষের সঙ্গে বহির্বাণিজ্যের যে ডায়নামিক্স সেটা চেঞ্জ হতে পারে। তো সরকারের কাছে এই প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ। আমরা যারা স্টেক হোল্ডার যাদের কথা দেখাচ্ছিলেন, প্রত্যেকে তার নিজের ভেস্টেড ইন্টারেস্টের কথা বলছিলেন। সরকারের কাজ হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে সুরাহা দেওয়া, কিন্তু তার জন্য বেসিক কয়েকটা জায়গা, সেই জায়গাগুলোতে কনসেন্ট্রেট করা। একটা হচ্ছে ভারতবর্ষের বাজারের ডিমান্ডটাকে স্টিমুলেট করবার জন্য সরকার ক্রমাগত চেষ্টা করছে, সরকারের চেষ্টার অভাব নেই। দেখুন, আমরা যতবারই বলি যে তাদের একটা রাজনৈতিক অভিসন্ধি থাকবে, পশ্চিমবঙ্গে ভোট আছে, অন্যান্য আরও 4টে রাজ্যে ভোট আছে, ভোটের জন্য কিছু ঘোষণা থাকবে, সেটা একটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কিন্তু দেশটাকে চালাচ্ছেন কিন্তু এরা। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী, তিনি আমার রাজনৈতিক সত্তার সঙ্গে তার রাজনৈতিক সত্তা নাও মিলতে পারে, প্রত্যেকটা মানুষের সোশ্যাল সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু তিনি আজকে বাজেটটা করতে যাচ্ছেন। সেখানে প্রত্যেক মানুষ চাইবে তার সামাজিক প্রকল্পে টাকাটা বাড়ানোর জন্য, কিন্তু কতটা সামাজিক প্রকল্প হবে, কতটা ওই দান খয়রাতি হবে, আর কতটা সত্যি সত্যি আমরা দেখবো নতুন নতুন রাস্তাঘাট হচ্ছে, নতুন নতুন সেতু হচ্ছে, ব্রিজ হচ্ছে, সেইগুলোর দিকে নজর থাকতে হবে। দেখুন, রেল বাজেট এখন আলাদা করে আর হয় না, কিন্তু রেল সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য, তার জন্য সরকারের কি প্রচেষ্টা সেটা মানুষ জানতে চায়। সবাই বলছেন যে সরকারের তরফে চেষ্টার কোনো অভাব নেই, সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু বিরোধীরাও কি তাই মনে করছেন? আমি অখিলেশ যাদব কি বলছেন একবার দেখাবো। जिस सरकार से कोई उम्मीद नहीं, उसके बजट से क्या उम्मीद होगी? ये बजट 1/20 लोगों के लिए बनता है, यानी 5% लोगों के साथ। और आज सरकार को ये भी सोचना चाहिए पीछे मुड़ करके कि जो जो वादे उन्होंने किए थे अपने घोषणा पत्र में, क्या उन पे खरे उतरे हैं? দেখুন, আমরা সবসময় বাজেটের সাধারণ মানুষ কি চাইছেন, সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে এই সরকার, সেদিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমি আরেকবার আমার সহকর্মী সুকর্ণের কাছে সেই কারণেই ফিরে যাব। একেবারে শুভ্রজিৎ, একদিকে যেমন আয়করের ছাড় রয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম, এই বিষয়গুলো কিন্তু মধ্যবিত্তের চোখে সবসময় থাকে বাজেট পেশের আগে। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, একদিকে অন্যান্য প্রত্যাশার কথা তো শুনবই, সেই সঙ্গে মানুষজন এই ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য এই বাজেট থেকে কি প্রত্যাশা করছে? দেখো, আমি রোববারের সকাল, কিন্তু আজকের রোববারের সকাল যেরকমভাবে লোকজন একসঙ্গে কথা বলেন, আড্ডা মারেন, আজকের প্রেক্ষিত কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কারণ আজকে কেন্দ্রীয় বাজেট। আমি যারা রয়েছেন কয়েকজনের সাথে কথা বলবো, কি মনে হচ্ছে বাজেটের দিকে যখন তাকাবে কি প্রত্যাশা? আমরা আজকে বাজেট, সাধারণ বাজেট, আমরা সাধারণ মানুষ হিসেবে চাই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করুক সরকার। তাছাড়া আমরা ভারতবর্ষের কর্মসংস্থানের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছি। আমি নিজে স্টার্ট আপ বিজনেস করতে যাচ্ছি বন্ধুদের নিয়ে, সেই জন্য আমাদের যাতে সরকার একটু হেল্প করে, আমাদের দিকে তাকায়, তাহলে আমরা বিজনেস করতে পারবো। কারণ চাকরি বাকরির আশা তো ছেড়েই দিয়েছি প্রায়, আর গ্যাসের দাম একটু কমলে ভালো হয়, পেট্রোলের দাম কমলে ভালো হয়। এই সাধারণ মানুষ এই একটু আপনার সঙ্গে কথা বলবো। চাকরিজীবী পেশায় মাস্টারমশাই এই জিনিসপত্র নিয়ে ফিরছেন, সব মিলিয়ে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের তো একটা বড় অংশ বাজেট দিয়ে নিয়ন্ত্রিত হয়। কি চাইছেন এবার? আমরা প্রতিবারই বাজেটে যাতে আমাদের প্রাত্যহিক জীবন একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা আমরা আশা করে থাকি। কিন্তু গত এক বছরে আমাদের জিনিসপত্রের যা দাম বেড়েছে, এই আমি আজকে বাজার করে ফিরছি, তো সেক্ষেত্রে আমাদের তো নাভিশ্বাস উঠছে। আর শিক্ষাক্ষেত্রে আমি একটা জবের সঙ্গে যুক্ত আছি, তো সেখানে আমরা দেখছি যে প্রিন্টিংয়ের খরচ এবং কাগজপত্রের যা দাম বেড়েছে, সেক্ষেত্রে বইপত্র কিনতে ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধার সৃষ্টি হচ্ছে। এবং এইভাবে সামগ্রিকভাবে দেখলে দেখা যায় যে এক বছর ধরে প্রচুর পরিমাণে সমস্ত কিছুর দাম বেড়েছে, যেটা বাজেটে একটু লক্ষ্য রাখলে আমাদের খুব সুবিধা হয় সকলের।
কিন্তু আপনার সঙ্গে কথা বলবো বিশেষ করে, কারণ আপনি বলছেন আপনি অলংকার ব্যবসার সঙ্গে যুক্ত। এই যে সোনা রূপো একটা স্কাই রকেটিং হয়েছে, এই সংক্রান্ত কিছু কি মনে হয় যে বাজেট সুরাহা দিতে পারে? দেখুন, আমার যা মনে হয় সেটা হচ্ছে যে সোনার দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, তাতে যে মধ্যবিত্ত পরিবারের মানে যে কোনো মানে উৎসব বলুন বা বিয়ের অনুষ্ঠানে বলুন, সোনা একটা অপরিহার্য। তা সোনার দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, তা আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব আমাদের স্বর্ণশিল্পী যেসব ভাইরা তাদের তরফ থেকে সোনার দামটা একটা নিয়ন্ত্রণে আসুক, এবং যারা সোনার কাজের সাথে যুক্ত তাদের একটা ব্যবস্থা করা হোক, কারণ তাদের কোনো কাজ পাচ্ছে না তারা সোনার দাম। এভাবে আপনার মনে হচ্ছে তারা অন্য কাজে চলে যেতে পারে? চলে যাচ্ছে তারা। সুতরাং স্বর্ণশিল্পীদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই সোনার দাম বাড়াতে। তা সরকারের কাছে আবেদন যে সোনার দামটা একটা নিয়ন্ত্রণে আনুক, এবং সোনা কিনতে যেন তারা লোনের ব্যবস্থা করে দেয়, এই যেন মানে সুব্যবস্থা যেন চালু হয়। একটু আপনার সঙ্গে কথা বলবো, বিশেষ করে যদিও কেন্দ্রীয় বাজেট, কিন্তু আমরা জানি এ রাজ্যে ভোট আছে সামনে। কি মনে হয় এবারে বাজেটে কি পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু দেখা যাওয়ার একটা সম্ভাবনা থাকে? এই বাজেটটা মোটামুটি লোয়ার ক্লাস ফ্যামিলি, মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য মনে হয় না কিছু ভালো একটা কিছু হবে। সব কিছু বড় বড় ব্যবসায়ীদের জন্য, আদানি আম্বানির জন্য, এদের জন্যই বেশি বেনিফিট সব। কত কিছু আগের কিছু বছর দিয়েও কিছু ভালো কোনো আশা হয়নি কিছু। গ্যাসের দাম প্রায় বেড়ে গেছে, কমছে, আবার যা কমছে তার থেকে ডবল বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। তো সাধারণ মানুষের জন্য কিছুটা আমার মনে হয় না কিছু বেনিফিট হবে। আর পশ্চিমবাংলার জন্য কী হবে আমি জানি না, মনে হয় না কিছু ভালো কিছু হবে। বুঝতেই পারছো চাহিদা অনেক, প্রত্যাশার জায়গাটা অনেক। কেউ কেউ মনে করছেন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছেন, কেউ খুব একটা আশা দেখছেন না, কিন্তু সবটাই কিন্তু এই মুহূর্তে নির্মলা সীতারামনের হাতে যে ট্যাব আমরা দেখেছি সেখানেই লুকিয়ে আছে, এবং সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। একেবারে অরিত্রিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার সরকারের তরফে কি বলা হচ্ছে, আমি আমার অতিথিদের কাছে আসার আগে দেখবো একবার কিরণ রিজিজু তিনি কি বলছেন। एक ऐतिहासिक बजट होगा और विकसित भारत का एक रिफॉर्म एक्सप्रेस, प्राइम मिनिस्टर का रिफॉर्म एक्सप्रेस बहुत तेजी से आगे बढ़ेगा। और भारत का बजट को आज के दिन में विश्व देखता है, पूरा देखता है कि भारत का बजट में क्या होगा। तो सब हम लोग अच्छा से उम्मीद के साथ आज बजट सुनेंगे। আমি অঙ্কনের কাছে আসবো। নিঃসন্দেহে সাধারণ মানুষের কি প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার কতটা প্রাপ্তিতে পরিণত হবে সেটা তো আর মোটামুটি বা পৌনে 1 ঘন্টা পর থেকে সেটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে। কিন্তু আমি একটা বিষয়ে নিশ্চিত যে অঙ্কন আমার মতো এটাতেও একমত হবে যে সোনার দামে একটা স্বস্তি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। অমিত শাহ প্রায়ই আসছেন এবং এসে সোনার বাংলা তৈরি করার কথা বলছেন, অত্যন্ত ভালো কথা, কিন্তু আমি বলছি সোনার দামে স্বস্তি আম বাঙালির মতো তুমিও নিশ্চয়ই এটা চাও অঙ্কন। যে কোনো আর্থিক চ্যালেঞ্জ আমরা দেখেছি নরেন্দ্র মোদীর সরকারের আমলে ভারতবর্ষ সেই চ্যালেঞ্জটার সম্মুখীন হয়েছে, এবং সেই চ্যালেঞ্জটাকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আমরা কোভিডের মতো মহামারীকে টপকেছি। সুতরাং নিঃসন্দেহে যে সোনা নিয়ে যে একটা আবেগ উৎকণ্ঠা রয়েছে, সেই চ্যালেঞ্জও ভারতবর্ষের সরকার যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করব। দেখুন, ভারতবর্ষের সরকার এই মুহূর্তে যেভাবে চলছে, একদিকে যেমন পরিকাঠামোতে ঐতিহাসিক উন্নয়ন হচ্ছে, 11 লক্ষ কোটি টাকা পরিকাঠামো খাতে উন্নয়নের জন্য ব্যবহৃত হচ্ছে, আবার অন্যদিকে 80 কোটি ভারতবাসীকে প্রতি মাসে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হচ্ছে। আজকে লেখাপড়ার জিনিস থেকে জিএসটি শূন্য করে তুলে দিয়ে আজকে সরকার কিন্তু শিক্ষাক্ষেত্রকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। ঠিক একইভাবে 1 লক্ষ কোটি টাকার স্বাস্থ্য বাজেট, যেটাকে IMF ঐতিহাসিক বলছে, অর্থাৎ সব দিকটাকে কিন্তু আজকে ব্যালেন্স করে ভারত সরকার চলছে। বিভিন্ন প্রত্যাশা, গত বছর আয়কর ছাড় নিয়ে প্রত্যাশা ছিল, সেই আয়কর ছাড়ের প্রত্যাশা ভারত সরকার পূরণ করেছে। সমস্ত প্রত্যাশাকে পূরণ করার দায়িত্ব ভারত সরকারের। বিরোধীরা সমালোচনা করবে, গতবার আয়কর ছাড় দেওয়া হয়েছিল তাতেও সমালোচনা হয়েছিল, না 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 ঠিক হলো না। কিছু যখন কৃষকদেরকে কিষাণ সম্মান নিধি 6,000 করে দেওয়া হচ্ছিল, না 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 ঠিক হলো না। বিরোধীরা সমালোচনা করবে, ওদের কাজ সমালোচনা করা। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার কাজে বিশ্বাসী, তারা কাজ করবে। বেশ, আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেখুন, একটা দুর্ভাগ্যের দিকটা তো অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে অর্থনীতির চাকাটা সবসময় থাকে রাজনীতি, মানে অর্থনীতি সবসময় অর্থনীতির পাটিগণিতে পরিচালিত হয় না, একটা বড় অংশের ভূমিকা থাকে রাজনীতির। এবার যে সম্ভাবনা এবং বাস্তবায়নের দিকে রাজনীতিবিদ অঙ্কন দত্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখন অর্থনীতিবিদ দেবনারায়ণ সরকার তার সঙ্গে কতটা সহমত? না, আমি তোমাকে একটা কথা বলি। প্রথমে আমি শুরু করেছিলাম ম্যাক্রো ইকোনমিক পলিসি ক্যান নেভার বি ডিভাইড অফ পলিটিক্স।
রাজনীতি থেকে এই অর্থনীতি দূরীভূত হতে পারে না, ম্যাক্রো ইকোনমিক পলিসি তাই আজকেও তো হচ্ছে ভারতবর্ষে তো না, হ্যাঁ নিশ্চয়ই প্রত্যেকে করে, এই কথা প্রত্যেকে করে, কিন্তু আমার বক্তব্যটা কেন না না তুমি একটা কথা বললে, এই যে কথাটা বললো আগে কদিন আগে 70,000 টাকা ছিল সোনার দাম পার কি মানে 10 গ্রাম, এখন মানে 1,40,000, এই এক্ষুনি যে নেমে গেল 1,45,000, মাছের দাম নিয়ে ডবল, মানে এক বছরে তো ডবল হয়ে গেল। তাহলে সবজির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? কমিয়ে দেবেন না, কথা বলো না, তোমার সামনে বলিনি, তোমার সামনে বলিনি, একটু আগে কথা বলতে করি না, আচ্ছা 2 নম্বর একটা কথা অনির্বাণ বলছিল যে একটা যে আজকে এই বাজেটটাকে জিডিপি যেটা বাড়া সেটা হচ্ছে ডিমান্ড ড্রাইভের, কিন্তু আমি যে ইকোনমিক সার্ভেতে দেখছিলাম না 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 প্রাইভেট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার ব্যক্তিগত চূড়ান্ত ভোগ ব্যয়ের অনুপাত গত বছরের থেকে এবছর কমে গেছে। এর ফলে কি হচ্ছে, মানে ভোগ ব্যয় গত বছরের থেকে কমে গেছে, এর ফলে দুটি সমস্যা হচ্ছে, জিডিপি বাড়ছে কিনা এটা সন্দেহের ব্যাপার, ইনভেস্ট করছে না, কে বলেছে বাংলায় কোনো কর্পোরেট ইনভেস্ট করছে না, বাংলায় কোনো কর্পোরেট ইনভেস্ট করছে না, 7,000 কোম্পানি বাংলা ছেড়ে কোম্পানি গুটি অন্য রাজ্যে চলে যাচ্ছে না, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করছে। দ্রুত আশুতোষ চট্টোপাধ্যায়, এই যে কোভিডের একটা প্রশ্ন এলো, এখন কোভিডের সময় আমরা দেখলাম মোদিজিকে নিজের ছবি লাগিয়ে ভ্যাকসিন বিক্রি করতে, কংগ্রেসের সময় কিন্তু কোনো ভ্যাকসিন বিক্রি হয়নি, শুনুন না, সবাইকে কিনতে হয়েছে মানুষকে, প্রচুর লাইন দিয়ে ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিন কংগ্রেস করেছে, আপনি জানেন না, জেনে নিন, ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে, এখানে যে টিকাটা আছে সেটা কংগ্রেসের দেওয়া, আপনি যে টিকাটা নিয়ে বসে আছেন সেটা কংগ্রেসের দেওয়া, জন্য শুনে রাখুন। এবারে দেখুন, এখন আলোচনা এতগুলো হয়ে গেল, আচ্ছা মেক ইন ইন্ডিয়া বলে আমরা একটা কথা শুনেছিলাম, এটা হয়ে গেল ফেক ইন ইন্ডিয়া, তার কারণ টার্গেট কত ছিল 25%, এখন কত টার্গেট এসে দাঁড়িয়েছে 13%। আচ্ছা সাবসিডি অন ফুড এন্ড ফার্টিলাইজার, শুনুন না একটু 13% ফুলফিল হয়েছে, 13% ফুলফিল হয়েছে, আপনি পড়ে নিন একটু ভালো করে, আরে একটু পড়ে নিন, 13% হয়েছে, বলুন না সাবসিডি অন ফুড এন্ড ফার্টিলাইজার, শুনে নাও ভাই, শুনে নাও, তারপরে তুমি বলুন। সাবসিডি অন ফুড এন্ড ফার্টিলাইজার ফিউয়েলে 5 লক্ষ কোটি টাকা করেছিল কখন, 2022-23 সালে, সেটা কমে 25-26-এ কত দাঁড়াচ্ছে 3.8 লাখ করোড়, তার মানে কমাচ্ছে তো, মেন জায়গায় কমাচ্ছে। মানরেগা আমরা আগেই বলেছি, এফডিআই এতক্ষণ ধরে হয়েই হচ্ছিল, এফডিআই নেগেটিভ যাচ্ছে লাস্ট 4 মাসে এফডিআই নেগেটিভ কত 8.8% থেকে 2.3% ছিল, 2.3% এফডিআই নেগেটিভ, ভাই এগুলোকে মানো, না মানলে কি করে হবে? আমি তো বলছি ইকোনমিক সার্ভেটা দেখবে না, ইকোনমিক সার্ভেটা দেখবে না, তাহলেই হবে। আচ্ছা শোনো, এবার শুনে নাও, শুনে নাও রে ভাই, শুনে নাও, আরে ভাই শোনো, একটু জবাব দিয়ে বিজেপির ভাই শোনো, $1 যে দাম ভাই এখন কলকাতায়, আরে ডলার নিয়ে আপনারা চিন্তা করেন, 1 লিটার ডিজেলের দাম আর $1 দাম আপনাদের সময় বাড়েনি, এত অ্যাচিভমেন্ট ডিজেলের দাম বাড়েনি। আচ্ছা ডিজেলে জিএসটি আনডে বাজেট দেখছি, হলিডে অন জিএসটির পক্ষে হলিডে দেখছি, আমরা বাজেট হলিডে দেখছি, রোববারে বাজেট, ওই জন্য তা চেঁচিয়ে একে অপরটা আমরা বলি। সেটা হচ্ছে দেখো, একটাই ভিকসিত ভারত নিয়ে আলোচনা হচ্ছে, দেখো 63 লাখ ইনফর্মাল এন্টারপ্রাইজ বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে। কেন বন্ধ হয়ে গেছে মোদিজি বলবেন আশা করি। দেখো 1.6 crore জব অলরেডি আউট, নেই, পাওয়া যাচ্ছে না। এবং এই যে ইউপিএ আমলে 15.6% আমরা করতে পেরেছিলাম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন, সেখানে বিজেপি সরকার কত করেছে 12.8%। ইকোনমিক সার্ভে বলছে, আছেচিও না, ইকোনমিক সার্ভে বলছে। দেখো এমএসএমই কিন্তু আমরা যাই বলি না কেন 90% ওয়ার্কফোর্স কিন্তু এমএসএমই এমপ্লয় করে, এবং এমএসএমইর ক্ষেত্রে আমরা শুনেছিলাম মোদিজিকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে মুদ্রা লোন পাবেন, স্টার্ট আপ ইন্ডিয়া হবে, মেক ইন ইন্ডিয়া হবে। আচ্ছা এগুলোর এখন বাস্তবায়ন আমরা পশ্চিমবঙ্গে 17 কোটি কর্মসংস্থান হয়েছে, না জানলে জানবেন না। প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা বাস্তবে কতটা দেখতে পাচ্ছি আমি নিঃসন্দেহে আবারও বলবো যে আর 40 মিনিট বাকি রয়েছে, তারপর 11টার সময় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার আগে একবার কি বলছেন গজেন্দ্র সিং শেখাওয়াত দেখে নিন। विश्वास रखिए कि जिस लक्ष्य को लेकर के देश की सरकार पिछले 11 साल से काम कर रही है कि हम भारत को विकसित भारत बनाएंगे,
और 2014 से लेकर के निरंतर आने वाला हर बजट एक के बाद उस अनुक्रम में आगे बढ़ने की एक पायदान के अगली पायदान के रूप में होता है। इस बार का बजट भी भारत को विकसित भारत बनाने की दिशा में एक कदम और आगे बढ़ाने वाला होगा। দেখুন, নিম্ন মধ্যবিত্তরা তো মূলত এইটার দিকেই তাকিয়ে থাকে যে আয়করে ছাড়ের ক্ষেত্রে বাড়তি কোনো সুবিধা পাওয়া যাচ্ছে কিনা। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, নিঃসন্দেহে সেই পরিসংখ্যান অনির্বাণদা সাধারণ মানুষ কতটা এই একেবারে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের ক্ষেত্রে অংশগ্রহণ বাড়িয়েছে সেইটা স্পষ্ট করে দেখা যাচ্ছে। তার বড় কারণ হচ্ছে গত বছর আপনারা জানেন যে 12 লক্ষ টাকা আয়, তাতে একদম সম্পূর্ণ কর মকুব ছিল। তার সঙ্গে যদি 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরেন, সেটা 12,75,000। 2024-25-এ দেখা যাচ্ছে 8.7 করোড় তারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন। 25-26-এ সংখ্যাটা বেড়ে দাঁড়িয়ে গেল 9.2 করোড়। আমি বলছি সেখানে বাড়তি কোনো সুবিধা প্রত্যাশা কি আমরা করতে পারি? দেখো, তুমি যে সংখ্যাটা বললে 140 কোটি 142 কোটির জনগণ, হ্যাঁ, তার মধ্যে ওই 9 কোটির আশেপাশে এই বছরে হয়তো দেখা যাবে রিটার্নটা সাবমিট হচ্ছে। তার মধ্যেও এই যে পুরনো কর কাঠামো, নতুন কর কাঠামো, প্রায় 70% লোক এখন নতুন কর কাঠামোতে ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে এবং সরকারও চাইছে মানুষ যাতে সবাই ওই নতুন কর কাঠামোতেই তাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা দেন। এবং যার জন্য এই 12 লক্ষ টাকা 12,75,000 টাকা যে আপনারা ছাড়ের কথা বলছেন, এরপরেও অতিরিক্ত ছাড় দেওয়ার প্রবণতা বা প্রত্যাশা এই বছরে থাকা উচিত নয়। কিন্তু একটা কথা মানতে হবে যে মানুষ কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট ট্যাক্স দেয় না শুভ্র, মানুষ সকাল থেকে রাত্রি অবধি যা যা জিনিস কিনছে তার জন্য কিন্তু প্রত্যেক দিন ট্যাক্স দিচ্ছে। এই যে আমরা বলছিলাম না, ইনকাম ট্যাক্স 140 কোটির মধ্যে ওই 9 কোটির আশেপাশে লোক ইনকাম ট্যাক্স রিটার্ন দেন, কিন্তু রাস্তার যিনি বিক্রি আছেন সেখান থেকে শুরু করে যিনি বড় শিল্পপতি আছেন, প্রত্যেকটা দিন যত জিনিস কিনছেন প্রত্যেকটা জিনিসের উপরে তিনি ট্যাক্স দিচ্ছেন। সেই ট্যাক্সটাই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স এবং সেটাই কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষকে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, সরকার চেয়েছিল, সরকার, আমি যেটা বলছিলাম, সরকার কি চায়নি, সরকার বুঝতে পেরেছিল তড়িঘড়ি এতগুলো জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছে, সরকারের মনে পড়েনি ট্যাক্স রিডাকশন করার। সরকার তড়িঘড়ি কিন্তু দিওয়ালির আগে ধামাকা দিল, জিএসটি কাউন্সিলের মিটিংয়ে 56তম জিএসটি কাউন্সিলের মিটিংয়ে দাম কমানো হলো। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের একটা আবার আপন গতি আছে, যেখানে দাম যতটা কমানোর কথা সরকার ভাবে তার পুরোটা কিন্তু উপভোক্তা বা কনজিউমার বা বেনিফিশিয়ারি তার হাতে পৌঁছয় না। এটা হচ্ছে ইকোনমিক্সের নিয়ম। সরকারের এটাও বোঝা উচিত ছিল যে যারা মধ্যে আছেন, মিডলম্যান আছেন, তার মধ্যে উৎপাদক সংস্থা আছে, তারা কিন্তু ওই লাভের গুড়টা তারাও কিন্তু খেয়ে নিলেন। তাহলে সাধারণ মানুষ যিনি 20 টাকাতে একটা টুথব্রাশ কিনতেন, তিনি এই জিএসটি কমে যাওয়ার পরে আশায় ছিলেন যে জিনিসটার দাম হয়তো 18 টাকা হবে। দাম কিন্তু শুভ্র খবর না, 20 টাকাটা 20 টাকাই আছে। প্রত্যেকটা জিনিস আমাদের ছোটো ভাই অঙ্কন বলছিল যে এডুকেশনাল যে জিনিসগুলো আছে, পেন্সিল, রবার, সব কিছুর উপরে দাম কমে গেছে। অঙ্কনের এখন ছেলে স্কুলে পড়ে না, কিন্তু আমার ছেলে স্কুলে পড়ে, জিনিসের দাম যেটা ছিল সেটাই আছে। সরকারকে না, সরকারের একটা জিনিস দেখতে হবে যে ম্যানুফ্যাকচারাররা দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে না, একটা জিনিস এর মধ্যে আমি বলছি যে দেবনানন্দা যেটা বলছিল এটা ঠিক, যে প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া বাই দ্য সো-কল্ড ইনভেস্টার্স হাউসেস সেটা কমেছে। আজকে দেশে ইনভেস্টমেন্ট করছেন না, তারা বিদেশি ইনভেস্টমেন্ট। আপনি ধরুন আজকে আমাদের দেশের বাজেটের কথা বলা হবে, 5 তারিখে আপনারা পশ্চিমবঙ্গের বাজেটের কথা বলবেন। আপনি পশ্চিমবঙ্গে বিজিবিএস হবে, আপনি সবাইকে ফুলের তোড়া দেবেন, উত্তরীয় পড়াবেন, কিন্তু যিনি শিল্পপতি আসবেন তিনি চাইবেন তার পুঁজির সুরক্ষা এবং তার ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। সেটা যতক্ষণ না ভারতবর্ষে হবে ততক্ষণ তিনি এই যতই তাকে উৎসাহ দেওয়ার কথা বলো, তিনি কিন্তু ধীর গতিতে তার ইনভেস্টমেন্টটা ভারতবর্ষ থেকে বিদেশে নিয়ে যাচ্ছেন। এবং তার জন্য দেখবেন যে ভারতবর্ষে আমরা মেক ইন ইন্ডিয়ার কথা শুনেছি, এই যে বলছিলাম না রাজনীতি অর্থনীতি সম্পৃক্ত, এইগুলো কিন্তু রাজনীতির কথা। মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, বিকশিত ভারত। আপনি মেক ইন ইন্ডিয়া যদি হয়, ভোকাল ফর লোকাল যদি হয়, তাহলে আপনি আমদানি কেন করবেন? আমাদের ট্রেড ডেফিসিট বাড়ছে, বাণিজ্য ঘাটতি বাড়ছে, আমরা রপ্তানি কম করছি, আমদানি বেশি করছি, তাহলে ভোকাল ফর লোকাল থেকে আমরা কি বেনিফিট পাচ্ছি? ভারতবর্ষে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে 2014 এই সরকার ক্ষমতায় এসছে, 2016-তে ডিমনিটাইজেশন হয়েছে, 2017-তে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়েছে, তারপরে 2019-এর শেষ দিক থেকে 2020 থেকে কোভিড এসছে, এবং প্রত্যেকটাই কিন্তু সরকারের পরিকল্পনা এবং যে তার কার্যপ্রণালী সেখানে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ছিল, এবং তারই কিন্তু যে এফেক্ট, সেই এফেক্টটা আজকেও অর্থনীতিতে আছে। আজকে আমরা সব কিছু যদি ট্রাম্পের উপর দিয়ে দিতে থাকি যে ট্রাম্পের জন্য সব কিছু যে সেটা নয়, কিন্তু ভারতবর্ষের মানুষের একটা সামাজিক উন্নয়নও হয়েছে।
আজকে আমরা এই টিভির পর্দাতে যখন চোখ রাখছি তখন দেখছি কিছু মানুষ মধ্যবিত্ত ভারতবর্ষের মানুষের সামাজিক উন্নয়নের কথা বলছেন, বিরোধীরা তো এইটাই সামাজিক উন্নয়ন হওয়ার পরেও প্রতি বছর 2 কোটি করে চাকরি হলে গত 14 থেকে শুরু করে 26-12 বছরে যেটা গিয়েছে সেই পরিমাণ কর্মসংস্থানটা হয়েছে কিনা। আর আমি অঙ্কন দত্তের কাছে দ্রুত প্রতিক্রিয়ার জন্য আসবো। ইকোনমিক যে ডায়নামিক সেটা ইন্ডিয়ান ইকোনমিক্স অ্যাকসেপ্ট করতে বাধ্য। আজকে গিগ ইকোনমি যেটা আমরা বলছিলাম বারবার করে, গিগ ওয়ার্কার্সের সংখ্যা বাড়ছে। তুমি আমি সবাই দেখতে পাচ্ছি সকাল থেকে রাত্রি অবধি কিছু লোক মোটর সাইকেল নিয়ে তোমার বাড়ি আমার বাড়িতে জিনিসপত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে। সেটা ভারত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। তার কারণ হচ্ছে সিঙ্গুরে গিয়ে যখন মুখ্যমন্ত্রী বলেন এখানে একেবারে অ্যামাজন এবং ফ্লিপকার্টের জন্য এখানে একেবারে ব্যবস্থা করা হয়েছে, আমি বলছি সেখানে তো পরোক্ষে সেই গিগ ওয়ার্কারদের সুযোগের কথা বলা হয়। আমি বলছি মোটের ওপর কর্মসংস্থান, একটা স্থায়ী নিশ্চয়তা, সেইটা কোথায়? আমি দ্রুত একবার প্রিয়াঙ্কা গান্ধী কি বলছে দর্শকদের সামনে রাখবো। It's very. I don't have much expectation, but. অঙ্কন দত্ত কর্মসংস্থানের কথা বলছেন, এমএসএমই সেক্টরের যে কর্মসংস্থান হয়েছে তা এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে 1 নম্বরে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আইএমএফ 17ই জানুয়ারি এই বছর প্রেস রিলিজ করে ঘোষণা করেছে। সেটা মুখ্যমন্ত্রী বারে ঘোষণা করেন এমএসএমই। না এটাই তো মজা, এটাই তো মজা। কেন্দ্রের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তারা আপনারা দুজনে একসাথে আপনারা দুজনে চালাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার, আসুদা তুমিও চালাচ্ছ, পশ্চিমবঙ্গ সরকার প্রশ্ন করতে চাই। আমরা যে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা শুনলাম, তুমি কি খেয়াল করছো তিনি বলছেন আমার কোনো প্রত্যাশা নেই? তা ওনার প্রত্যাশা তো ওনার ভাইয়ের থেকে থাকবে না, তো রাহুল গান্ধীর থেকে তো ওনার প্রত্যাশা নেই। রাহুল জানেন যে আপনাদের দরকারি প্রত্যাশা হয়ে গেছে। আমি একটা কথা বলছি, মানুষের প্রত্যাশা রয়েছে, জনগণের প্রত্যাশা রয়েছে, বিরোধীদের প্রত্যাশা নেই। কারণ একটার পর একটা বাজেট আসে আর বিরোধীরা দেখে তারা আরো বেশি ক্ষমতার চেয়ারে চলে যাবে। প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষমতা হবে নাকি? রিপ্রেজেন্ট করেন সংসদে সাধারণ মানুষকে। অখিলেশ যাদব কি বলছেন একবার দেখো। और बीजेपी को अपने घोषणा पत्र पढ़ने चाहिए और देखने चाहिए कि कितने स्मार्ट सिटी बने हैं। वो स्मार्ट सिटी जो दावा करता था कि सॉलिड वेस्ट मैनेजमेंट में सबसे अच्छा काम किया है, सबसे ज़्यादा अवार्ड मिले हैं, वहीं पर खराब पानी पीने से लोगों की जान चली गई। अंतर्राष्ट्रीय प्लेटफॉर्म जहाँ पर दुनिया के लोग अपनी अच्छाई बताने आते हैं, अपने देश की क्या अच्छाई है वो बताने आते हैं, वहाँ पर हमारी सरकार के लोगों को ये फेस करना पड़ा कि यहाँ की हवा ख़राब है, जिसकी वजह से निवेश नहीं आ सकता है। ये तो भगवान की कृपा है जो पानी बरस गया, हवा चल गई, नहीं तो हम और आप लोग सांस भी नहीं ले सकते थे यहाँ पे खड़े होकर के। सोचिए उससे कितना नुकसान हो रहा है, कितने लोगों की जान जा रही है, कितने लोगों को इन्फेक्शन हो रहा है। तो इसके लिए क्या किया? आप कह रहे खाद्यान्न में हम यहाँ पहुँच गए, वहाँ पहुँच गए, लेकिन किसान क्या उसकी आय दोगुनी हो गई इस महंगाई में? रोजगार के तमाम दावे किए गए, क्या रोजगार मिल रहा है? 12वां पास बच्चे को क्या रोजगार मिल रहा है? क्या नौकरी मिल जा रही है? और फिर सामाजिक न्याय के नाम पर जो आप झूठ बोल रहे हैं, लगातार झूठ बोल रहे हैं आप, उसका जवाब क्या सरकार? সামাজিক সুরক্ষার কথা বারবার বলছে কেন্দ্র সরকার, যদিও বিরোধীরা তারা কিন্তু বলছেন যে মোটেই তারা আস্থা রাখতে পারছেন না। বায়ু দূষণ থেকে শুরু করে জল দূষণ, কৃষকদের বর্তমান পরিস্থিতি প্রত্যেকটাই কিন্তু আতশ কাচের নিচে, এমনটাই তাদের অভিযোগ। সাধারণ মানুষ কি বলছেন, এই রাজ্যের মানুষ কি বলছেন? কারণ আর কয়েকদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। কতটা প্রত্যাশা রয়েছে এবারের বাজেট থেকে? পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে। পার্থ, কি বলছেন সাধারণ মানুষ? দেখো, সকাল থেকে সাধারণ মানুষ নানা প্রত্যাশা নিয়ে আছে, তাদের কাছেই কথা বলে নেবো আমি। যে বিভিন্ন প্রত্যাশার কথা আপনি বলছেন, আজকে আর 8 ঘন্টা পর বাজেট পেশ হবে, কি আশায় আছেন? দেখুন, আমরা সাধারণ লোক, আমরা সিনিয়র সিটিজেন, আমরা এটা চাইছি মার্কেট প্রাইস। যে আমাদের দেখুন সিনিয়র সিটিজেন, এখন আমাদের খাওয়ার খরচা থেকে মেডিকেল খরচাটা অনেক বেশি। পার মান্থ যে মেডিসিনটার দামটা লাফিয়ে বাড়ছে, আমাদের সাধারণ মানুষের নিচের বাইরে চলে যাচ্ছে। মেডিসিনের দামটা অবশ্যই এটা কন্ট্রোল করা উচিত। যে কোনো ইয়েতে ক্রিটিক্যাল বলুন ডিজিজ বা এতে মেডিসিনটার দাম কমানো উচিত। আমরা শুনলাম মেডিসিনের দাম কমছে, জিএসটি কমছে, কিন্তু আমরা কিনতে গিয়ে কোনো এফেক্ট পাচ্ছি না। কোন সেগমেন্টে বেড়েছে, কোন সেগমেন্টে কমেছে, এটা সাধারণ লোকের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এইটা একটা মেন। তারপর হচ্ছে মেডিক্লেমের আমরা জিএসটি ছাড় পেয়েছি, এটা খুব ভালো খবর।
কিন্তু যে এই যে মেডিক্লেমের এটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইন্স্যুরেন্সটা, এখানে গভর্নমেন্টের একটা করা উচিত যে তুমি সিনিয়র সিটিজেন বা যে কোনো এতে মেডিক্লেমের অ্যামাউন্টের ওপরে প্রিমিয়ামটার একটা রেগুলেশন আনা উচিত। প্রিমিয়ামে যদি রেগুলেশন না আনা হয় তাহলে আমাদের মধ্যে যারা সাধারণ লোক তারা আর মেডিক্লেমে যেতে পারবে না। একটা সাধারণ কর্মচারী সে খাবে না মেডিক্লেম করবে, আগে তার পেট, তারপরে তার চিকিৎসা। পেটে যদি না খেতে পারে চিকিৎসা করাবে কী করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয় তিনি তুলে ধরলেন, একেবারে আরও আপনার সঙ্গে আগেও কথা হচ্ছিল, একাধিক বিষয়ের কথা বলছিলেন এবং শিল্প থেকে শুরু করে শিক্ষা অনেকগুলো জায়গার কথা উঠে আসছে। আমি যেটা বলছি যে আমাদের অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ রাজ্যটা হচ্ছে ভেরি কনজামশন ওরিয়েন্টেড স্টেট। আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং স্টেট না, কেন আমাদের এখানে মেজর মিনারেলস অ্যান্ড মাইনর মিনারেলসের উপরে মারাত্মক মাইনিং হচ্ছে, তার রয়্যালিটি আমরা পাচ্ছি সব কিছু। বাট প্রসেসিং অফ দ্য মিনারেলস, এই স্টিল প্ল্যান্ট, ফিন প্ল্যান্ট অনেক কিছু হচ্ছে, কিন্তু ওইগুলো করে লাভ নেই। উই আর এ কনজামশন স্টেট। আমাদের উই হ্যাভ টু প্লে ইন জিএসটি। কেননা ধরুন আমরা সার্ভিস সেক্টরটাকে যত বাড়াবো, ধরুন 28, 18, 12 যাই হোক না কেন, আমরা পারিপার্শ্ব 50-50 পাবো। আর সার্ভিস সেক্টরের মধ্যে এমন একটা সেক্টর উইচ ইজ এমএসএমই সেক্টর, আর ইভেন নন এমএসএমই সেক্টর হলো হাইলি জব ওরিয়েন্টেড, এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড। তার সেকেন্ড হচ্ছে এই যে প্রোডাকশন, ধরুন এগ্রিকালচারের মধ্যে যে প্রোডাকশনটা হচ্ছে, ধরুন চাল ডাল তো ছেড়ে দিন, এখানে আমাদের আলু পিলফিরেসটা 88% বিকজ অফ স্টোরেজ ক্যাপাসিটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা দেওয়া উচিত, যেখানে ম্যাসিভ ওয়্যারহাউসগুলো করা উচিত এই গঙ্গার পুরো তীরটায়। এই তীরটা যদি করা হয়, বিকজ এখন ইনল্যান্ড ওয়াটারওয়েজ এমনভাবে চলছে যে এখান থেকে মালটা চলে যাবে আলাহাবাদ, ইউপি চলে যাচ্ছে, বিহার চলে যাবে থ্রু ইনল্যান্ড ওয়াটারওয়েজ। ওই হিন্টারল্যান্ডগুলোতে ওয়্যারহাউস তৈরি করলে পিলফিরেজ অফ ভেজিটেবলস, তাতে চাষিরা অনেক বেনিফিট পাবে। 2 টাকা করে আলু বিক্রি হচ্ছে বেবারিতে, আর কলকাতা ওটা বিক্রি হচ্ছে 16 টাকা। তো আলটিমেটলি মধ্যে পোড়েরাও খেয়ে যাচ্ছে আর চাষি কিন্তু মারা যাচ্ছে। আপনি আরেকটা বিষয় বলছিলেন, একেবারে যে ইনভেস্টের কথা, ব্যাংকে টাকা রাখছেন সেই সুদের কথা বলছেন, সেই দিকেও কি তাকিয়ে আছে? অবশ্যই তাকিয়ে আছি। দেখুন আমাদের সিনিয়র সিটিজেনের জন্য একটা স্টেট বা যে কোনো ব্যাংক একটা ফেসিলিটি দিচ্ছে 8.2%। এটাকে একটা সিলিং করে দিয়েছে 30 লাখের। আমরা চাইছি সিলিংটা বাড়ুক, কারণ আমাদের তো দেখুন এই সিনিয়র সিটিজেন, আমরা তো আর শেয়ার মার্কেট বা এতে আমরা যেতে পারবো না, কিন্তু আমরা এখন নির্ভর করছি ব্যাংকিং ইন্টারেস্টের উপরে। কারণ সিনিয়র সিটিজেনরা এখন ইন্টারেস্টের উপর নির্ভর করছে। সেই ইন্টারেস্টটা যদি একটু বাড়ে সিনিয়র সিটিজেনের জন্য, আর স্ল্যাবটাকে যদি একটু বাড়ানো হয়, 30 লাখের জায়গায় যদি একটু বেশি করা হয়, তাহলে সিনিয়র সিটিজেনরা একটু রিলিফ পায়। কথা শুনলে যে সাধারণ মানুষ নানা প্রত্যাশা নিয়ে আছে, আর কিছুক্ষণের অপেক্ষা এবং তার পরবর্তীকালে দেখা যাবে সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো নিয়ে রয়েছে সেই প্রত্যাশা পূরণ হলো কিনা। পার্থ, ধন্যবাদ। আর এর মধ্যে জানা যাচ্ছে বাজার খুলতেই একেবারে সেন্সেক্স চাঙ্গা, তার কারণ 2000 পয়েন্টের ওপরে সেন্সেক্স। এখন বাজার দরের মানে বাজেট পেশের আগে বাজার দরের এই যে একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সেন্সেক্স 200 পয়েন্টের ওপরে, এটা কতটা ইন্ডিকেট বা কতটা ইঙ্গিত দেয়, নিঃসন্দেহে সেদিকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আজকের বাজেট, দেবনারায়ণ সরকার বলেছি আমাদের 5টা উদ্দেশ্য, তার মধ্যে দ্রব্য নিয়ন্ত্রণ একটা মস্ত বড়। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ মানে এই নিয়ন্ত্রণ, আমি একটা কথা বলছিলাম যে আজকে যে প্রশ্নটা আসছে ঠিকই আছে, এই মেডিক্লেমের এটা কমিয়ে দিলাম, কতটুকু কমলো অনির্বাণ বলুন। দেবনারায়ণ সরকার বলেনি, আমার কথাটা আজকে হ্যাঁ কমালাম, কিন্তু আবার এরা অন্য পদ দিয়ে বাড়িয়ে দিচ্ছে। সরকার বাড়িয়েছে, সরকারের পদক্ষেপ দরকার। কেন্দ্র সরকারের তথ্য বলছে 15 থেকে 19 বছর বয়সীদের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 15%। কে বলেছে? আমি দেখাচ্ছি 15 থেকে 29, 15 থেকে আমি বারবার বেকার তো বাংলা 15 থেকে 29 এই বেকার অন্য বেকার হবে। লোকের হাতে 40% সবচেয়ে বড় বেকার এই রাহুল গান্ধী। 40%
একটা কথা বলবো যে এই আশঙ্কাটা, আমি আশুতোষ তুমি আমার সঙ্গে একমত হবে যে এই আশঙ্কাটা তখন থেকেই ছিল। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটির ক্ষেত্রে যখন একটা স্বস্তির কথা কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, এই আশঙ্কাটা তখনই ছিল যে প্রিমিয়ামটা হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হবে কিনা, মানে সেইখানে কোথাও একটা নিয়ন্ত্রণ হলে সাধারণ মানুষেরই সুবিধে হতো। আশুতোষ দেখো, 83টা লাইফ সেভিং ওষুধের দাম বাড়িয়ে এখন বলছে কোথায় প্রিমিয়াম নিয়ে আলোচনা হবে। মানুষ যে দৈনন্দিন ওষুধটা পারচেস করছে, তুমি দেখো তো তাদের অবস্থাটা আজকে, সেখানে তো কই কিছু কমায়নি। 2 টাকার প্রিমিয়াম কমিয়ে 20 টাকার ক্রেডিট নেবে, ওই স্বচ্ছ ভারতের মতন 20,000 কোটি টাকা লাগিয়ে দিয়েছিল শুধু গান্ধীজির চশমা দিয়ে, বলেছিল আমরা সব গান্ধীজিকে ফলো করি এবং খুব সুন্দর আমাদের চলছে। অ্যাডভার্টাইজমেন্ট, শুধু অ্যাডভার্টাইজমেন্ট করো। ওই যে ট্যাপটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট আজকে। দেখো, গান্ধীজিকে বাদ দেওয়ার ক্ষমতা কারণ নেই, ছেড়ে দিও, আপনিও পারবেন না। প্রধানমন্ত্রী, আরে পারবে না, আপনি আবার চেঁচাচ্ছেন কেন? দাঁড়ান না, বলতে দিন। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা, ভালো করে শুনেন, 6% এলিজেবল ফার্মাররা পেল। কেন? এগুলো উত্তর দিন, আসল কথায় আসুন, ডিজিটে আসুন। আপনি বাজেট নিয়ে আলোচনা করছেন আজকে। 58% যারা আউটস্ট্যান্ডিং এগ্রিকালচারাল লোন বাড়লো, কেন বাড়লো? উত্তর দেবেন না। এনপিএ বাড়ছে, এবং সবথেকে বড় কথা আজকের এই বাজেটে বলা উচিত যে যারা চোর ব্যবসাদার, যারা পালিয়ে চলে যায়, তাদের ঋণ মাফ হয়, ফার্মার লোন মাফ হয় না। কেন হয় না? আপনি ট্র্যাক্টরে 12% জিএসটি লাগাবেন, স্পেয়ার পার্টসে 28% লাগাবেন, অ্যামোনিয়া ইনপুটে 18% নিয়ে নেবেন। এগুলো মানুষ দেখছে। এবং 1 লাখ যে ফার্মার আছে, 1 লাখ কোটি টাকা দেওয়া হয়েছিল ফার্মারদের ক্ষেত্রে, কেন না? ওয়েলফেয়ার ফান্ড হিসেবে। সেটা পুরোটা সারেন্ডার হয়ে গেছে। ভাবুন, এত সুন্দর বাজেট বানিয়েছেন যে অ্যালোকেশান বাজেটের, যেটা দাদা বলছিলেন আমাদের, যে অ্যালোকেশান এবং ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশনের যে অভাব প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এই আলোচনাতেই উঠেছে একটা বিষয়, সেটা হচ্ছে যে রিপোর্ট, সেই রিপোর্টটা পাওয়া যায় না, এবং অনেক জায়গায় ক্যাগের কাছেও কিন্তু রিপোর্ট পৌঁছয় না। তো কি করবে? পুরো ভারতবর্ষটা এইভাবে চালাচ্ছে। এবার রাহুল গান্ধী প্রশ্ন করলেই চোখে জল আসে। আচ্ছা, সহজ কথা হচ্ছে, যখন 300টা ওষুধের দাম কমানো হয় তখন এই কংগ্রেসের কাছে কিছু হয় না, তখন সেটা কাজের কাজ হয় না। কৃষক বন্ধন যোজনা যে কথাটা বললো, 4.5 কোটি কৃষক প্রকল্পের সুবিধা পেয়েছে। এইটা তো বিরোধীদের তরফে বলা হয় তুমি 10 টাকা বাড়িয়ে 2 টাকা কমাচ্ছ, আলটিমেটলি 8 টাকা দাম বেড়েই থাকছে। না, 10 টাকা বাড়িয়ে না, না, কৃষক বন্ধন যোজনায় 4.5 কোটি, কিষাণ সম্মান নিধিতে 11 কোটি কৃষকরা পাচ্ছে, তেলেঙ্গানার কৃষকরাও পাচ্ছে। ট্রাক্টরের সময় কৃষক যে ট্রাক্টর ব্যবহার করে, কংগ্রেস আমাদের আমরা 30%, সেটাকে কমিয়ে এনেছে এনডিএ সরকার 12%, তো 30 থেকে 12 করেছে। এদের গায়টা লাগছে, এদের গায়টা কেন লাগছে? দুধের দামের উপর হিমাচল প্রদেশের সরকার কেন 5 টাকা করে ট্যাক্স বসিয়েছে? কংগ্রেস জবাব দিতে পারবে? প্রতি লিটার দুধে 5 টাকা ট্যাক্স কেন বসিয়েছে? প্রতি লিটার পেট্রোলে 3 টাকা করে ট্যাক্স কেন বাড়িয়েছে কংগ্রেসের সরকার? কেন্দ্রের সরকার কমাবে, আর এই কংগ্রেসের সরকার হিমাচলে বাড়াবে। আমাদের বলার জায়গা, কিসের বলার জায়গা? আমাদের বলার জায়গা আছে, তোমরা তৈরি করছো, আমরা আমাদের বলার জায়গা আছে। আরে তোমরা কৃষকদের ঋণ মাফ করো না, কে বলেছে? তোমরা চোরেদের ঋণ মাফ করো। মহারাষ্ট্রে কৃষকের ঋণ মাফ 12,000 রাজনৈতিক চাপানুতরে আলটিমেটলি কোনো সাধারণ মানুষের সুবিধা হবে কি? আমরা বারে বারে প্রশ্ন করে, এক হচ্ছে 3টে বিষয়। এক হচ্ছে বিকশিত ভারতের লক্ষ্যে কতটা আজকে এই বাজেট এগোবে, 1। 2 হচ্ছে একেবারে কর্মসংস্থান থেকে শিল্প সম্ভাবনা, দেশের সার্বিক অর্থনৈতিক স্বাস্থ্যের উন্নতির দিকে কতটা যাবে, এবং 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনো ঘোষণা আজকে থাকছে কিনা। অনির্বাণ দত্ত। এটাতে আমি বলবো, আমি পশ্চিমবঙ্গের লোক হিসেবে আমি উৎসাহী, এবং এটার মধ্যে কোনো অন্যায়ের কিছু নেই। কারণ আমরা বিগত এত বছর ধরে যত বাজেট দেখেছি, সেখানে ভোটমুখী বাজেট হয়েছে। বিহারের বাজেট যখন হয়েছিল তখন আমরা দেখেছি বিহারের জন্য করা হয়েছিল এবং এটা এতগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যে যখন ভোট হবে তার জন্য যদি আলাদা কিছু পুরস্কার থাকে, থাকুক না। তাতে যদি অঙ্কনরা উজ্জীবিত হয়, তার জন্য যদি দেবনারায়ণ দ্বারা উজ্জীবিত হয়, হোক। আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, যারা পশ্চিমবঙ্গের মানুষ টিভির পর্দায় চোখ রেখেছেন, তারা বাহবা দেবেন যে পশ্চিমবঙ্গের জন্য যদি নতুন করে কিছু আলাদা করে প্যাকেজ থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়। পশ্চিমবঙ্গ এবং ভারত, আমরা বলি পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে না, ভারতবর্ষের উন্নয়ন হচ্ছে।
ভারতবর্ষের উন্নয়ন হচ্ছে না, পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে, এটা লং রানে হয় না। এটা লং রানে হয় না, কারণ ভারতবর্ষের আজকে প্রত্যেকটা রাজ্যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পরে রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতা কমে গেছে এবং রাজ্য বৃহৎ অংশে সরকার, কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভরশীল। আর আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমাদের ক্ষেত্রে যদি বাবা হয় কেন্দ্রীয় সরকার, তাহলে মা হচ্ছে রাজ্য সরকার। এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ডবল ইঞ্জিন হোক না হোক, পশ্চিমবঙ্গের মানুষের অধিকার আছে যে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন সারা ভারতবাসীর জন্য কিছু ঘোষণা করবে, পশ্চিমবঙ্গে যেহেতু রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, 2026-এর ভোটটা তার দলের হয়তো একটা পাখির চোখ হিসেবে তারা দেখছেন, সরকার বদলের সম্ভাবনা দেখতে পারেন, তার জন্য যদি আলাদা কিছু হয় তাহলে মানুষ তার সুবিধা পাবে। দেখুন, মানুষ যখন ভোটের জন্য, আপনি 5 তারিখে যখন ভোটের আজকের দিনে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে দর্শকদের সামনে রাখবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিন। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের প্রতি হয়নি। বিহারে কি পরিমাণ টাকা দেওয়া হয়েছে, হোক, আপত্তি নেই, কিন্তু বাংলার ক্ষেত্রে একেবারে শ্বেতপ্রকাশ পত্র প্রকাশ করার দাবিও আমরা করেছি। কাল অমিত শাহ বললেন 10 লক্ষ কোটি টাকার উপরে আমরা বাংলাকে দিয়েছি। যা নয় তাই বলছে অঙ্কন, মানে একেবারে কেন্দ্রীয় বঞ্চনা যে জায়গায় গিয়েছে, তারপর বাংলার পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে ঘোষণা করা হবে, এই প্রত্যাশাটা অন্তত আপনারা চুরি করে উলঙ্গ হয়ে গেছে, আপনারা চুরি করে বাংলাটাকে উলঙ্গ করে দিয়েছে। এইবার সব কোনো রাজ্যকে করা হচ্ছে না, না না না, কোনো রাজ্যই না চুরিও করে না। আচ্ছা বলুন তো, আমি তো আপনাকে একটা জেলে ঢোকান 65টা রেলের সিবিআই কি করে, আপনি আগে তৈরি করে কেন্দ্র টাকা দিয়েছে, আপনারা জমি দিচ্ছেন না কেন? 65টা রেলের প্রকল্প থমকে রয়েছে কেন? জবাব দিন। 3টে এয়ারপোর্ট এক্সপেনশন আটকে রয়েছে কেন? আচ্ছা বলুন না, ধনেখালির শাড়িকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য 5000 কোটি টাকা পড়ে রয়েছে কেন? আচ্ছা আপনি বলুন, শিক্ষা খাতে 11টা নতুন স্কুল খোলার জন্য কেন্দ্র সরকার ফান্ড দিয়ে রেখেছে, আপনারা স্কুল খুলছেন না কেন? আজকে বাঁকুড়া, আরে পুরুলিয়া, বিভিন্ন জায়গায় এই স্কুল খোলার কথা, সেই স্কুলগুলোকে আপনারা খুলতে দিচ্ছেন না। তো দিনের শেষে প্রকৃত বঞ্চনা করছেন এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চুরি করে রাজ্যটাকে উলঙ্গ করে দিয়েছে। আমি শুধু একটা কথা বুঝতে পারছি না, যে অঙ্কন অভিযোগ করছে যে তৃণমূল একেবারে দুর্নীতি করে, চুরি করে সাধারণ মানুষকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করছে। আচ্ছা, এই চুরির তদন্ত তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি করছে, তারা কি করছে? এখনো পর্যন্ত কটা তদন্তের ক্ষেত্রে শেষ দিনের আলো দেখতে পেয়েছে? সেই তদন্ত যখন ভোট আসে তখন বারে বারে তদন্তটা হঠাৎ করে জেগে ওঠে, আবার ভোট পেরিয়ে গেলেই শীত ঘুমে চলে যায়। এই অভিযোগগুলো কেন ওঠে? ফলে সাধারণ মানুষ যদি তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হন, সাধারণ মানুষের সঙ্গে যদি দুর্নীতি এবং প্রতারণার কারণে বঞ্চনা করা হয়, তার জন্য দায়ী যদি একেবারে এই রাজ্যের শাসক দলকে করা হয়, উল্টো দিকে সেই চুরি ধরার জন্য যথেষ্ট তৎপরতা কেন্দ্রের তরফে থাকে। তো প্রশ্নটা রইল, উত্তর নেব আশুতোষ। দেখো, 2011-তেই সরকার এসছে তৃণমূলের, ঠিক আছে, এবং এই সরকার সারদা নারদা চুরি থেকে শুরু করে আজ অব্দি যে কটা লিস্ট ধরে দেখো, অভয়া থেকে শুরু করে চাল চুরি, গরু চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, কত চুরি, চুরির পর চুরি, একটাও কেউ ঠিকঠাক তদন্ত না। আরে শোনো, আবার রাহুল গান্ধী বলেছে, রাহুল গান্ধী পুজো করবে, আমি দর্শকদের জানালাম যে ক্যাবিনেটের মিটিং হচ্ছিল, যে ক্যাবিনেটের মিটিং এ বাজেটকে পেশ করা হয় এবং এই বাজেটে অনুমোদন দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে, অর্থাৎ আর ঠিক 15 মিনিট পর সকাল 11টার সময় সেই বাজেট দেশবাসীর উদ্দেশ্যে পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। হ্যাঁ আশুতোষ, শেষ করে দেখো, শেষ করে দিচ্ছি এটাই বলে যে আমরা বলছি কি, কে বলছে, কোর্ট বলছে, কতবার থাপ্পড় খেয়েছি ডিসিবিআই বলো তো, এবং রিসেন্ট যে কটা মামলা কোনটা রিপোর্ট করেছে, ইডি তো ফাইল খুঁজে পায়নি, আরে মুখ্যমন্ত্রী ফাইল খুঁজে পেয়েছে, ইডি ফাইল খুঁজে পায়নি, এটাই আপনাদের অপদার্থতা। এবং বাংলাদেশ এখন অবধি রাহুল গান্ধী ফাইল খুঁজে পাওয়া যায়নি, রবার্ট বাদ্রার ফাইল খুঁজে পাওয়া যায়নি, রাহুল গান্ধীকে অনেক চোরের ফাইল খুঁজে
বাকি আছে, বাংলার মানুষের সত্যি জন্য ইডি কথা বলে, এখনো অনেক ভারতবাসীর ফাইল জন্য খোলা কথা বাকি বলে। আছে। শুভঙ্কর সরকার রাবার বাবরা একের পর এক ফাইলটা আন্দোলন খুঁজে করেন, পুজো পাইনি, করবেন সত্যি আপনারা কথা কদিন বলছেন পরে। আপনি। সত্যি কথা বলতে জানেন না, মিথ্যে কথা বলে ওই তো রাবার বাবরার ফাইলটা এখনো খুঁজে পাইনি। এই যে অমিত বাবু আপনি আছে, বলুন না, আপনাদের অভিষেক মনু সিংভি কেন এই চোরেদের হয়ে ওকালতি করে? অভিষেক মনু সিংভি আচ্ছা, এখন হচ্ছে যে কংগ্রেসের তরফে আপনারা শুনলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা খুব বেশি প্রত্যাশা আজকের বাজেট থেকে করছে না, কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এবার বিজেপি কতটা কি প্রত্যাশা করছে আমি সেইটা এবার আপনাদের সামনে রাখবো। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলছেন আজকে বাজেট পেশের আগে, দেখুন। শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে জন্য আজকে বাজেট হচ্ছে, আর এটা বিকশিত ভারত, বিকশিত বাংলার জন্য বাজেট হচ্ছে। এই বাজেটে আপনারা দেখতে পাবেন পশ্চিমবাংলা সমেত সারা ভারতবর্ষের জন্য কিভাবে মোদিজি নিয়ে আসছেন আজকে বাজেটের যে অবস্থা সারা দেশের জন্য আজকে আমরা সবাই সারা ভারতবাসী দেখতে পাবো। কিন্তু আসল বাজেট 2026-এর যে মে মাসের পরে যে আমরা প্রথম বাংলায় যে বিধানসভার অধিবেশনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলবে, সেই সময় দেখবেন বাংলার জন্য কি বাজেট হয়। 15 বছর ধরে যেভাবে শোষণ করেছে, 15 বছর যেভাবে অত্যাচার হয়েছে বাংলার মানুষ, এইবারে সেটা মুক্তভাবে মানুষ দেখতে পাবে। দেবনারায়ণ সরকার পুনর সত্য রাজ্য দেখাইনি তারে, বসাই নেই নির্জন আত্মার আধারে। এই কল্পনা থাকা ভালো রবীন্দ্রনাথ, এই কল্পনা দিয়ে দেখা যাবে না। এই কল্পনা ভালো, রবীন্দ্রনাথের লেখা আপনি তৃণমূলের জন্য ব্যবহার করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কিছু করো রাজ্যকে। আচ্ছা, আপনি এখন অর্থনীতিবিদ হয়ে বলছেন না তৃণমূল হয়ে বলছেন? আচ্ছা, যেটা বলেনি মারো যা করো, কিন্তু সাধারণ মানুষের টাকা সেটা চুরি করো না তৃণমূল। অনুরোধ করুন, অনুরোধ করুন মমতা ব্যানার্জির কাছে, সাধারণ মানুষের টাকা যেন চুরি না করে তৃণমূল। কিচ্ছু করোনি, চারটে ইলেকশন করেছো, 16 থেকে 24 পর্যন্ত কিছু করেনি, পয়সাগুলো কে দিচ্ছে? তোমরা টাকা দাও, তোমরা টাকা দিচ্ছ, সব টাকা আপনি দিয়েছেন। একটা টাকা আমার হিসাবের মধ্যে 2021 সালে বঞ্চনা করছেন, সবাইকে টাকা বন্ধ। সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন তো সবাইকে ডাকুন। কোথায় এটা কোন ধরনের বাংলার মানুষের বঞ্চনা? আরে আপনারা আগে বলেছেন অনির্বাণ দত্ত এটা মানবেন যে দান খয়রাতির যে রাজনীতি করা হয় সেটা সব রাজনৈতিক দল, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, শাসক বিরোধী সব রাজনৈতিক দল একেবারে ভোটের স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা করে থাকে এবং তাতে ভোটে ডিভিডেন্ড আসে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি অর্থনীতিবিদ অনির্বাণ দা এটা মানবেন যে সেটা দেশের, রাজ্যের সার্বিকভাবে আর্থিক স্বাস্থ্যের জন্য তো খুব একটা হিতকর নয়। আমি বলছি সেদিকটাও কি আজকে বাজেট পেশের সময় মাথায় রাখা হতে পারে? দেখুন, এটার একটা ব্যালেন্স দরকার, এই ভারসাম্যটা করতে হবে। আপনি দান খয়রাতি খারাপ, দান খয়রাতি করা যাবে না, এটা যাকে বলা হয় রেউড়ি পলিটিক্স। এটা নিয়ে তো সরকারের প্রধানমন্ত্রী একটা সময় অন্যান্য রাজ্যকে উনি বলতেন রেউড়ি সংস্কৃতি, কিন্তু পরে তো আমরা দেখি যে রেউড়ি সংস্কৃতি এখন অন্যান্য রাজ্য করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, এই যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 80 কোটি মানুষকে কোভিডের সময় দেওয়া শুরু হয়েছিল, সেটার কি কোনো মনিটরিং সিস্টেম থাকবে না যে আজকের দিনে দাঁড়িয়ে তারা কারা যারা ওই সুযোগটা দরকার আছে, সুযোগটা দরকার নেই, কিন্তু ওই 80 কোটি মানুষকে এখনও আপনি ওই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাটা চালিয়ে যাচ্ছেন। তো সরকারের এই ক্লোজ মনিটরিং করে ব্যালেন্সিং করতে হবে। দেখুন, আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, কিন্তু আত্মনির্ভর দেশবাসীকে করার জন্য সেটা কতটা পদক্ষেপটা এগোচ্ছে? ভারতবর্ষের মানুষ যদি আত্মনির্ভর না হয়, তাকে যদি আপনি ওই রেউডি সংস্কৃতি দিয়ে তাকে যদি আপনি আনপ্রোডাক্টিভ করে রাখেন, তার কাজ করবার উৎসাহ যদি সে ফিরে না পায়, তাহলে সে জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবে না। আপনি যদি বাড়িতে বসে টাকা পান, আপনি যদি কোনো কাজ না করেন, তাহলে আপনি দেশের জিডিপিতে আপনি কন্ট্রিবিউট করছেন না, ভারতবর্ষের অর্থনীতি দুর্বল হবে। কিছু মানুষ যিনি কাজ করতে পারবেন না, যারা কাজ করবার ক্ষমতা নেই, যার জন্য আপনি কোনো জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারছেন না, তার জন্য আপনি রেউডি সংস্কৃতি করুন। মানে এটা দেশ এবং রাজ্য দুই ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। দেখুন, আজকে বাস্তবতাটা কি জানো শুভ্র, তোমার অফিসে আসবার আগে আমি তোমার অফিসের নিচে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, ভদ্রমহিলা বলছেন আজকে বাজেট আছে, আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। তিনি জানেন না কেন্দ্রীয় বাজেট কি, কেন্দ্রীয় বাজেটের পরে 5 দিন পরে রাজ্য বাজেট আছে। এই রাজ্য বাজেটে তিনি কিন্তু উৎসাহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, এবং আজকে যারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে
এই বাজেটটা প্রস্তুত করছেন তারা হয়তো পশ্চিমবঙ্গের জন্য কি বাজেট করবেন আমি জানি না, কিন্তু 5 দিন পরে 4 দিন পরে যে 5 তারিখের বাজেটটা তার কিন্তু যে ভিত্তিটা সেই আমি বলছি অনির্বাণ দা, তার মানে এইটা সমালোচনা করছেন আপনি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, কিন্তু রাজনীতির দৃষ্টিকোণ থেকে এটা তো একটা সাফল্য। এটা বাস্তবে বলতে সাফল্য যে তারা একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি করতে পেরেছে। রাজনীতির লোকেরা তারা ক্ষমতা চান, তারা রাজনীতির ভোটে জিততে চান, এবং ভোটে জিততে গেলে তারা এটা পরীক্ষিত সত্য যে আপনি যদি কাউকে টাকা দেন তিনি সেটা ভোট বাক্সে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং সেটার জন্য আপনি দেখুন লক্ষ্মীর ভান্ডারের পরে লাডলি বায়না হয়েছে, আজকে বিহারে আমরা দেখেছি ভোটের আগে টাকা দেওয়া হয়েছে, আমরা দেখছি আসামে বিহু উৎসবের জন্য টাকা দেওয়া হচ্ছে। তো এই জায়গাতে যদি আজকে ভারতবর্ষে এটা যদি ট্র্যাডিশন হয় এবং সেটার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে, আর্থিক সমীক্ষাতে বলা হয়েছে যে আপনি যদি প্রত্যেকটা লোককে যদি আপনি এই প্রত্যেক দান খয়রাতি করতে থাকেন এবং তার জন্য যদি কোনো কন্ডিশন না লাগান তাহলে সেটা আর্থিকভাবে ভারতবর্ষকে দুর্বল করবে। সব দলই এটাকে একেবারে আঁকড়ে ধরে, সবটা হচ্ছে রাজনীতির স্বার্থে। অঙ্কন দত্ত, না দেখুন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়ের ঘরের ছেলেটা চাকরি পাচ্ছে না, এইটা ভারসাম্য রক্ষা নয়। যেখানে লাডলি বাহিনা চলছে সেখানে কিন্তু লাখ লাখ বেকার ছেলে সরকারি চাকরি পাচ্ছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। যদি কোনো জায়গায় 80 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন যোজনায় রেশন দেওয়া হচ্ছে প্রতি মাসে, তেমনি কিন্তু 12 লক্ষ কোটি টাকার পরিকাঠামো উন্নয়নে খরচা হচ্ছে, 6.5 লক্ষ কোটি টাকার কিন্তু প্রতিরক্ষা খাতে খরচা হচ্ছে। তো এই যে ব্যালেন্সটা এই রাজ্যের সরকার এই ব্যালেন্সটা করতে পারে না। এই রাজ্যের সরকার মনে করে আমি লক্ষ্মীর ভান্ডার দেব 1000 টাকা, তারপর বলবো যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তোমার মাকে ওই 1000 টাকা নাও, সেই টাকা থেকে ঘুগনি বিক্রি করো স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। এই যে এটা আজকে গোলাম ইনফ্রাস্ট্রাকচার ছেড়ে দিন, আপনি বলুন কটা বেকারের চাকরি দিয়েছেন আপনি এই রাজ্যে, জবাব দিতে পারবেন না। বাকি দেখুন আমি শুধু দর্শকদের মনে করাবো 8 মিনিট বাকি রয়েছে, সকাল 11টা 52 বাজে, ঠিক 8 মিনিট পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করতে চলেছেন। আমি দ্রুত একবার আশুতোষ, সময় একেবারে শেষের দিকে, আমরা সরাসরি নির্মলা সীতারামনের বক্তব্য শোনাবো। নভেম্বর বাজেট পেশ করবেন। হ্যাঁ আশুতোষ, দেখো একটা চপ শিল্প আছে, একটা ঢপ শিল্প আছে, আর একটা পাকোড়া শিল্প আছে। এই 3টে শিল্পর ভেতরে বাংলার মানুষকে এবং যুব সমাজকে ঠেলে দেওয়া হয়েছে, ভারতবাসীকে তো ঠেলে দেওয়া হয়েছে। তার কারণ না, রাজনীতি একটা বড় শিল্প শুধু নয়, 2 কোটি চাকরির শিল্প যেটা ছিল, আর আলু থেকে সোনা বের করার শিল্পটা কি? আরে তোমরা কিছু করো না রে, আলু থেকে সোনা বের করার শিল্প। আচ্ছা, বাংলার যারা আলু থেকে সোনা বের করার শিল্প, রেজিস্টার চোর তোমার দলেও আছে, তৃণমূলেও আছে, ভাই তোমার দলে নেই আছে, আমার দলে কোনো চোর নেই। দেখাও কোন চোর আছে। বাবা, শুভেন্দু অধিকারীর নাম শুনেছো? শুভেন্দু অধিকারীর নাম শুনেছো? 3G 4G কমন ওয়েলথ পয়সা কতগুলো বলবো? বাজেটটা তো জিরামজিতে পাঠিয়ে দিয়েছো পুরো। মানরেগাটা তো খেয়ে নিয়েছো। ভালো তো, মানরেগাটা তো খেয়ে নিয়েছো। তোমাদের মানরেগাটা তো খেয়ে নিয়েছো। গায়ে কাটা লাগছে কেন? বাংলায় 100 দিনে 125 দিন কাজ পাবে বলে, আর কৃষকরা কাজ পাবে বাঁশি বাজাচ্ছে, মজদুররা কাজ পাবে বলে বাঁশি বাজাচ্ছে, চাষিরা কাজ পাবে বলে। সর্বদলীয় মিটিং ডাকা আমি হোক। এখানে একবার বাংলার মানুষকে এইভাবে বিজেপি রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজকের বাজেট নিয়ে তিনি কি বলছেন? সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে। ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা, উদার করা, উন্মুক্ত করা, একটা শিল্পে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে, সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে, সেটাই এই বাজেট থেকে আমি এবার একটা বিবর্তন আপনাদের সামনে রাখি। নভেম্বর বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিভাবে একেবারে যেটা শুরুতে ছিল বহি খাতা সেখান থেকে আজকে ট্যাবে এসে দাঁড়িয়েছে। পরপর আপনাদের সামনে রাখছি। বছরের সঙ্গে সঙ্গে কিভাবে আরো বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভরতা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পদ্ধতি। আর এরই মধ্যে ঠিক আর 6 মিনিট পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করতে চলেছেন এবং বাজার খুলতেই আজকে সকাল থেকে যেটা দেখা গেছে যে সোনার উপর দামে একটা পতন লক্ষ্য করা গেছে। 6% কমেছে এই দুটি ধাতুরই দাম। কেজি প্রতি 17,000 টাকা পড়েছে রূপোর দাম এবং 10 গ্রাম সোনার দাম কমেছে 9,000 টাকা। তারপরেও
অঙ্কটা দাঁড়িয়ে রয়েছে 1,40,000 টাকায়। সোনার দামের ক্ষেত্রে একটা বিশাল আমি বলছি জাম্প লক্ষ্য করা গেছে। আমি পরিসংখ্যানটা দর্শকদের সামনে রাখি। এটা হচ্ছে রূপোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 300% বেশি, সোনার ক্ষেত্রে কিন্তু এক বছরে একটা বিপুল হাইপ লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে কোনো সুরাহা আজকে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অনির্বাণ। না দেখুন, এই যে সোনার দামটা বাড়ছিল, কেন বাড়ছে তার জন্য কোনো রকম কিন্তু কোনো আমি বলবো সরকারি কোনো বার্তা ছিল না, এবং যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তারা এক একজন এক এক রকম কথা বলছিলেন। ভূ রাজনৈতিক সংঘর্ষ, আন্তর্জাতিক বাজারে সোনার দামি হয়ে যাচ্ছে। আমি গত বছর 1 ফেব্রুয়ারি ছিল 84,000 টাকা, আজকে যখন আমরা এই মুহূর্তে আলোচনা করছি 1,40,000 টাকা, মানে 116% শুধু এক বছরে দাম বেড়েছে। এটার মধ্যে আমি বলছি বড় স্ক্যাম আছে আশুতোষ। এটার মধ্যে যারা সোনাতে ইনভেস্টমেন্ট করেন বড় অর্থে, তারা এত ফাটকা লাভ, আজকে দামটা কমছে কেন? এটা প্রফিট বুকিং হচ্ছে, কারণ সরকারের কাছে হয়তো খবর আছে আমদানি শুল্ক কমাতে পারে, সোনার উপর হয়তো আমদানি শুল্ক কমতে পারে, তার জন্য এখানে ফাটকা শেয়ার, যারা শেয়ার মার্কেটে প্রফিট বুকিং করে সেরকম সোনার উপর যারা কারবারি, আরে সাধারণভাবে মানুষের কাছে আমি বলছি মানুষের কাছে আজকে যেসব মানুষ না না আমি বলছি শেয়ার মার্কেটে কত পার্সেন্ট লোক ইনভেস্টমেন্ট করে, তার থেকেও কম পার্সেন্ট লোক যারা এই সোনার উপর ইনভেস্টমেন্ট করে, তো তারা প্রফিট বুকিং করছে। আমরা এই সাধারণভাবে মানুষ আজকে উৎসবের মরশুম চলছে, এবং উৎসবের মরশুমে বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির সঙ্গে সোনাটা জড়িয়ে রয়েছে, তারা কিন্তু স্ট্রাগল করছে, এবং সোনার দোকানে যারা কর্মচারী আছেন, কারিগর আছেন, তারা স্ট্রাগল করছেন। কে সোনার দাম এত সোনার দামে সোনা কিনতে যাবেন? একটা জিনিস হচ্ছে সোনার দাম বেড়ে যাচ্ছে, এবং সরকারের উচিত এই জায়গাটাতে মনিটরিং করা, এবং যারা এখানে এই ফাটকা কারবারি করছেন তাদের এগেইনস্টে স্টেপ নাও। এবং আন্তর্জাতিক বাজারে রূপো স্কারসিটি ছিল, এখনো আছে, কিন্তু হঠাৎ করে কোনো ডাইনামিক চেঞ্জ হয়নি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাচ্ছে বলে প্রত্যেকটা ব্যাংক সোনা কিনছে। আমি দর্শকদের সামনে রাখি, তারপরে অঙ্কনের কাছে আসবো। সোনার বললাম যে কত শতাংশ বেড়েছে। রূপো গত বছর 1 ফেব্রুয়ারি আজকের দিনে ছিল প্রতি কেজির দাম ছিল 1.02 লাখ, 1 লাখের কিছুটা বেশি। আজকে সেটা দাঁড়িয়েছে, আচ্ছা দ্রুত একবার শান্তনু ঠাকুর কি বলছেন দেখবো। बनर्जी कहने पर ही उन्होंने हिंदुओं के खिलाफ हेट स्पीच दिया। उन्होंने खुद जब ये स्पीच दिया है तो बात सही है, कुछ तो है, नहीं तो वो क्यों कहेगा ये सब, या वोट के लिए कह रहा है। वैसे तो ममता बनर्जी का ही एक पार्ट है वो, लेकिन वो योगी आदित्यनाथ को भी धमकी दे रहे, कह रहे कि ये मुर्शिदाबाद है, ये उत्तर प्रदेश नहीं, अगर यहाँ पर आप कुछ बोलेंगे तो उसका अंजाम भी होगा। धमकाना चमकाना ये तो टीएमसी का जितने सारे निकल के आए हैं उसके साथ है, सबका ये ऐसा ही चल रहा है, उनका काम ही है इसे धमकाना चमकाना। বেশ, আমি যেটা দর্শকদের সামনে রাখছিলাম 1,02,000 টাকা, এটা ছিল গত বছর উপর প্রতি কেজি মূল্য। আজকের দিনে সেটা দাঁড়িয়েছে 2,70,000 টাকা প্রতি কেজি, মানে রূপোর দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে 325% বৃদ্ধি হয়েছে। যেটা অনির্বাণ দত্ত বলছেন অঙ্কন, সেটা হচ্ছে এই যে হঠাৎ করে দামের এত বৃদ্ধি এক বছরের মধ্যে, কোথাও 100%-এর উপরে, কোথাও 300%-এর উপরে, এর পেছনে স্ক্যাম রয়েছে। এটাতে নজরদারি একটুখানি অ্যাড করে দিই শুধু, রূপোর দাম সাধারণ মানুষ জানতেন, সাধারণ মানুষ রূপোর দাম নিয়ে চর্চা করতেন, কিন্তু এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। আরেকটা কথা, শেয়ার মার্কেট রয়েছে, একটা হচ্ছে কি আমরা দেখেছি ট্র্যাডিশনালি যখনই সোনার উপর দাম বাড়ে তখনই আমরা দেখি শেয়ার মার্কেটের দাম কমে, এবং শেয়ার মার্কেটের লাগাতার দাম কমছিল। আজকে দেখি যে সোনার উপর দাম কমেছে, শেয়ার মার্কেটের একটা মার্জিনাল একটা ইনক্রিজ। আচ্ছা, ইউএসএ তে সেখানে তো অন্তত বিজেপির সরকার চলছে না, সেখানে এই মুহূর্তে এক মাসে সোনার দামের মানে ভ্যালু বেড়েছে 134%। 134% ওখানে বেড়েছে, আর এটা আন্তর্জাতিক সংকট। আলোচনা আপাতত এখানে থামাতে হবে, তার কারণ ঘড়ির কাঁটা 11টার দিকে এগোচ্ছে গুটি গুটি পায়ে। নির্মলা সীতারামন এইবারে তিনি সংসদের ভেতরে বাজেট পেশ করতে চলেছেন। আজকের এই বাজেট কতটা বিকশিত ভারতের লক্ষ্যে হবে, আজকের এই বাজেট সাধারণ মানুষকে, দেশবাসীকে কতটা আত্মনির্ভরতার পথে এগিয়ে দেবে, এবং আজকের এই বাজেটে বিশেষ করে ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনো ঘোষণা থাকবে কিনা, নিঃসন্দেহে নজর। 10:59 ঠিক 11টার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করতে চলেছেন, নবম বাজেট। দেখতে পাচ্ছেন যে বাজেট পেপার ইতিমধ্যে সাংসদদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য যে মুহূর্তে এসে পৌঁছয় সংসদ ভবন চত্বরে, সেই মুহূর্তের ছবি। ঠিক 11টার সময়
বাজেট পেশ হতে চলেছে এবং আজকের এই বাজেট নবম বাজেটে বিশেষ কোনো চমক খেয়াল রাখতে হবে। স্বাধীন ভারতে প্রথমবার ছুটির দিন রবিবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজকে বাজেটে বিশেষ কোনো আকর্ষণ থাকছে কিনা, কোনো চমক থাকছে কিনা সেদিকে নজর। ঘড়ির কাঁটা 11টা ছুঁয়েছে। সরাসরি আপনাদের আমরা সংসদ ভবনে নিয়ে যাব। সংসদ ভবনের অধিবেশন বসছে এবং সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছুক্ষণের মধ্যে স্পিকার চলে আসবেন। आइटम नंबर 1 माननीय वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमन जी। आइटम नंबर 1 Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English versions, under Article 281 of the Constitution. Report for 2026 to 2031, Volume 1, Main Report of the 16th Finance Commission. 2. Report for 2026-2031, Volume 2, Annexures of the 16th Finance Commission. Number 3. Explanatory memorandum as to the action taken on the recommendations contained in the above report. आइटम नंबर 2 माननीय वित्त मंत्री निर्मला सीतारमन जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. 2026-2027 বাজেট আমি পেশ করছি। 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, ভারতীয় অর্থনীতিতে এখন স্থিতি এসেছে This is the result of conscious choices we have made, even in times of heightened uncertainty and disruption. Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over নানা রকম সামাজিক প্রকল্প গ্রহণ করেছেন and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, বেশ কিছু পরিকাঠামোগত পরিবর্তন এনেছি। Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। From every action of the government, undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power. সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, কৃষির উৎপাদনশীলতা বেড়েছে A high growth rate of around 7%, এবং এর ফলে 7% কাছাকাছি হারে ভারতীয় অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। Today we face an external environment কিন্তু আমাদের বহির্বিশ্বের অবস্থা ভালো নয় এবং তার ফলে আমাদের সাপ্লাই চেইন বিশেষভাবে ব্যাহত হয়েছে। আমাদের বেশ কিছু মিনারেল আছে যেগুলো আমাদের আমদানি করতে হয়, তার যোগান ব্যাহত হচ্ছে। And capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable বিশ্বের বাজারের long-term সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। As I begin part A, I want to express my gratitude to the people for standing firmly with us
ভারতীয় জনসাধারণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। এবং জনগণই আমাদের অন্যতম বৃহত্তম অর্থনীতি বানিয়েছে। আমরা চাই বৃদ্ধির সুফল কৃষক, পিছিয়ে পড়া জনজাতি, মহিলা সবার কাছে পৌঁছক। আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলি প্রস্তাব এনেছেন। Our government's sankalp is to focus on our poor, underprivileged and the disadvantaged. আমাদের সংকল্প পিছিয়ে পড়া গরিব ভারতবাসীর প্রতি দায়বদ্ধতা। আমাদের প্রথম কর্তব্য উৎপাদনশীলতা বাড়িয়ে বৃদ্ধির হার বাড়ানো। আমাদের দ্বিতীয় কর্তব্য সাধারণ মানুষের প্রত্যাশা মেটানো। তৃতীয় কর্তব্য সবার জন্য বিকাশ, সবার সঙ্গে থাকা। প্রত্যেকটি রাজ্য, অঞ্চল এবং কমিউনিটির জন্য বিকাশ। The first requirement is to sustain the momentum of structural reforms. এর জন্য আমাদের কিছু পরিকাঠামোগত পরিবর্তন দরকার। And resilient financial sector is central to mobilizing savings, allocating এবং capital efficiently একই সঙ্গে and managing একটা risks. ফিনান্সিয়াল সেক্টর Cutting edge technologies including যা AI applications can serve সুষ্ঠুভাবে সাধারণ মানুষের সঞ্চয় শিল্পের কাছে পৌঁছে দিতে পারবে। এইসবের জন্য আমরা কয়েকটি রিফর্ম নিয়ে এসেছি। Announcement on Independence Day in 2025. Over 350 reforms have been rolled out. 2025-এর স্বাধীনতা দিবসে অনেকগুলি সংস্কারের কথা বলা হয়েছিল। তার মধ্যে শ্রম সংক্রান্ত সংস্কার আমরা লাগু করতে পেরেছি। The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our এই সংস্কারগুলি I now move to specific proposals. এখন লাগু হয়েছে। To accelerate and sustain economic growth. আমার প্রথম প্রস্তাব বৃদ্ধি বাড়ানোর জন্য 6টি দিকে নজর দেওয়া। প্রথমত উৎপাদন শিল্পে নজর দেওয়া, এমএসএমই বাড়ানো, পরিকাঠামো বাড়ানো এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বাড়ানো। Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. 7টা ক্ষেত্র আমরা দেখব, meaning biopharma strategy for health advancement through knowledge, technology and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer and autoimmune disorders.
Biologic নন medicines কমিউনিকেবল are key to ডিসিজ longevity ডায়াবেটিসের and মতো quality of life at affordable ভারতবাসীদের costs. মধ্যে ছড়িয়ে পড়েছে। To develop India as a global biopharma manufacturing hub, এর জন্যে ভারতকে বায়োফার্মা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করতে চাই। Shakti with an outlay of 10,000 crores over the 10,000 next 5 কোটি years. টাকা বায়োফার্মা শক্তি This will প্রকল্পে build দেওয়া হলো। the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERS, and upgrading 7 existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the central drug standard হাজার control হাজার organization ইন্ডিয়া to meet ক্লিনিক্যাল global ড্রাগ সাইট standards তৈরি and হবে। approved timeframes through and approval timeframes through a dedicated scientific review cadre and specialists. এবং স্পেশালিস্টরা বিশেষজ্ঞরা India semiconductor mission এদিকে 1.0 নজর দেবেন। expanded India's semiconductor sector capabilities. Building on Semiconductor this, we will launch আরেকটা ISM sector 2.0 to produce equipment and materials, design full stack Indian IP and fortify supply chains. We will also focus on industry-led research and training centers এখানে to আমরা develop technology and skilled workforce. শিল্পরা যাতে গবেষণা করতে পারে তার দিকে নজর দেব। Launched in April 2025 with an outlay of 22,919 crores, already has investment commitments at double the targets. We propose to increase the outlay to 40,000 crores আমরা to capitalize on this momentum. এই ব্যাপারে 40,000 কোটি টাকা বরাদ্দ করছি। A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote এর জন্য অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু এবং উড়িষ্যা to enhance domestic chemical এখানে production and reduction নজর import দেওয়া হবে। dependency and reduce import dependency. We will launch a scheme to support states in establishing 3 dedicated chemical parks through challenge route on a ডেডিকেটেড কেমিক্যাল পার্ক তৈরি হবে এর জন্য। strong capital goods strong capital good Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated service bureaus that locally design, test and manufacture high-precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments will be introduced to strengthen ক্যাপিটাল গুডস এর স্বয়ংসম্পূর্ণ করার জন্য high value and আমরা কয়েকটি technologically প্রস্তাব রাখছি। advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high altitude roads. এর ফলে I also অগ্নি propose a নির্বাপক scheme যন্ত্র থেকে container শুরু করে manufacturing to create a globally competitive মেট্রো container রেল তৈরির manufacturing ecosystem যন্ত্রপাতি পর্যন্ত সবকিছুই ভারতে তৈরি হতে পারে। crores over 5-year period. For the labor intensive textile sector, টেক্সটাইল সেক্টরের জন্য integrated program with 5 subparts. 1. The National Fiber Scheme for Self-Reliance in Natural Fibers such as silk, wool and jute, man-made fibers and new age fibers. Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital আমরা বিশেষ নজর দিচ্ছি
technology upgradation, and common testing and certification centers. 3. The National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. এবং এর ফলে Tax Eco Initiative to promote globally competitive and তন্তু শিল্পী sustainable থেকে শুরু করে textiles and সকলেরই apparels. উপকার হবে। Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions. Further, I propose to set up mega textile parks in মেগা challenge টেক্সটাইল mode. পার্ক They তৈরি can হবে also focus on bringing value addition to technical textiles. এবং I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative. প্রযুক্তির দিকটা দেখা হবে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ This will help in global প্রকল্প market linkage and branding. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, one district, one product ODOP initiative, and also our rural youth. India has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. আমরা বিশ্বাস করি ভারত স্পোর্টস গুডসের একটা হাব হিসেবে সারা পৃথিবীতে জায়গা করে নিতে পারে as well as material sciences. Rejuvenation of legacy industrial clusters. I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness legacy industrial cluster through infrastructure and যেগুলো technology সনাতন upgradation. ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার রয়েছে তাদের উন্নতির জন্য আমরা Creating প্রস্তাব champion রাখছি SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a three-pronged approach to help them grow MSME as জন্য champions. আমরা তিনটি প্রস্তাব রাখছি Equity support. ইকুইটি I সাপোর্ট propose to introduce a dedicated 10,000 crores 10,000 SME growth 10,000 কোটি to create equity future support. champions, incentivizing enterprises based on select criteria. I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores Self-Reliant India Fund micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. 2000 কোটি More than এবং 7 কিছু lakh crore has been made available লিকুইডিটি to সাপোর্ট MSMEs. দেয়া হবে To leverage its full potential, I propose 4 measures. 1. Mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs. সিপিএসপিরা এমএসএমই এর থেকে তাদের other corporates. উৎপাদন ক্রয় করবে Introduce a credit guarantee support mechanism একটা through ক্রেডিট গ্যারান্টি CGTMSE সাপোর্ট থাকবে for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs, encouraging cheaper and quicker financing. 4. Introduce TREDS receivables as asset-backed securities, helping develop a secondary market, enhancing liquidity and settlement of transactions. এর ফলে এমএসএমইদের লিকুইডিটি বাড়বে তাছাড়া Government will facilitate professional institutions such as the ICAI, ICSI, ICMAI to design প্রফেশনাল ইনস্টিটিউশন গুলো short-term এমএসএমইদের modular সাহায্য courses করবে and practical tools to develop a cadre of corporate mitras. কর্পোরেট মিত্রা বলে একটা কার্ডার তৈরি হবে যারা এমএসএমইদের সাহায্য করবে These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure.
During this past decade, our government has undertaken several initiatives for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust in WITS and Real Estate Investment Trust REITs, পরিকাঠামোর প্রতি and অতীতে institutions like এই সরকার অনেকটা নজর দিয়েছে। and NABFID. We shall continue to focus on developing আমরা infrastructure in cities with পরিকাঠামো over 5 lakh উন্নয়নে population, that is tier 2, tier 3 cities, which have expanded to আরো become নজর growth দেব। centers. Public capital টিয়ার expenditure 2 এবং টিয়ার has 3 সিটি increased manifold from 2 তৈরি lakh হবে। crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, that is financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh crores to continue the momentum, 12.2 লক্ষ কোটি টাকা to strengthen the confidence of private developers ইনফ্রাস্ট্রাকচারে দেওয়া হবে। regarding risks during infrastructure development and construction phase. I propose to set up an infrastructure risk guarantee fund একটা ইনফ্রাস্ট্রাকচার provide রিস্ক গ্যারান্টি prudentially ফান্ড তৈরি calibrated হবে। partial credit guarantee to lenders. এটা Over the years, অংশত ক্রেডিট গ্যারান্টি দেবে have emerged as a successful instrument যারা for ধার asset দিচ্ছেন তাদের। monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated rights. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Cargo, Establish new dedicated freight মালপত্র corridors connecting যাতায়াতের জন্য Dankuni দুটি in the east to Surat in the ফ্রেট west. ক্যারিডোর ডানকুনি Operationalize 20 new national waterways over the ডানকুনি next থেকে 5 years, একটি starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul এবং and উড়িষ্যা থেকে industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Dhamra. কলিঙ্গনগর থেকে Training পারাদ্বীপ institutes will অবধি be set up as regional centers of ফ্রেট করিডোর excellence তৈরি হবে। for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and এবং acquire এই skills. মালপত্র Further, যাতায়াত a হবে ship repair ecosystem জলপথে। catering to inland waterways will also be set up at Varanasi মূলত and Patna. নদীপথে এবং And একই C, সঙ্গে বারাণসী launch a এবং coastal পাটনাতেও cargo হবে। promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. To enhance last mile and remote connectivity and promote tourism, I propose to give incentives to indigenize manufacturing of seaplanes. A সি প্লেন seaplane, ম্যানুফ্যাকচারিং যাতে হয় will তার be জন্য also আমরা introduced নজর দেব to provide support যাতে for দূর দূরান্ত operations. পর্যন্ত যাতায়াত করা যায় এবং Carbon capture, utilization and Tourism storage. করা Aligning যায়। with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth. শহরের innovation যে and opportunities. ইকোনমিক রিজিয়নগুলো We shall রয়েছে now focus on tier 2, tier 3 cities আমরা and even টিয়ার 2 temple টিয়ার towns 3 সিটির which উপর need নজর modern দিচ্ছি infrastructure এবং and এদের basic amenities. আধুনিক পরিকাঠামো This দরকার। budget aims to further amplify the আমরা potential of cities to deliver the economic power of এই agglomerations ছোট by শহরগুলোর প্রতি mapping নজর city দেব economic regions এবং based on their এই টিয়ার specific 2 টিয়ার growth 3 drivers.
শহরগুলোতে of 5,000 crore per CER আমরা over 5,000 5 কোটি years টাকা is বরাদ্দ proposed করছি for implementing their plans through a challenge এইসব board ছোট with a শহরগুলোতে reform-cum পরিকাঠামো results-based নির্মাণের জন্য। financing mechanism. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities. আমরা রেল করিডোর তৈরি করছি শহরগুলোর মধ্যে, Mumbai to Pune, Pune to Hyderabad, মুম্বাই থেকে পুনে, Hyderabad to পুনে থেকে Bengaluru, হায়দ্রাবাদ, Hyderabad to Chennai, হায়দ্রাবাদ থেকে Chennai বেঙ্গালুরু, to Bengaluru, চেন্নাই Delhi to থেকে Varanasi, বেঙ্গালুরু, Varanasi to Siliguri. বারাণসী থেকে শিলিগুড়ি। Financial sector. The Indian banking sector এবার ফাইন্যান্সিয়াল today is সেক্টর, characterized by strong balance sheet, historic highs in এখন আমাদের profitability, ব্যাংকিং সেক্টর অত্যন্ত improved asset শক্তিশালী quality, হয়েছে and coverage exceeding 98% of villages in the country. এবং At this 98% juncture, গ্রামে we are placed to futuristically তারা পৌঁছে evaluate গেছে। the measures needed to continue on the path of reform-led growth of this sector. I propose setting up a high-level committee on banking. আমি প্রস্তাব করছি একটা উচ্চ পর্যায়ের কমিটি on banking তৈরি for হোক Viksit ব্যাংকিং এর উপরে, to comprehensively review the sector যারা and এই সব ক্ষেত্রগুলোকে রিভিউ করবে phase of growth while safeguarding financial stability, inclusion and consumer protection. এবং The vision for NBFCs for Viksit Bharat has been outlined with এনবিএফসি দের উপরেও for credit আমরা নজর disbursement দিচ্ছি and technology adoption in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs. As a first step, it is proposed to restructure পাবলিক the সেক্টর Power Finance এনবিএফসি গুলোকে Corporation and Rural রিস্ট্রাকচার করা দরকার। Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management. আমরা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টেরও একটা রিভিউ প্রস্তাব করছি। Contemporary, user-friendly framework for foreign investments, consistent with India's ফরেন evolving ইনভেস্টমেন্টের দিকে আমাদের নজর থাকবে, এই কমিটি corporate bond market. রিভিউ করবে। I propose to Bond introduce market. a market-making framework with suitable access to funds and derivatives on corporate bond indices. I also propose to কর্পোরেট introduce বন্ডের একটা ইন্ডিসিস তৈরি হবে, on corporate bonds, municipal bonds, to encourage the issuance of মিউনিসিপ্যালিটি municipal গুলো bonds. তাদের টাকা তোলার জন্য বন্ড যাতে ইস্যু করতে পারে, Propose an incentive of 100 crore আমরা rupees তার জন্য 100 কোটি টাকা issuance. বরাদ্দ করছি। 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies. যারা through the portfolio বিদেশে investment রয়েছেন scheme. যেসব ভারতীয়রা, It is তারা also proposed to increase the investment ভারতে limit for লিস্টেড কোম্পানিতে individual বিনিয়োগ করতে পারবেন under the পিআরওআইরা। scheme from 5% to 10% with an overall investment limit for all individual তাদের PROIs to 24% from the current 10%. সব মিলিয়ে 10% থেকে তাদের Emerging technologies including বরাদ্দটা AI. বাড়িয়ে 24% করা হলো। 21st century is technology driven. Adoption of technology is 21 for the benefit of all people. শতাব্দী Farmers in the field, women in STEM, অনেকটাই youth প্রযুক্তি keen নির্ভর। to skill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps
to support new technologies through AI mission. আমরা AI মিশনের মধ্যবর্তীতায় নতুন প্রযুক্তি গ্রহণ করব, Research and Development and Innovation Fund. এর জন্য ইনোভেশন ফান্ড তৈরি হবে Is to fulfill aspirations and build capacities. এবং মানুষের প্রত্যাশা যাতে পূরণ হয় আমরা সেই চেষ্টা করব। Come out of multi-dimensional poverty through a decade of our government's আমরা দেখেছি মাল্টি ডিমেনশনাল পভার্টি থেকে ভারত অনেকটাই বেরিয়ে এসেছে। Our government has therefore decided to place আমাদের সরকার নতুন করে সার্ভিস সেক্টরের উপর জোর দেবে। Of a youthful India with the following measures. I propose to set up a high-powered education to employment and enterprises standing committee. একটা কমিটি তৈরি হবে that focus on services sector as a core driver of Viksit Bharat. যারা বিকশিত ভারতে সার্ভিস সেক্টরের ভূমিকা নিয়ে with a 10% global share by 2047. কাজ করবেন। The committee will prioritize areas to optimize the potential for growth, employment and exports. They will also কর্মসংস্থান assess the আছে impact of emerging technologies including AI on jobs and skill সার্ভিস requirements সেক্টরে and propose কমিটি measures সেদিকে নজর thereof. দেবে। To create a range of skilled career pathways, a new এবং range of নতুন কেরিয়ার পাথওয়ে কোথায় আছে সেটাও খুঁজে বার করবে। in the following sectors. Health. Existing এবার institutions স্বাস্থ্য, for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. নতুন AHP This will cover 10 selected প্রতিষ্ঠান তৈরি হবে, including optometry, radiology, anesthesia, তার মধ্যে technology, applied psychology and behavioral health, and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF aligned programs will be developed to train multi-skilled caregivers combining multi-skilled caregiver such as wellness, yoga যারা and operation of medical assistive devices. সাধারণ মানুষকে স্বাস্থ্যের ব্যাপারে সাহায্য করতে পারবেন, Caregivers will be trained. তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। Hubs for medical value tourism. মেডিকেল ভ্যালু ট্যুরিজমের জন্য কিছু কিছু কেন্দ্র হাব তৈরি হবে। To launch a scheme to support states in establishing 5 regional medical hubs. রাজ্যগুলি 5টা মেডিকেল ট্যুরিজমের হাব তৈরি করবে। Complexes that combine medical, educational and research facilities. They will have Ayush centers, medical value সেন্টার তৈরি হবে centers and infrastructure for diagnostics, post-care and rehabilitation. ডায়াগনস্টিক্সের জন্য পরিকাঠামো তৈরি হবে। Job opportunities for health এতে professionals, including কর্মসংস্থান বাড়বে। AHPs. Ancient Indian yoga, already respected in several যোগা parts of the সারা world, পৃথিবীতে সমাদৃত। recognition when Honorable Prime Minister took it to the UN. এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ইউএন এ নিয়ে গেছেন। Global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps আমরা farmers who grow the আয়ুর্বেদ herbs and youth who process the সামগ্রী products. রপ্তানি To meet করব growing global demand, a এবং few এর steps একটা are being taken. সারা পৃথিবীতে চাহিদা আছে। Set up 3 new All India Institutes of Ayurveda. আমরা 3টে নতুন সারা ভারত ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা তৈরি করব। Drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3.
upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to এবং bolster জামনগরে evidence-based ট্র্যাডিশনাল আমাদের সনাতন যে ওষুধ ভারতের সেটা তৈরির একটা কেন্দ্র হবে। animal husbandry. পশু Livestock পালন contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme. পশুপালনের জন্য Establishment of veterinary and para-veterinary colleges, ভেটেরিনারি কলেজ স্থাপনের জন্য and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will এবং also be বিদেশিদের facilitated. সঙ্গে কোলাবোরেশনের জন্য Orange economy. আমরা বরাদ্দ India's করছি। animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up Indian ABGC Institute of Creative Technology in 15,000 secondary schools all over the country and 500 colleges. 500টা কলেজ এবং 15,000 The স্কুলে Indian design industry is expanding rapidly and তাদের yet there is a shortage of expertise Indian designers. I propose to establish through ব্যবহৃত হবে। challenge route a new National Institute of Design to boost design education একটা নতুন and development ইনস্টিটিউট অফ ডিজাইন তৈরি হবে। eastern region of India. Education. Our এবার government শিক্ষা will support states through challenge route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones 5টা will host টাউনশিপ multiple তৈরি হবে universities, colleges and research institutions, যেখানে skill centers and residential বিভিন্ন complexes. বিশ্ববিদ্যালয়, In higher education, স্কিল সেন্টার STEM institutions, prolonged এবং hours of উচ্চ study শিক্ষার and collaborative and সংস্থা laboratory work থাকবে। pose some challenges for girl students. Through VGF, viability gap funding and capital or capital support, one girls ছাত্রীদের জন্য will be established in every district. প্রত্যেকটি ডিস্ট্রিক্টে অন্তত একটা করে মেয়েদের হস্টেল তৈরি হবে। To promote astrophysics and astronomy. অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোনমির উন্নতির জন্য Telescope infrastructure facilities. আমরা 4টে টেলিস্কোপ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি তৈরি করব। Solar telescope, the National Large Optical Infrared Telescope, the Himalayan Chandra Telescope and the Cosmos 2 Planetarium. Tourism. The tourism sector has the potential to play a large role in the employment generation, এখানে forex earnings, অনেকটাই কর্মসংস্থান তৈরি হয়। I propose to set up a National Institute of Hospitality. আমরা একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি তৈরি করব, hotel management, যেখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হবে। It will function as a bridge between academia, industry and এবং government. একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের মধ্যে এই ইনস্টিটিউট একটা সেতুর কাজ করবে। 10,000 guides in 20 iconic tourist sites. আমরা 10,000 গাইড তৈরি করব High quality 12-week training course বিভিন্ন in hybrid mode in বিখ্যাত collaboration with টুরিস্ট সেন্টারের জন্য, with the Indian Institute of Management. A national destination digital knowledge grid will be established to digitally document all places of significance, cultural, spiritual and heritage. This initiative will create a new ecosystem of jobs for local researchers, এর ফলে content creators, স্থানীয় technology partners.
ইতিহাস নিয়ে নতুন করে মানুষের উৎসাহ বাড়বে এবং কর্মসংস্থানও তৈরি হবে। We will develop ecologically sustainable mountain trails in Himachal Pradesh, Uttarakhand, and Jammu Kashmir. মাউন্টেন ট্রেন তৈরি করব হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে in the Eastern Ghats and Podigai Malay in the Western Ghats. এবং ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটে। Turtle trails along key nesting sites in the coastal areas of Odisha, Karnataka and Kerala. And 3 bird watching trails along the Pulicat Lake in এবং বার্ড ওয়াচিং ট্রেন পুলিকট লেকের চারদিক দিয়ে আমরা under the visionary leadership of Honorable Prime Minister, we established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. অর্গানাইজ করছি। Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র তৈরি হবে, Sarnath, Hastinapur and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers and guides. The sports sector provides multiple means of employment, skilling and job opportunities. এখানেও অনেক কর্মসংস্থানের জায়গা আছে। Nurturing of sports talent which is set in motion through the Khelo India program earlier. খেলো ইন্ডিয়া প্রোগ্রাম আমাদের আগেই ছিল। To transform the sports sector over the next decade. আমাদের খেলাধুলার ক্ষেত্রকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। Development pathways supported by training centers which are foundational, intermediate, অনেকগুলো ট্রেনিং সেন্টার তৈরি হবে। Systematic development of coaches and support staff. C, integration of science and technology. কোচ তৈরি করতে হবে, and leagues to promote sports culture, কম্পিটিশন এবং লিগ তৈরি করতে হবে, and E, development of sports infrastructure যাতে খেলাধুলার একটা সংস্কৃতি তৈরি হয়। Our third kartavya aligns with our vision of Sabka Saath Sabka Vikas এবার towards Vikasit আমাদের Bharat. তৃতীয় কর্তব্য This requires targeted efforts for 1, increasing farmer incomes সবার through সঙ্গে productivity সবার বিকাশ, enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. ছোট এবং ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের প্রতি নজর দিয়ে and high quality assistive devices. আমরা তাদের প্রশিক্ষণ দেব to access mental health and trauma care. এবং আমরা একটা তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেব to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. 500টা রিজার্ভয়ার যেখানে মাছের চাষ হবে আমরা সেটা ডেভেলপ করব startups and women led groups together with fish farmer এবং producer এখানে মহিলারা animal husbandry কাজ করতে পারবেন provide quality employment opportunities in rural and peri-urban areas. We will support the animal husbandry sector in entrepreneurship development through a credit linked subsidy program, B, scaling up and modernization of livestock enterprises, C, enhanced creation of livestock, dairy and poultry যাতে পশুপালন এবং হাঁস মুরগির চাষ Sorry, I'll read that again. Enhanced creation of livestock, dairy and poultry focused integrated value chains. এবং dairy and D, encourage creation of livestock farmer producer organizations. High value agriculture.
এবার to diversify farm outputs, increase productivity, enhance কৃষিতে farmers' আমাদের incomes, উৎপাদনশীলতা and create বাড়াতে new হবে employment opportunities. এবং নতুন We will support যাতে কর্মসংস্থান হয়, such as coconut, আমরা sandalwood, cocoa, দামি শস্য যেমন নারকোল, চন্দন ইত্যাদি in northeast, and nuts such as almonds, walnuts, এবং and pine nuts in our নাটস hilly regions. যেমন আমন্ড, These all of them আখরোট will be supported. ইত্যাদি India is the তৈরির world's দিকে largest নজর দেব। producer of coconuts. About 30 million people, ভারত including nearly 10 million farmers, depend on coconuts নারকেল for চাষে their livelihood. এক নম্বর To further enhance competitiveness in এবং 30 coconut production, I propose a coconut promotion scheme মিলিয়ন to increase production and enhance অর্থাৎ 3 কোটি মানুষের উপর নির্ভরশীল, interventions, including replacing and non-productive trees with new saplings or plants or varieties in major coconut growing states. A dedicated program is proposed for Indian cashew and cocoa to make India self-reliant in raw cashew and coconut production and processing. একইভাবে আমরা কাজু বাদাম তৈরির দিকে উৎসাহ দেব। Indian cashew and Indian cocoa into premium global brands by 2030. যাতে এরা সারা পৃথিবীতে একটা ব্র্যান্ড তৈরি করতে পারে। India's social and cultural heritage. চন্দন Our government will partner with state governments to promote focused cultivation ভারতের and post-harvest processing to সনাতন restore the সংস্কৃতির glory of the সঙ্গে Indian যুক্ত। sandalwood ecosystem. আমরা Rejuvenate old, চন্দন কাঠ low-yielding তৈরির orchards and expand উৎসাহ দেব। high-density cultivation of walnuts, almonds, and pine nuts. We will support a একইভাবে dedicated আমরা program to পাইন enhance নাটস, farmer incomes আখরোট and এবং bringing value addition by engaging আমন্ড, youth. বাদাম Bharat Vistar, তৈরির দিকে that is উৎসাহ দেব। virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a ভারত multilingual বিস্তার AI tool একটা that AI will tool, integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She marts for rural women-led enterprises. মহিলাদের Building on the success of Lakpati Didi program, I propose to জন্য help women লাখপতি take the বিবি next step প্রোগ্রাম from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help যারা উদ্যোগপতি, entrepreneur, মহিলা উদ্যোগপতি, তাদের আমরা উৎসাহ দেব। as community-owned retail outlets within the cluster-level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan. Divyangjan Kaushal Yojana. বিদ্যাঞ্জন কৌশল যোজনা, ABGC sectors, এটা ইনফরমেশনাল টেকনোলজি, hospitality and food and beverages sectors, এর থেকে often ফুড বেভারেজ সেক্টর, task-oriented and process-driven roles which are suitable for Divyangjan. We will ensure dignified livelihood opportunities through industry-relevant and customized training specific to each Divyangjan group. Divyang Sahara Yojana. Timely access to high-quality assistive devices for all eligible Divyangjan is a fundamental need. I propose to 1. Support the Artificial Limbs Manufacturing Corporation of India, Alimco, to set up Artificial and to Limbs scale up Manufacturing production of assistive devices. সাহায্য দেয়া হবে। Invest in R&D and AI integration. Strengthen PM Divyasha Kendras and support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try and purchase assistive products.
reaffirming our commitment to mental health and trauma. আমরা মেন্টাল হেলথ এবং ট্রমার There are no দিকে national নজর দেব। institutes for mental health care in North India. We will therefore উত্তর set up ভারতে NIMHANS 2 and also upgrade national mental health institutes দুটি ইনস্টিটিউটকে উন্নতি করব এবং একটি নতুন as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected গরিবদের জন্য expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers. এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার সেন্টার ডিস্ট্রিক্টের মধ্যে Purvodaya states and northeastern ডেভেলপ regions. করার জন্য আমরা বরাদ্দ রাখছি। I propose the development of an integrated East Coast industrial corridor. একটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হোক, Creation of 5 tourism destinations যাতে 5টা ট্যুরিজম ডেস্টিনেশন and the provision of 4 কভার করা যায় buses. এবং এর জন্য ই বাস চলবে। Northeastern region. The northeastern এবার নর্থ region ইস্টের is a জন্য civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal এখানে Pradesh, অরুণাচলে Sikkim, Assam, Manipur, বৌদ্ধ ধর্মের Mizoram and বিকাশের Tripura. জন্য The scheme সেন্টার will তৈরি cover হবে। preservation of temples and monasteries, pilgrimage interpretation centers, connectivity and pilgrim amenities. 16th Finance Commission. এবার On 16th Finance November Commission 2025, the 16th Finance Commission submitted its report to the President. রিপোর্ট As mandated জমা দেওয়া under হয়েছে Article 281 of the Constitution, প্রেসিডেন্টের the কাছে। government is to lay the report along with the explanatory memorandum on the action taken report on the recommendations of the Commission in Parliament, which, Sir, Honourable Speaker, you've allowed me to do at the commencement of this session. The government has accepted the recommendation of the Commission সরকার to কমিশনের retain the vertical share of devolution at প্রস্তাবগুলো 41%, গ্রহণ করেছে। 16th ফিনান্স কমিশনের প্রস্তাবগুলো as recommended by the Commission. কমিশন বলছে 1.4 lakh crores of rupees to the states for the year 2026-2027. 1.4 লক্ষ কোটি Finance Commission grants. টাকা These include রাজ্যগুলিকে দেয়া হচ্ছে urban local body and disaster management grants. এবং এর মধ্যে আরবান লোকাল বডি এবং Fiscal consolidation. Government has been Disaster delivering on our management fiscal commitments এর মধ্যেই ধরা রয়েছে। consistently without compromising on social needs. To strive towards accepted standards of fiscal management in budget 25-26, I had indicated that the central government would target reaching a debt to GDP ratio Debt to of GDP 50 ratio plus or minus 1% by 2030-31. আমাদের In line with লক্ষ্য this, the debt to 50% GDP ratio is estimated to be 55.6% of GDP in BE 26-27. compared to 26-27 এর 56.1% of GDP in আমাদের RE লক্ষ্য 25-26. ডেট জিডিপি রেশিও 55% করা। আমরা 2030 এর মধ্যে এটাকে 50%-এ নামিয়ে আনতে চাই। Priority sector lending and expenditure by reducing the outgo on interest payments. One of the main operational instruments for debt targeting is the fiscal deficit. ইন্টারেস্ট পেমেন্ট I'm happy to কমবে। inform this August House সরকারের that I fulfilled my commitment made in অর্থনৈতিক অবস্থার 2021-2022 উন্নতি to হবে। reduce fiscal deficit below 4.5% of GDP. আমরা আমাদের লক্ষ্য ছিল ফিসক্যাল ডেফিসিট 4.5% এর কম আনা। 25-26, the fiscal deficit has been estimated at par with এবার BE of 2025-26 at 4.4% of আমরা GDP. এটা 4.4%-এ নামিয়ে আনতে পেরেছি In line with the new fiscal বাজেট prudence এস্টিমেট অনুযায়ী। path of debt consolidation, the fiscal deficit in BE 26-27 is 26-27-এ estimated to be 4.3% of the GDP. 4.3% হবে।
The revised estimates of the non-debt receipts are 34 lakh crore rupees, of which the centre's net tax receipts are 26.7 lakh crore. The revised estimate of the total expenditure is 49.6 lakh crore rupees, of which the capital expenditure is about 11 lakh crores. Budget estimates 2026 to 2027. Coming to 26-27, the non-debt receipts and the total expenditure are estimated as 36.5 lakh crore and 53.5 lakh crore respectively. The centre's net tax receipts are estimated at 28.7 lakh crore rupees. To finance the fiscal deficit, the net market borrowings from dated securities are estimated at 11.7 lakh crore rupees. 11.7 is expected to come from small savings and হাজার কোটি টাকা বাজার থেকে ধার করতে হবে। Gross market borrowings are estimated at 17.2 lakh crore rupees. 17.2 Part B. লাখ কোটি বাজার থেকে ধার করতে হবে। Direct taxes. এবার প্রত্যক্ষ কর। Honorable Speaker, sir, I now present my proposals on direct taxes. New Income Tax Act. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in record time. ঘোষণা করেছিলাম। Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. 1st April 2026 থেকে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট লাগু হবে, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without এখন ফর্মগুলো অনেক সহজ হয়েছে যাতে সাধারণ নাগরিকরা কোনো অসুবিধায় না পড়েন। Will be exempt from income tax and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate on the sale of overseas tour program package. TCS rate overseas tour program package to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes TCS rate education এবং মেডিকেল কারণে যারা বিদেশে যাবেন from 5% to 2%. সেটা 5% থেকে 2% এ নামানো হলো। Manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. I propose a scheme for small taxpayers wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. ছোট ট্যাক্সপেয়ারদের জন্য কিছু সুবিধা দেওয়া হলো। Holding securities in multiple companies, I propose to enable depositories to accept Form 15G or Form 15H from the investor and provide it directly to various relevant companies. 15G I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns individual ITR till 31st July and non 1 এবং 2 31st July অবধি are proposed to be allowed time till tax 31st August. রিটার্ন জমা দিতে পারবেন। TDS on sale of immovable property by a non-resident is proposed to be deducted and deposited through resident buyers and his or her PAN-based challan instead of requiring a TAN, which is a temporary accounting number.
To address practical issues of small taxpayers like students, ছোট young ট্যাক্সপেয়ারদের জন্য professionals, tech employees, relocated NRIs, and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers. Foreign asset disclosure scheme or assets below a certain size. প্রস্তাব দেওয়া হলো। This scheme would be applicable for two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, overseas and income B, যারা who disclosed দেখাননি তাদের জন্য overseas income and or paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty, and would thereby get immunity from prosecution. For category B, asset value is proposed to be up to 5 crore rupees. Here, immunity from both penalty and prosecution will be available with a payment of fee of 1 lakh rupees. একটা 6 মাস সময়ের মধ্যে penalty and prosecution. সেটা ডিক্লেয়ার করতে পারবেন। 30% যদি 1 কোটি টাকা অবধি অ্যাসেট থাকে 30% ট্যাক্স এবং 30% পেনাল্টি দিতে হবে। For both, there will be no interest liability on the taxpayer on the penalty amount for the period of appeal before the first appellate authority, irrespective of the outcome of appeal process. Further, quantum of prepayment is being reduced from 20% to 10% and will continue to be calculated only on core tax demand. As an additional measure for reducing litigation, I propose to allow taxpayers to update their returns even after reassessment proceedings have been initiated, and an additional 10% tax rate over and above the rate applicable for the relevant year. The assessing officer will then use only this updated return in his proceedings. আপডেটেড রিটার্ন জমা দিতে পারবেন for immunity from penalty and prosecution in the cases of এর জন্য পেনাল্টি দিতে হবে না। I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over and above the tax and interest due. Penalties for certain technical defaults, such as failure to get accounts audited, non-furnishing of transfer pricing audit report, and default in furnishing statement অ্যাকাউন্ট অডিট না করতে পারার জন্য to be converted into fee. যেসব পেনাল্টি ছিল সেগুলোকে ফি বলা হবে। I propose to rationalize prosecution framework under Income Tax Act while maintaining a careful balance for deterrence in some serious offense. প্রসিকিউশন অ্যাক্টে কিছু পরিবর্তন আনা হলো। Books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offenses will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offense. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power বড় অফেন্স হলে সেটাকে ক্রিমিনাল অফেন্স মনে করা হবে। There is no penalty. There is no penalty presently for non-disclosure of non-immovable foreign assets with aggregate value less than 20 lakh rupees. I propose to also provide them with immunity বিদেশি অ্যাসেট থাকলে সেটা ডিক্লেয়ার করার দরকার নেই, কোনো পেনাল্টি হবে না তার জন্য। Cooperatives. Deduction is already allowed to a primary cooperative society engaged in supplying milk, oil seeds, fruits or vegetables raised or grown by its members. I propose to extend this deduction
to also include supply of cattle feed and cotton seed produced by its যারা members. দুধ I propose যোগান to দেন allow তাদের জন্য inter-cooperative এবার society সেটা ক্যাটল dividend ফিডেও income as প্রযোজ্য deduction হবে। under the new tax regime to the extent it is further distributed to its members. I further propose to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative federation on their investments made in companies up to 31/1/2026. This exemption would be allowed only for dividends further distributed to its member cooperatives. Supporting IT sector as India's growth engine. India is a global leader in software development services, IT-enabled services, knowledge process outsourcing services, and contract R&D services relating to software development. These businesses and their segments are quite interconnected with each other. All these services are proposed to be clubbed under a single category of information technology services with a common safe harbor margin. টেকনোলজি সার্ভিসেস একটা ছাতার নিচে আনা হলো। The threshold for availing safe harbor for IT services is being enhanced substantially from 300 crore rupees to 2,000 crore rupees. Safe harbor for IT services shall be approved by an automated rule-driven process without any need for tax officer to examine and accept the application. Once applied by an IT services company, the same safe harbor can be continued for a period of 5 years at a stretch at its choice. For IT services companies who want to conclude advanced pricing agreement APA, IT service I propose to fast track unilateral APA process যারা দেন for IT services and endeavor to conclude it within a period of 2 years. The period of 2 years can be extended by a further period of 6 months on taxpayers' request. I propose to extend the facility of modified returns available to the entity entering APA to its associated entities also. Attracting global business and investment. Recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers. ইনভেস্টমেন্ট ডেটা সেন্টারে ইনভেস্টমেন্টের জন্য ট্যাক্স হলিডে till 2047 একটা ট্যাক্স হলিডে দেওয়া হলো। foreign company that provides cloud services যে কোনো বিদেশি কোম্পানি যারা ক্লাউড সার্ভিস দেবে তাদের ট্যাক্স হলিডে দেওয়া হলো 2027 অবধি। It will however need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity. To harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing, I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin of 2% of the invoice value. The resultant tax of about 0.7% will be much slower than in competing jurisdictions. To provide fillip to toll manufacturing in India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment or tooling to any toll manufacturer in a bonded zone. যন্ত্রপাতি তৈরির জন্য একটা ট্যাক্স হলিডে দেওয়া হলো। In India for a longer period of time, I propose যে to বিদেশিরা provide এই টুল exemption to ইন্ডাস্ট্রিতে global বিনিয়োগ করবেন non-India sourced তারা income এই of a ট্যাক্স হলিডে non-resident সুবিধে পাবেন। expert for a stay period of 5 years under notified schemes. I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax Minimum on alternate presumptive tax. basis. Tax administration. I propose to constitute a joint committee of Ministry of Corporate Affairs and Central Board of Direct Taxes for incorporating the requirements of income computation,
and Disclosure Standards, the ICDS, in the Indian Accounting Standards, Ind AS itself. Separate accounting requirement based on ICDS will be done away with from the tax year 27-28. 27-28 থেকে ইন্ডাস অ্যাকাউন্টিং সিস্টেম সবাইকে to become global leaders, I propose to মানতে হবে। rationalize the definition of accountant for the purposes of safe harbor rules. Other tax proposals. অন্যান্য Change in tax taxation of proposal buyback was brought in to address the improper use of buyback route by promoters. In the interest of minority বাইব্যাকের উপর একটা shareholders, ট্যাক্স ছিল। I propose to tax buyback for all types of shareholders as capital gains. However, to বাইব্যাককে আমরা এবার থেকে ক্যাপিটাল গেইন হিসেবে দেখব। incentivize misuse of tax arbitrage, promoters will pay an additional buyback tax. এবং তার উপরে আরেকটা বাইব্যাক ট্যাক্স লাগু হলো। 22% for corporate promoters. For non-corporate promoters, the effective tax will be 30%. নন কর্পোরেটদের জন্য 30 এবং কর্পোরেটদের জন্য 22% ট্যাক্স। Alcoholic liquor, scrap and minerals will be rationalized to 2%, and that on tendu leaves will be reduced from 5% to 2%. কেন্ডু লিভসের উপরে ট্যাক্স 5% থেকে কমে 2% STT on futures to 0.05% from the present 0.02%. ফিউচারের উপর options premium STT and বাড়ানো exercise হলো। of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. To encourage companies চালু রাখতে চাই। to the new regime, set off of brought forward MAT credit এবং minimum alternate tax credit কর্পোরেটরা যাতে to companies only in the new নতুন regime. কর ব্যবস্থায় Set off using available MAT credit is proposed to be allowed to সহজে an extent of 1/4 of the tax চলে liability আসতে in the পারেন, new regime. তার জন্য কিছু ব্যবস্থা রাখা হলো। MAT is proposed to be made final tax, so there will be no further credit accumulation from 1st April 2026. ম্যাটের জন্য আর কোনো ক্রেডিট অ্যাকুমুলেশন হবে না। Final tax is being reduced to 14% from the current MAT rate of 15%. ম্যাট রেট 15 থেকে কমিয়ে 14% করা হলো। Taxpayers accumulated till 30th March 2026 will continue to be available to them for set off as above. Indirect taxes. এবার I shall now take up proposals related to indirect taxes. My proposals for customs and central excise aim to further simplify the tariff structure, আরো সহজ করে দেওয়া হবে domestic manufacturing, promote কাস্টমস এবং export সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্স competitiveness, and correct inversion in duty. To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up sector-specific proposals. এবার ক্ষেত্র বিশেষ Promotion of exports of প্রস্তাব। marine, leather and textile products. I propose to increase the limit for duty-free imports Duty-free of import- specified inputs used for processing seafoods for export সিফুডের জন্য from the এক্সপোর্ট current 1% to 3% of FOB value
of the previous year's export turnover. I also propose to allow duty-free imports of specified inputs, which is currently available for exports of leather or synthetic footwear to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year for exporters of leather or textile garments, leather or synthetic footwear and other leather industry ke kichu chhad deya holo. Security. I propose to extend the basic customs duty exemption customs duty exemption for manufacturing lithium-ion cells for batteries to those used for manufacturing lithium-ion cells for battery energy storage systems also. I propose to exempt basic customs duty on import of sodium antimonate for use sodium antimonate এর উপর import duty কমানো হলো. Nuclear power. I propose to extend the existing basic customs duty exemption on imports of goods required for nuclear power তৈরির জন্য যে আমদানির দরকার expand it for all nuclear plants irrespective of their capacity. তার উপর আমদানি কর কমানো হলো. Critical minerals. তুলে দেওয়া হলো. It is proposed to provide basic customs duty exemption to the import of capital goods required for the processing of critical mineral যেগুলো লাগে আমাদের উৎপাদনে. Gas blended CNG. I propose to exclude the entire value of biogas while calculating the central excise duty payable on biogas blended CNG. এবং সিএনজির উপরে Civil and defense aviation. I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. এয়ারক্রাফট সিভিলিয়ান ট্রেনিং এবং অন্যান্য এয়ারক্রাফটের উপরে কাস্টমস ডিউটি কমানো হলো. Imported for the manufacture of parts of aircraft to be used in maintenance, repair or overall requirements by units in the defense sector. Electronics. To deepen value addition in the consumer electronics sector, I propose to exempt basic customs duty on specified parts used in the manufacture of microwave ovens. Special economic zone. To address the concerns arising about utilization of capacity by manufacturing units in the special economic zones due to global trade disruptions, I propose as a special one-time measure to facilitate sales by eligible manufacturing units in SEZs to the domestic tariff area at concessional rates of duty. The quantity of such sales will be limited to a prescribed proportion of their exports. Necessary regulatory changes will be undertaken to operationalize the measures while ensuring level playing field for the units working in the DTA. Ease of living. To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% ব্যবহারের জন্য আমদানিগুলো 20% থেকে 10% কমিয়ে আনা হলো আমদানি কর. Suffering from cancer, I propose to exempt basic যারা customs ক্যান্সারে duty ভুগছেন on 17 drugs or medicines. 17টি ওষুধের উপরে ক্যান্সারের ওষুধের উপরে আমদানি কর কমানো হলো. For the purposes of exempting import duties on personal imports of drugs, medicines and food for special medical purposes used in their treatment. Customs process. India's role and share in the global trade is poised for a major leap in line with our ambition. আমরা আশা করছি ভারতের আন্তর্জাতিক বাণিজ্য আরো বাড়বে. For custom processes to have minimal intervention
for smoother and faster movement এবং এর of জন্য goods আমরা and greater certainty to the trade. Trust-based ন্যূনতম systems. I propose to enhance duty deferral period কাস্টমস ইন্টারভেনশন for চাইবো Tier 3 authorized economic operators, known as AEOs, from 15 days to 30 days. I propose to provide eligible manufacturer importers the same duty deferral facility. This should encourage them to get themselves accredited as a full-fledged Tier 3 AEO in due course. To provide greater certainty and for better business planning, I propose to extend validity period of advance ruling binding on customs from the present 3 years to 5 years. In the spirit of the whole of government approach, government agencies will be encouraged to leverage AEO accreditation for preferential treatment in clearing their cargo. Regular importers with trusted long-standing supply chains will be recognized in the risk system so that the need for verification of their cargo every time can be minimized. Export cargo using electronic sealing. Export cargo using electronic sealing will be provided through clearance from the factory premises to the ship. For import of goods not needing any compliance, filing of bill of entry by a trusted importer and arrival of goods will automatically notify customs for completing their clearance formalities. This will enable goods to be released immediately on arrival. The customs warehouse framework will be transformed into a warehouse operator-centric system with a self-declarations, electronic tracking and risk-based audit. These reforms will move away from the current system of officer-dependent approvals and reduce transaction delays and compliance costs. কয়েকটা সংস্কার আনা হলো যাতে Ease of doing business. Approvals ব্যবসা বাণিজ্য আরো সহজ হয় various government agencies will be seamlessly processed through a single and interconnected digital window by the end of the financial year. Processes involved in clearance of food, drugs, plant and animal and wildlife products accounting for about 70% of interdicted cargo will be operationalized on this system by April 2026 itself. For goods not having any compliance requirement, clearance will be done by customs immediately after online registration is completed by the importer, subject to the payment of duty. Customs integrated system will be rolled out in 2 years as a single integrated and system 2 বছরের মধ্যে লাগু হবে customs processes. Utilization of non-intrusive scanning with advanced imaging and AI technology for risk assessment will be expanded in a phased manner with the objective to scan every container across all the major ports. New export opportunities to support Indian fishermen to fully harness the economic value of marine resources beyond our territorial waters. The following measures will be taken. মৎস্য চাষ A. Fish catch by an Indian fishing vessel in exclusive economic zone or on the high seas will be made free of duty. মাছ ধরা ভারতীয় Such fish on foreign port will be treated as সমুদ্রে export of goods. Safeguards will be put in place to prevent misuse রপ্তানিকর during fish মুক্ত catch, করা হলো transit or transshipment. To support aspirations of India's small businesses, artisans and startups to access global markets through e-commerce, I am pleased to announce complete removal of the current value cap of 10 lakh rupees per consignment on courier exports. In addition, handling of rejected and returned consignments will be improved with effective use of technology for identifying such consignments.
জন্য propose to revise provisions রপ্তানি governing কর baggage clearance during international travel to address genuine কমানো হলো। concerns of passengers. The revised rules will enhance duty-free allowances in line with the present-day travel realities and provide clarity in temporary carriage of goods brought in or taken out. There are honest taxpayers who are willing to settle disputes by paying all their dues, but they get deterred due to negative connotation associated with penalty. They will now be able to close cases by paying an additional amount in lieu of penalty. Honorable Speaker, sir, with this I commend the এই নিয়ে budget to this august house. আমার বাজেট বক্তৃতা শেষ করলাম। आइटम नंबर 3 माननीय वित्त मंत्री जी। Item number 2, sir. 3. Sir, with your permission, I rise to lay on the table of the the following statements under Section 3(1) of the Fiscal Responsibility and Budget Management Act of 2003. Fiscal Responsibility and Budget Management Act, Fiscal Policy Strategy Statement, and Macroeconomic Framework Statement. Macroeconomic Framework Statement. Item number 4 माननीय वित्त मंत्री जी। Sir, with your আমি permission, টেবিলে রাখলাম I move for leave to introduce the Finance Bill 2026. এবং ফাইন্যান্স বিল प्रश्न है कि विधेयक को 2026 पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। প্রস্তাব করলাম। जो सदस्य इस पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी, अब विधेयक पूरे स्थापित करें। Sir, I introduce the bill. আমি বাজেট ফাইন্যান্স বিল ইন্ট্রোডিউস করলাম। किया जाता है कि माननीय वित्त मंत्री जी के बजट भाषण की कॉपी पब्लिकेशन काउंटर पर ली जाती है। बजट भाषण और बजट से संबंधित दस्तावेज आपके मोबाइल फोन और मेंबर पोर्टल्स पर ही उपलब्ध है। सभा की कार्रवाई कल सोमवार दिनांक 2 फरवरी 2026 को प्राप्त 11 बजे तक के लिए स्थगित की जाती है। সরাসরি আপনারা দেখছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 85 মিনিটের তার যে বাজেট পেশ করলেন সেই ভাষণে কোন কোন দিকগুলো তুলে ধরেছেন। আমি শুরুতে আয়করের পার্টে আসবো। আয়করের ক্ষেত্রে আজকে ঠিক কি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন তিনি জানাচ্ছেন যে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হলো 31 তারিখ পর্যন্ত, 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। একাধিক আজকে প্রস্তাব রেখেছেন। তিনি বলছেন বিদেশে ভ্রমণ এবং লেখাপড়া আরও সস্তা হচ্ছে। টিসিএস 5% থেকে কমে হচ্ছে 2%। 1 এপ্রিল থেকে আয়কর আইনে পরিবর্তন আসছে, অর্থাৎ যে ঘোষণা 2024-এ তিনি করেছিলেন যে 2026-এর 1 এপ্রিল থেকে আইটি অ্যাক্টে বদল আসছে। দেখতে পাচ্ছেন পরপর আপনাদের সামনে রাখছি। টিসিএস 5% থেকে কমে হচ্ছে 2%। আয়কর আইনে পরিবর্তন আসছে, যেটা লাগু হচ্ছে এই বছরেরই 1 এপ্রিল থেকে। এই ঘোষণা 2024-এই করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ছোট মাপের কর ফাঁকিতে শাস্তি বদলে জরিমানা, অর্থাৎ ছোট মাপের কর যদি ফাঁকি দেওয়া হয় সেক্ষেত্রে কোনো শাস্তি বা জেলের সংস্থান থাকছে না, শুধু জরিমানা দিলেই ছাড় পাওয়া যাবে। ধার্য করের ওপর গুনতে হবে অতিরিক্ত 10%। এবার কোন কোন জিনিস সস্তা হচ্ছে? জুতো, চামড়ার জিনিস এবং কাপড় সস্তা হচ্ছে, অর্থাৎ দাম কমছে। দাম কমছে ব্যাটারি, মাইক্রোওয়েভ ওভেন, তার দাম কমছে। সচরাচর বাজেটে কি কি সস্তা হচ্ছে সেদিকে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্তদের নজর থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্যান্সারের 17টি ওষুধের আমদানি শুল্ক কমছে, অর্থাৎ আমদানি শুল্ক কমার অর্থ দাম কমতে চলেছে। বাজেটে ভোটের পশ্চিমবঙ্গে হাই স্পিড রেল করিডোর, 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের জন্য কি কি ঘোষণা হচ্ছে সেদিকে নজর ছিল। রেল করিডোরের কথা ঘোষণা করা হয়েছে।
অর্থাৎ দেখতেই পেলেন যে ইতিমধ্যেই কিন্তু বাজেট পেশ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং যে ক্ষেত্রে আয়কর রিটার্নের সময়সীমা কিন্তু বেড়েছে, 31শে জুলাই পর্যন্ত হয়েছে। আমরা কি পেলাম? মোটের ওপর মধ্যবিত্ত আজকে অপেক্ষা করেছিল 2026-27-এর জন্য বাজেটে কি পেতে চলেছি আমরা। অভিরূপ সরকার এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বাংলায় বাজেটের তর্জমা করছিলেন। অভিরূপদা, সামগ্রিকভাবে দেখতে গেলে আমরা কি পেলাম? দেখুন, আমি সাধারণ মানুষের দিক থেকে যদি দেখি, খুব একটা কিছু পেলাম না, বলার মতো তেমন কিছুই পেলাম না। এই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাটা একটু বাড়লো, সেইটুকু সুবিধে। সত্যি কথা বলতে কি, আমি বিরাট একটা কিছু এক্সপেক্টও করছিলাম না। গত বছরেই একটা আয়করে ছাড় দেওয়া হয়েছে, তারপর আবার একটা ছাড় দেওয়া হবে, এটা এক্সপেক্টেড ছিল না। কিন্তু যেটা আমার বলার একটু রাজনৈতিক কথা, সেটা হচ্ছে যে এটা অনেকেই বলছিলেন যে যেহেতু সামনে ইলেকশন আসছে, যেসব রাজ্যে ভোট, সেসব রাজ্যে আলাদা করে কিছু দেওয়া হতে পারে। এবং যেহেতু পশ্চিমবঙ্গেও ইলেকশন আসছে, অনেকেই আশা করছিলেন যে পশ্চিমবঙ্গে আলাদা করে কিছু দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গে ওই ডানকুনির একটা ফ্রেট করিডোর ছাড়া আর আরেকটা শিলিগুড়ি বারাণসী একটা ট্রেন লাইন ছাড়া আর খুব একটা কিছু পাওয়া যায় না। একেবারে 7টি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা হয়েছে, যার মধ্যে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি, ডানকুনি থেকে সুরাতের ফ্রেট করিডোর এবং পূর্বোদয় যেখানে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে দুর্গাপুরকে যুক্ত করা হয়েছে। মোটের ওপর প্রাপ্তি কিন্তু এমনটাই মনে করছেন সকলে। আমি অর্থনীতিবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন, আমি মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, কর্মসংস্থান যেটা বারবার বলা হচ্ছিল যে আর্থিক বৃদ্ধি এবং কর্মসংস্থান, এবার কিন্তু বাজেটে এটাই ফোকাস হতে পারে, আমরা কি পেলাম? দেখো, স্পেসিফিক্যালি কর্মসংস্থানটা তো উৎপাদনের সঙ্গে যুক্ত, এবং এখন যা ভূ রাজনৈতিক অস্থির পরিবেশ, এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যোগান সেক্টর বা সাপ্লাই সেক্টরটাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আরও বাড়ানো দরকার, কর্মনিযুক্তি কিন্তু তাতে বাড়বে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি একটা জিনিস বলছি, যে একটা ডেটাতে আমরা পাচ্ছি যে 83% ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড গত বছরের ডেটা। এটা একটা ভয়াবহ পরিস্থিতি। কাজে এটার দিকে জোর দিতে হবে যে কি করে কর্মসংস্থানটা বৃদ্ধি করা যায়। এবং এখানে আমরা আজকের বাজেটে যেটা দেখলাম, যে যেহেতু টাকার দাম ভীষণভাবে কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, এবং ইম্পোর্টটা বাড়াবার জন্য মাননীয় অর্থমন্ত্রী অনেকগুলো প্রভিশন অ্যানাউন্স করেছেন। কিন্তু এক্সপোর্টটা কি করে বাড়ানো যায়, অর্থাৎ রপ্তানিটাকে বাড়াতে হবে। কারণ রপ্তানির সঙ্গে, বিশেষ করে যেমন ধরো বস্ত্র, তার সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষের রুজি রুটি। কাজে ওই ধরনের কতগুলো জিনিস, চর্মশিল্প, এগুলোতে প্রচুর মানুষ নিযুক্ত, এগুলোকে কি করে আরো বুস্ট আপ করা যায়, সেটা আমরা দেখলাম যে 10,000 কোটি টাকা সেই ব্যয় বরাদ্দের কথা কিন্তু আজকে ঘোষণা করলেন নির্মলা সীতারামন। আমি কেয়াদির কাছে এই জায়গায় যাবো। কেয়াদি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বলার জায়গা আরো খুলে গেল। গতবার যখন বাজেট পেশ হয়েছিল তখন বিহারের জন্য একেবারে ঝুলি উপর করে দিয়েছিলেন নির্মলা সীতারামন। পশ্চিমবঙ্গবাসী কি পেল? দেখুন, অসুবিধাটা হচ্ছে যে যদি সো কল্ড প্রচুর পশ্চিমবঙ্গের ঝুলিতে অনেক কিছু এসেছে, সার্বিকভাবে পূর্ব ভারতের জন্য অনেক কিছু এসেছে, সেটা না হয় পরবর্তীকালে নিশ্চয়ই জানাবো। কিন্তু যদি পশ্চিমবঙ্গ সেন্ট্রিক কিছু হতো, তখন তৃণমূল বলতো ভোটের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার এটা করেছে। আবার যদি সামগ্রিক পূর্ব ভারতের জন্য ডেভেলপমেন্ট হয়, তখন বলবে পশ্চিমবঙ্গের ঝুলিতে কিছু দেওয়া হলো না। তো এদিকে যায় না ওদিকে যায়, বিরোধীরা বিরোধীদের মতন কথা বলবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, বিহারের ক্ষেত্রে এই দোনামোনাটা বোধহয় ছিল। আমরা সাধারণ মানুষ যেগুলো দেখছি সেগুলো হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা অভিরূপবাবু বললেন, যে মেনশন করলেন, কতটা খুশি হলেন সেটা জানি না, কিন্তু অন্তত মেনশন করলেন যে বুলেট ট্রেন, কিছু শিলিগুড়ি থেকে বারাণসী ট্রেন পাওয়া যাবে, হাই স্পিড ট্রেন পাওয়া যাবে। এবং আরেকটি ইন্টারেস্টিং, যে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর একটা হচ্ছে দুর্গাপুর থেকে, যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর যে বা হাব হচ্ছে আমাদের পানিহাটিতে, যে একটা আমাদের হচ্ছে একটা সেন্টার হচ্ছে, এবং এছাড়াও প্রতিটা জেলায় জেলায় মেয়েদের জন্য একটা হস্টেল হচ্ছে। এগুলো যদি সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখি, পশ্চিমবঙ্গের যেটা তো অনেকখানি। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পরিকাঠামোর কথা, যেটা কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীও বলে গেছেন,
যে আমাদের এখানে আমরা শিল্প তখনই করতে পারবো কুসুমিতা যখন আমরা পরিকাঠামোর গুরুত্ব দেব। পরিকাঠামো নিয়ে শিল্প তো মাঠে আকাশে হবে না, শিল্প হবে জমিতে। সেই জমি অবধি পৌঁছতে গেলে যে পরিকাঠামো দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলে গেছেন। আজকে আমরা বাজেটেও শুনলাম যে যেগুলো এই যে রাস্তা তৈরি হবে সুরাট পর্যন্ত, অর্থাৎ পুরো পূর্ব থেকে একদম পশ্চিমকে যে দেশের মাঝবদ্দি খান দিয়ে নিয়ে যাওয়ার যে ইন্ডাস্ট্রিয়াল একটা করিডোর, সেটা তো পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা ভেবেই তৈরি করা হয়েছে। তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা ভেবেই তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসে কি বলেছিলেন আমাদের সকলেরই মনে আছে। আশা কিন্তু সিঙ্গুরবাসীও দেখেননি, আর আজকে পশ্চিমবঙ্গের মানুষ যারা অপেক্ষা করেছিলেন, বা যদি বলা যায় যে মধ্যবিত্ত, আয়করের ক্ষেত্রে আর কিছু সুরাহা হয় কিনা বা সুদের উপরে কোনো ছাড় সত্যিই হয় কিনা, বয়স্ক মানুষরাও যে অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষা বোধহয় মিটল না। রাহুল চক্রবর্তী, সেন্সেক্স কিন্তু ইতিমধ্যেই বেশ খানিকটা পড়ে গিয়েছে, আপনাদের জানিয়ে রাখি রাহুল। না, প্রত্যাশিত ছিল কৌশবিতা, বাংলার জন্য কিছু করা হবে না, এটা আমরা আগে তো জানতাম, প্রথম থেকে জানি। যেটা চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকে বাংলা থেকে বাংলা একদম সৎ সন্তান, বাংলা প্রথম কথা প্রথম থেকে অভিরুদ্ধ যেটা বললেন, উনি তো নন পলিটিক্যাল মানুষ, একদম একদম সোজা কথা বললেন যে বাংলা কি পেল, শিলিগুড়ি থেকে একটা ডানকুনি অব্দি করিডোর, ওখান থেকে বেনারস থেকে একটা ট্রেন, এই তো মধ্যে কথা বাংলার জন্য। তো বাংলা পেল কি, যারা ঢক্কানি নাট করে বলছে সোনার বাংলা বানাবো আমি দিনে আমরা এসে, তো মানুষ তো প্রশ্ন করছে সুদের ক্ষেত্রে কি ছাড় হলো, মানুষ তো প্রশ্ন করছে কর্মসংস্থানে কি হলো, মানুষ তো প্রশ্ন করছে ভাই আজকে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে তার সুরাহা কি হলো, কোনো উত্তর তো নেই, বাংলা নিয়ে একটা শব্দও নেই। তাহলে বাংলাকে যারা আগামী দিনে সোনার বাংলা বানাবে বলছে, তাদের কাছে বাংলার জন্য ঝুলিতে কি আছে, কিছু নেই, শূন্য ঝুলি। তো এটাই তো স্বাভাবিক, বাংলার জন্য ওদের কোনো প্ল্যানই নেই, কারণ বাংলাকে ওরা পরিত্যক্ত করে রেখেছে, বাংলা নিয়ে কোনো মন্তব্যই নেই, কারণ বাংলাকে ওরা লিস্টের মধ্যে ধরেই না। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে আসছেন যে বাংলা হচ্ছে সন্তান, যেটা বলেছি আজকে তাই প্রমাণ হলো। বাংলা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, কুসুমিতা কিছু করবে না। আজকে তোমাকে যদি বলি আমি কুসুমিতা, বিহার বাজেটের আগে কি আমরা বিহারে ভোটের আগে এটা দেখতে পেয়েছি? বিহার তাহলে কি মানে প্রিয় সন্তান? তো আজকে সেটাই, আমি কোনো প্রাদেশিকতার কথাই যাচ্ছি না, কিন্তু বাংলার ক্ষেত্রে কি পেলাম আমরা? আজকে কর্মসংস্থান নিয়ে মানুষ তাকিয়েছিল, আজকে যারা সিনিয়র সিটিজেন তারা তাকিয়েছিল সুদের জন্য কি করবে। আজকে বাংলার ক্ষেত্রে সার্বিকভাবে কি বাজেটে কি একটা শব্দ নেই, এটাই তো জানতাম আমি এটাই হবে, সেন্ট্রাল হবে এটাই করবে। আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করছি, যেটা বললেন মানে গত বছর বিহার পেয়েছিল, বাংলা পায়নি, এটা একভাবে একটা প্রশ্ন তোলা যায়, সেটা হচ্ছে তাহলে কি বিজেপি ভাবছে যে বাংলায় তাদের কোনো সম্ভাবনাই নেই? অর্থাৎ বিহারে একটা সম্ভাবনা ছিল বলেই অল আউট গিয়েছে, এখানে কি তাহলে বিজেপি ভাবছে যে গেম হেরে গেছে? এই প্রশ্নটা বিজেপি দেখুন, সৎ সন্তানের কথা যখন উঠলো, আমার তো এখন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, আনন্দপুরে যারা মারা গেল তারা কি সৎ সন্তান ছিল পশ্চিমবঙ্গে? তাদের কাছে তো আপনাদের যাদের কথা বললেন, মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক ব্যানার্জি, তারা তো পৌঁছতে পারেননি। আপনাদের দমকল মন্ত্রী 32 ঘন্টা বাদে 32 ঘন্টা বাদে দমকল মন্ত্রী পৌঁছেছেন, 8 ঘন্টা বাদে ওই মেসি ম্যাসাকার করা অরূপ বিশ্বাস পৌঁছেছেন। তো সৎ সন্তানের কথা বলবেন না। আর অভিরূপ বাবুর কথাতে আমি বলি যে আমরা যে এক সেকেন্ড বলিনি ভাই, আমি বলিনি, একটু তারপরে বলবেন। আমাদের এখানে যেগুলো পেয়েছি, একটা ট্যুরিজম, যে মেডিকেল ট্যুরিজম এবং ট্যুরিজম, পশ্চিমবঙ্গে খালি আমরা বলছি বাংলা হাসছে, জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, কার্যত ক্ষেত্রে দেখেছি কাজে, সেখানে দাঁড়িয়ে এখানে যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে প্রভূত জায়গা রয়েছে যেখানে আমরা ট্যুরিজমের জন্য আমরা উন্নয়ন করতে পারি, সেই জায়গাগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে এখানে পাটের দাম, আমাদের এখানে যে জুট পাট শিল্প, যে পাট শিল্প বাম এবং তৃণমূলের সৌজন্যে একদম বন্ধ হয়ে গেছে, সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলো তো আমাদের মনে হয় আলোচনা করা দরকার। একেবারে নিজের 3টি কর্তব্যের কথা শুরুতেই নির্মলা সীতারামন বলেছেন, যেখানে তিনি বলেছেন যে এই বাজেট কিন্তু একেবারে যুব শক্তির কথা মাথায় রেখে, এবং যুব শক্তির দ্বারা চালিত এই বাজেট, যারা পিছিয়ে রয়েছেন, যারা অনুন্নত, মূলত তাদের কথা ভেবে এআই এর উপরও এখানে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মিতা চক্রবর্তীর কাছে এই জায়গায় যাব। তাহলে রাজনীতির প্রসঙ্গে আসার আগে যদি সাধারণ মানুষের কথা ভাবি, দেখুন 17টি ক্যান্সারের যে ওষুধ, তার উপরে কিন্তু আমদানি শুল্ক কমানোর কথা বলা হচ্ছে। তাহলে কোথাও একটা বৃহত্তর উদ্দেশ্যে কি আজকের এই বাজেটটা পেশ করা হলো? আপনি বলছেন যুব শক্তির কথা ভেবে এই বাজেটটা পেশ করা হয়েছে, নির্মলা সীতারামন বলেছেন। আমরা যদি এখন আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার দেখি, 2 জন গ্র্যাজুয়েটের মধ্যে 50% আর আনএমপ্লয়েড, মানে 50% চাকরি পায় না নতুন প্রজন্মে। আনএমপ্লয়মেন্ট রেট যদি দেখি ইয়াং ওমেনদের মধ্যে, অর্থাৎ কম বয়সী মহিলাদের মধ্যে, সেই রেটটা হচ্ছে 26.3%।
ইয়াং মেনদের মধ্যে দেখি সেই রেটটা হচ্ছে 15.8%। এটা কিন্তু গভর্নমেন্টের ডেটা বলছে। এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য, কর্মসংস্থানের জন্য আমরা কি করছি? আমরা কতটা স্টার্টআপ বা এসএমই সেক্টরকে পাশে দাঁড়াচ্ছি? লোন ইনসেন্টিভ কি দিচ্ছি? আপনাদের কাছে কোনো প্রপার প্ল্যান আছে কিনা আমরা জানি না। ম্যানুফ্যাকচারিং সেক্টর, মেক ইন ইন্ডিয়া নিয়ে বড় বড় অ্যানাউন্সমেন্ট হলো, কিন্তু মেক ইন ইন্ডিয়ার আউটপুট কি হলো? যেটা বলা হয়েছিল মেক ইন ইন্ডিয়ার টার্গেট ছিল জিডিপির 25% করা, সেটা কারেন্ট রেট কত? একদম বিকশিত ভারতের কথা। কিন্তু আমি আপনার কাছে আবার দিদি, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু অভিরূপদার কাছে যাই। অভিরূপদা, বারবার আজকে নির্মলা সীতারামন বাজেট পেশের সময় বিকশিত ভারতের কথা বলেছেন। একেবারে বিকশিত ভারতের লক্ষ্যে ঠিক যেভাবে কিছু কিছু আমদানি পণ্যের ওপর, যেটা আগেও অনুমান করা হচ্ছিল, তার আর্থিক রিপোর্টের যে সমীক্ষা তিনি দিয়েছিলেন, যে কিছু কিছু পণ্য তাদের উপর আমদানি শুল্ক কমানো হতে পারে এবং রপ্তানির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতে পারে। কোথাও কি আপনার বাজেট দেখে তাই মনে হলো? দেখুন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে, সেইভাবে রপ্তানিকে আরো বাড়ানোর তেমন চেষ্টা করা হয়নি। এটাকে যদি এইভাবে ইন্টারপ্রেট করি যে সরকার এখন আরো বেশি করে অভ্যন্তরীণ যে বাজার তার উপর নির্ভর করতে চাইছেন। আমরা জানি যে রপ্তানির বাজারটা ভীষণ ভলেটাইল, আমেরিকার নীতি তো আছেই, তাছাড়া যুদ্ধ বিগ্রহ ইত্যাদি রয়েছে। তার ফলে আমার মনে হয় যে রপ্তানির দিকে অতটা মানে নির্ভর না করে যদি আমদানি কেন করা হচ্ছে দেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য, সেই সব আমদানিতেই সুবিধা দেওয়া হচ্ছে যেগুলো বিভিন্ন কাঁচামাল আমদানি করে দেশে ম্যানুফ্যাকচার করবে। এইখানে তাহলে অভিরূপদা আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি বলছেন যে দেশীয় যে জিনিসগুলো রয়েছে তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে সেই কারণেই কি নারকেল এর যে ইন্ডাস্ট্রি, কোকো যে ইন্ডাস্ট্রি, কাজু, চন্দন, ওয়ালনাট, এগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন একেবারে নির্মলা সীতারামন স্পেসিফিক্যালি? শুধু তাই নয়, আরো কিছু কিছু ক্ষেত্র আছে। একদম হাইলাইটস মেইনলি আপনার কি কি মনে হলো এবারের বাজেট? আমার হাইলাইটস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, গত বছর বা তারপরে একটা ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, জিএসটি কমানো হয়েছে। তার ফলে সাধারণ মানুষ যাতে জিনিসপত্র কিনতে পারেন তার একটা চেষ্টা করা হচ্ছে। এবার এই যে সাধারণ মানুষের চাহিদাটা বাড়ছে, এটার দিক থেকে একটা তো যোগান দিতে হবে। আমরা যদি একেবারে সাম্প্রতিক পরিসংখ্যান দেখি, আমাদের এক্সপোর্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভীষণভাবে কমেছে, আমেরিকায় ততটা কমেনি, কমতে শুরু করেছে। এটার একটা কারণ হচ্ছে দেশের বাজারে যোগান দিতে গিয়ে আমরা এক্সপোর্ট কম করতে পারছি। এর একটা উপায় এর থেকে বেরোনোর হচ্ছে দেশের যোগানটা বাড়ানো, এবং সেই দিকে আমার ধারণা, সেই দিকে নজর দিয়ে সরকার দেশের বাজারে যাতে যোগানটা বাড়ে তার একটা চেষ্টা করছে। আমি একেবারে অর্থনীতির দিক থেকে বলছি, এর মধ্যে কোনো পলিটিক্স আনছি না। তো সেইটা কতটা ফলপ্রসূ হবে সেটা তো ভবিষ্যতেই বোঝা যাবে, কিন্তু মানে বাজেটের যদি কোনো ফিলোসফি থাকে বা চেষ্টা থাকে, তাহলে আমার মনে হয় এইটুকুই চেষ্টা যে দেশের বাজারটা যাতে যোগানের দিক থেকে খানিকটা উৎসাহ পায়। বেশ, সেক্ষেত্রে এমএসএমইতে যে বরাদ্দটা করা হয়েছে 10,000 কোটি, সেইটা আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন বা সেইটা কতটা আমাদের কাজে লাগতে চলেছে? দেখুন, এমএসএমইর সারা দেশের এমএসএমইতে 10,000 কোটি খুব সামান্য টাকা, প্রায় কিছুই নয়। এমএসএমইতে আরেকটু উৎসাহ দেওয়া দরকার। আবার একই সঙ্গে এটাও ঠিক যে এমএসএমইর একটা অংশ তাদের কিন্তু উৎপাদনশীলতা বাড়ানো দরকার। সেই উৎপাদনশীলতা বাড়ানোর জন্যে একটা কমিটি বা একটা ইনস্টিটিউট সেটা যথেষ্ট নয়, আরেকটু বেশি উৎসাহ দেওয়া দরকার। যেমন এমএসএমইদের একটা বড় সমস্যা হচ্ছে তারা ঋণ পান না, সেই ঋণের ব্যাপারে একটা ভর্তুকি দেওয়া যেত, বা টেকনোলজি যাতে তারা পায়, নতুন টেকনোলজি, সেখানে একটা সাপোর্ট করা যেত। তো আমার যেটা মনে হয় এমএসএমই কে 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয়, সেটাকে আরেকটু বাড়ানো অবশ্যই উচিত। অভিরূপদা, এইখানে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, একদিকে যখন দেশের মানুষ কর্মসংস্থানের কথা বলছেন, অর্থাৎ যুব সমাজ তাদের আরো বেশি চাকরির জায়গা করে দেওয়া হোক, তার জন্য পরিকাঠামো তৈরি করা হোক, তার জন্য সরকার অর্থের যোগানের ব্যবস্থা করুক, সেটা তহবিল তৈরি করে হোক বা যাই করে হোক। তার পাশাপাশি আমরা দেখলাম নির্মলা সীতারামন এবারের বাজেটে কিন্তু খুব গুরুত্ব দিলেন এআই এর উপর। হ্যাঁ, এখন দেখুন, এআই ব্যাপারটা একটু গোলমেলে, এই অর্থে যে এআই আপনি যখন ইন্ট্রোডিউস করছেন তখন সরাসরিভাবে
কিছু কর্মসংস্থান কমে যাচ্ছে, একদম। কোনো সন্দেহ নেই। একদম। কিন্তু এআই ব্যবহার করার ফলে কোম্পানিগুলোর এফিসিয়েন্সি বাড়ছে, প্রফিট বাড়ছে এবং তারা আরো বেশি বিনিয়োগ করছে, এবং আরো বেশি বিনিয়োগ করলে কিন্তু ভবিষ্যতে কর্মসংস্থান তৈরি হয়। অর্থাৎ এই যে মানে যন্ত্রের সঙ্গে মানুষের বিরোধ, এটা তো আজকের নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে শুরু হয়েছে। তখন নতুন করে যে যখন যন্ত্র ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন সাময়িকভাবে কর্মসংস্থান কমে গেছিল, কিন্তু পরে কর্মসংস্থান সাংঘাতিক বেড়েছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে। অতএব এআই কে বর্জন করে কিছু করা মুশকিল। এই মুহূর্তে এআইটা ইন্ট্রোডিউসড হলে কিছু সমস্যা নিশ্চয়ই হবে, এবং সেই সমস্যার সমাধান অন্যভাবে করতে হবে, যেমন এমএসএমইতে আমার মনে হয় আরেকটু নজর দিলে ভালো হয়। বেশ, গতবারের বাজেটে আমরা যখন দেখেছিলাম অবিরুদ্ধ, যেখানে একটা আয়কর ছাড়ে একটা বড়সড় সুরাহা সাধারণ মানুষ পেয়েছিলেন, এবং তারপরে সেপ্টেম্বর মাসে আমরা দেখেছিলাম যে জিএসটিতে প্রায় 170টা মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর থেকে জিএসটি উঠেছিল। এমনকি সব থেকে বেশি সুরাহা যেটাতে হবে মানুষ মনে করেছিলেন লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে একটা বড়সড় 18% জিএসটি উঠে গেলে মানুষ সুবিধা পাবেন। সরকার কিন্তু বারবার বলেছিল এই পুরো সুযোগ সুবিধাটাই যেন কোনো কোম্পানি নয়, সাধারণ মানুষ, দেশের মানুষ পান। সার্বিকভাবে আমরা দেখেছি প্রচুর অভাব অভিযোগ, মানুষ কিন্তু সমস্যায় রয়েছেন, সুবিধে যেটা হওয়ার কথা ছিল সেটা তারা পাননি। তাহলে কি মনে হচ্ছে এই যে এবারের এখনো পর্যন্ত যে প্রস্তাব, এবং যেখানে এই যে 17টা ক্যান্সারের ওষুধ তার উপরে আমদানি শুল্ক কমানোর কথা বলা হচ্ছে, মানুষ উপকৃত হবেন তো আখেরে? না, নিশ্চয়ই, মানে 17টা ক্যান্সারের ওষুধের দাম যদি কমে মানুষ নিশ্চয়ই উপকৃত হবেন, কিন্তু মানে ক্যান্সার রোগী তো মানে দেশের একটা সামান্য অংশ। আমরা যদি অন্যদের কথা ভাবি, সেখানে দেখুন মূল সমস্যাটা হচ্ছে যে এই যে আমরা ইয়েটা কমাচ্ছি, আমরা যে জিএসটি কমালাম, এটার ফলে অর্থনীতির তত্ত্ব অন্তত বলে একটা ট্যাক্স কমলে কনজিউমার এবং প্রডিউসার দুজনেই উপকৃত হয়। হ্যাঁ, মানে পুরো বেনিফিটটা কনজিউমারদের কাছে আসবে এমন কথা কেউ কোথাও বলতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় যে সুবিধাটা 18% থেকে কমেছে ইত্যাদি, সেটা কনজিউমাররা কিছু সুবিধা পেয়েছেন, প্রডিউসাররা কিছু সুবিধা পেয়েছেন, এটা ভাগ হয়ে গেছে। এখন ট্যাক্স গত বছর কমানো হয়েছে, জিএসটি কমানো হয়েছে, তার ফলে একটা কনজিউমার ড্রিভেন গ্রোথ আমরা দেখতে পেয়েছি 7%-এর কাছাকাছি। এবার সেইটাকে সাস্টেন করতে গেলে যোগানের দিকটা দেখতে হবে বলে আমার বিশ্বাস, এবং আমার মনে হয় নির্মলা সীতারামন সেই দিকটাই দেখছে। বেশ, তবে বাজেট পেশের পরেই কিন্তু শেয়ার বাজার রীতিমতো হতাশ। গত কয়েকদিনের মতো শেয়ার বাজার কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আজকে বাজেট যখন পেশ হচ্ছে তার পরপরই 1300 পয়েন্ট পড়েছে। সেন্সেক্স আর নিফটিতেও কিন্তু পতন। খুব উল্লেখযোগ্য ঘটনা যে বাজেট পেশের পরে কিন্তু শেয়ার বাজারে 1300 পয়েন্ট ডাউনফল, যেখানে সেন্সেক্স পড়লো নিফটিও। আমি এই জায়গায় অভিরূপদার কাছে যাব। অভিরূপদা, ঠিক 20 বছর আগে যেমনটা পরিসংখ্যান বলছে ইউপিএ 1-এর সময় এমন ঘটনা ঘটেছিল, আজকে যেখানে বাজেট পেশ হচ্ছে সেখানে শেয়ার বাজারের এই চেহারা। এটার মূলত কারণ হচ্ছে যে বিদেশিরা আমাদের শেয়ার বাজার থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সেই কারণেই মূলত আমাদের শেয়ারের দাম পড়ছে। এবার বিদেশিরা বেরিয়ে যাচ্ছে, তার কারণ হলো টাকার দাম পড়ছে। ধরুন আমি যে টাকা দিয়ে বিনিয়োগটা করেছি, আমি তো টাকাতেই বিনিয়োগের রিটার্নটা পাবো। এবার টাকার দামটা যদি কমে যায় তাহলে আমার তো ডলারের টার্মসে বিরাট ক্ষতি। এবার এই বাজেটে এমন কিচ্ছু নেই যাতে টাকার দামটা ধরে রাখা যায়। যদি রপ্তানির ওপর আরেকটু ইনসেন্টিভ দেয়া যেত, সেটা অবশ্য বাজেটে কতটা দেয়া যেত আমি জানি না, দেয়া যেত হয়তো, সেরকম কোনো চেষ্টা করা হয়নি। ওই কোকোনাট বা চন্দন ইত্যাদি সেগুলোর রপ্তানি আর কতটুকু হবে? আমাদের মূল রপ্তানি হচ্ছে ধরুন ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, সেখানে কিছু টাকা রাখা হয়েছে ঠিকই। বায়োফার্মার ক্ষেত্রে যেটা আপনি বলছেন, বায়োফার্মা 10,000 কোটি, বায়োফার্মা শক্তি একদম। হ্যাঁ, কিন্তু সেখানে আমার মনে হয় বাজেটের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার সঙ্গে ট্রেড প্যাক্ট যেগুলো হবে, বাণিজ্য চুক্তি, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন সেই রকম কিছু না হলে বিদেশিরা মনে করবেন যে টাকার দাম পড়তেই থাকবে,
এবং টাকার দাম এই ধরনের এক্সপেকটেশন যতদিন থাকবে টাকার দাম অর্থাৎ সম্বন্ধে কোথাও একটা ভরসার অভাব হয়ে যাচ্ছে। অবশ্যই ভরসার অভাব, এবং তখন বিদেশিরা তাদের বিনিয়োগ তুলে নেবেন এবং সেটাই হচ্ছে, এবং তার জন্য সেন্সেক্স পড়ছে। একদম। আমি এই মুহূর্তে একবার বাজেটের হাইলাইটস দেখতে সরাসরি চলে যাব নিউজ রুমে। অমৃতা রয়েছে। একেবারে গোটা দেশের নজর ছিল কুসুমিতা আজকের এই বাজেটের দিকে। আর কোন কোন গুরুত্বপূর্ণ ঘোষণা হলো আজকের বাজেটে, অবশ্যই বলতেই হয় যে যেদিকে সবার নজর থাকে সেই আয়কর কাঠামো কিন্তু অপরিবর্তিতই রইল। তবে আয়কর ফাইলের যে সময়সীমা, আয়কর রিটার্ন ফাইলের যে সময়সীমা, সেই সময়সীমা কিছুটা বাড়লো, সেই সময়সীমা বেড়ে হলো 31শে জুলাই পর্যন্ত। এছাড়াও আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে আজকের বাজেটে, যার মধ্যে অবশ্যই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষভাবে নজর ছিল। সেখানে অবশ্যই জানাতে চাইবো যে যে ঘোষণা রয়েছে আজকের বাজেটে। ক্যান্সারের 17টি ওষুধের আমদানি শুল্ক কমলো। এছাড়াও লেখাপড়া ও চিকিৎসার খরচও কমছে। বিদেশে ভ্রমণ এবং লেখাপড়ার খরচ কমছে। টিসিএস 5% থেকে কমে হচ্ছে 2%। I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. আমি আলোচনায় আসবো মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, একেবারে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে তো ঝুলি ফাঁকাই রইল। অর্থাৎ সেক্ষেত্রে মানুষ যেটুকু আশা করেছিলেন, গতবার যেভাবে একটা আশাতীত আয়কর ছাড় পাওয়া গিয়েছিল নির্মলা সীতারামনের কাছ থেকে, স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা কিছুটা তো ছিল, একেবারেই ঝুলি শূন্য থেকে গেল। হ্যাঁ, এবারে ট্যাক্সের ব্যাপারে কিছুই নেই, সেটাই আর কি। কিছু জিনিসে ট্যাক্স ছাড় হয়েছে, সেটা মূলত যেটা স্যার বললেন যে আমদানি কিছু দ্রব্যের ওপরে। কিন্তু সমস্যাটা কিন্তু অনেক মানে বৃহৎ। সেটা হচ্ছে যে ডাভোসে যে ইকোনমিক কনফারেন্স হলো কিছুদিন আগে, সেখানে তারা কিন্তু কতগুলো ব্যাপারে ভারতীয় অর্থনীতি সম্বন্ধে যেটা বলা হয়েছে, যে একটা বিশাল ব্যাপার হচ্ছে যে ভারত তোমার 5th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। এটা খুবই ভালো কথা, শুনতেও ভালো লাগে। কিন্তু তার সঙ্গে তারা এটাও মেনশন করেছে যে মাথাপিছু আয় কিন্তু 200 দেশের মধ্যে আমাদের 158, কাজে খুব ভালো জায়গায় আমরা নেই। এবং আরেকটা কথা যেটা একেবারে আলোচিত হয় না এবং আলোচিত হলো না, আমি সেটা বলবো, সেটা হচ্ছে যে তারা বলেছে যে ভারতবর্ষকে কিন্তু পরিবেশ সচেতনতা, দূষণ নিয়ন্ত্রণে জোর দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বহু রিসার্চ হচ্ছে যে পরিবেশ দূষণ কিন্তু অর্থনৈতিক প্রগতিকে পিছিয়ে দেয়। এবং ভয়ঙ্কর ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবেশের জন্য আমাদের এখানে এনভায়রনমেন্ট যে ইন্ডেক্স, পারফরমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 180টা দেশের মধ্যে 176, মানে কতটা নিচে চিন্তা করো। এই জিনিসগুলো দরকার। দেখো, মহিলা হোস্টেলের কথা বলা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু একটা হচ্ছে যে যেগুলো এক্সিস্টিং স্কুল কলেজ, তার পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে। তুমি গ্রামের স্কুলগুলোয় যাও, সেখানে সাংঘাতিক অবস্থা, পরিকাঠামোর জন্য টাকা দেওয়া দরকার। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আরও হাসপাতাল দরকার, প্রাইমারি হেলথ সেন্টারগুলোর উন্নয়ন দরকার, সেইগুলোর উপর ইনভেস্টমেন্ট প্রয়োজন। আরও কটা হাসপাতাল অ্যানাউন্স করে কোনো লাভ নেই, যেগুলো আছে সেগুলো। আর আমি একটু হতাশই হয়েছে বলবো, কারণ আমি নিজে শিক্ষার সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে শিক্ষার বরাদ্দ আরও বাড়া দরকার, গবেষণার বরাদ্দ আরও বাড়া দরকার, স্বাস্থ্যক্ষেত্রের বরাদ্দ বাড়ানো দরকার। সেগুলো আমরা কিন্তু পেলাম না, এগুলো একটু আশা করেছিলাম। বেশ, আমি আবারও আসবো, তবে আপনাদের একবার দেখাবো যে ইতিমধ্যেই বাজেট পেশ হওয়ার পরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন। বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গেছে। স্পেশাল এর ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারল।
আমি কেয়াদির কাছে যাবো। কেয়াদি, দেখুন আজকে যখন বাংলা কিছু পেল না বলে সকলে বলছেন, তার পাশাপাশি কিন্তু গতবার বিহার কি পেয়েছিল সেই তুলনাটা উঠবেই। তাহলে বাংলাকে সত্যি সত্যি সৎ সন্তানের মতন আচরণ করলেন নির্মলা সীতারামন? আমি জানি না, সুদীপ বাবু হয়তো শিলিগুড়ি, ডানকুনি, পানিহাটি এগুলোকে বাংলার মধ্যে ভাবেন না। আমি জানি না তার কাছে বাংলা যে সংজ্ঞা সেটা কোনটা। এই আমাদের বিভিন্ন জায়গায়, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল হাব, বা আমি মহানন্দাদি খানিকক্ষণ আগে বললেন যে এখানকার পশ্চিমবঙ্গের স্কুলের পরিকাঠামো ভালো হওয়া দরকার। আপনি বলছেন একটা হাই স্পিড রেল করিডোর, একটা ফ্রেট করিডোর নিয়ে বাংলার মানুষ তাহলে খুশি থাকবে। সার্বিক ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে মেডিকেল ট্যুরিজমের এখানে যে 5000 যে হাব করা হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ বিশালভাবে বেনিফিটেড হবে, তার মধ্যে এমনি ট্যুরিজমে বেনিফিটেড হবে। সুতরাং যে পশ্চিমবঙ্গকে যে গেল রব করা হচ্ছে, সেটা নিয়ে আমি দুটো খালি কথা বলতে চাই। আমি মহানন্দাদিকে অনুরোধ করবো, আপনার পাশেই তৃণমূলের মুখপাত্র বসে আছেন, তাকে বলুন যে পশ্চিমবঙ্গের স্কুলের অবস্থা তো খারাপ কেন। আমরা নিজে বিভিন্ন জেলায় যাই তো আমরা জানি স্কুলের নামে সেখানে কি চলে। কয়েকদিন আগে গেছিলাম নাকাশিপাড়ায়, সেখানে স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে মানুষের বিছানায় কুকুর শুয়ে থাকে। সেটা অবশ্য কলকাতাতেও SSKM-এ মানুষের তো মেশিনে সেখানে কুকুরের ডায়ালিসিসের আলাদা কথা। আর আমি অভিরূপবাবু, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ। আমি খালি একটা জিনিস, আমাকে একজন পাঠালেন, তিনিও অর্থনীতি নিয়ে নাড়াঘাটা করেন, আর তিনি বললেন যে এই যে শেয়ার বাজারের ধস, এটা একটা অপশন, একটা কারণ হতে পারে। অভিরূপবাবু হয়তো শুনে এটাকে, আমি জানি না কি বলবেন, ফিউচার অ্যান্ড অপশন ট্যাক্স সেটা বাড়ানো হয়েছে। অর্থাৎ এই যে জুয়ার যে একটা চলে না, সেই জায়গাটাতে বাড়ানো হয়েছে বলে ইয়াং যে জেনারেশন আছে, নতুন যুব সমাজ, তারা যাতে এটার খপ্পরে না পারে সেজন্য এটা বাড়ানো হয়েছে, এই ফিউচার অ্যান্ড অপশন ট্যাক্সটা। সেটার কারণে সাময়িকভাবে, আমি শেষ করি, সাময়িকভাবে হয়তো ট্যাক্স বাজারে বা শেয়ার বাজারে একটা ধস নামছে, কিন্তু লং রান এটা ভারতের পক্ষে বেনিফিট। দেখুন, অপশনের উপর যে ট্যাক্সটা বাড়ানো হচ্ছে এটা খুব সামান্য, মানে তার জন্য এতটা ধস নামবে বলে আমার মনে হয় না। যে কারণে ধসটা নামছে, শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তারা হয়তো আশা করেছিলেন যে যেহেতু শেয়ার বাজার বেশ কিছুদিন ধরে ভালো পারফর্ম করছে না, বাজেটে কিছু সুরাহা পাওয়া যাবে, অর্থাৎ বাজেট কিছু উৎসাহ দেবে বিনিয়োগকারীদের, সেইটা নেই বাজেটে, এবং তার ফলে হতাশ হয়ে আমার মনে হয় শেয়ার বাজারের ইয়েটা ফল করছে। আমি এইখানে একটা জিনিস জানতে চাইবো, আপনার কাছে একটু ক্ল্যারিফাই করতে চাইবো। শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা বারবার দেখছিলাম, এই আলোচনাটা যখন হচ্ছিল বাজেটের আগে, তখন বলা হচ্ছিল যে শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদেরকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ সুদ দিতে হয়, এবং সেখানে কোথাও কিছু মানুষজন তারা হয়তো আগ্রহ, তাদের ঘাটতি পড়ছে। এক তো তাদের ট্রানজাকশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের টাকা অর্থ ব্যয় করতে হয়, এবং তারপর যখন তারা ফাইনালি টাকাটা তোলেন, তখন সেই সময় যে সুদটা হয়, দীর্ঘমেয়াদী হোক বা স্বল্পকালীন হোক, সেক্ষেত্রে একটা বড়সড় পার্সেন্টেজ বাদ যায়। কোথাও সেইটা কি আগ্রহের অভাবের একটা কারণ হতে পারে? না, সুদ দেখুন, আমি সাধারণ মানুষের কথা বলছি, মানে সেখানে যদি একটা ভর্তুকি পাওয়া যেত তাহলে হয়তো ইন্টারেস্টেড হবে। না, আমি বলি, ধরুন একজন সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখলে যে সুদটা পান, তার উপরে তার যে আয়করের যে রেট আর কি, সেটা 30% অবধি যেতে পারে, ততটাই সুদ দিতে হয়। সেখানে শেয়ার বাজারে লং টার্ম গেনের উপরে তো 12.5%, অনেকটাই কম। অতএব সেইটাই শেয়ার বাজারে বিনিয়োগ করার মূল কারণ। সমস্যাটা হচ্ছে যে শেয়ার বাজার গত বছর অবধিও যেভাবে বাড়ছিল, গত এক বছরে একেবারেই বাড়েনি। মানে যদি রিটার্নটা ক্যালকুলেট করেন, মোটামুটি 2-3% রিটার্ন। তো এইটার ফলে তো মানুষ হতাশ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং অনেকেই হয়তো ভেবেছিলেন যে কিছু উৎসাহ আরো দেওয়া হবে, যেটা আপনি বললেন, যেমন 12.5টা কমিয়ে যদি 10% করা হতো বা কিছু একটা, তাহলে হয়তো শেয়ার বাজার খানিকটা চাঙ্গা হতে পারে। কিন্তু সেরকম কোনো সুবিধা দেওয়া খুব নজিরবিহীন ভাবে যেদিন বাজেট ঘোষণা হলো, সেই দিনে কিন্তু একেবারে শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে বলা যায়। তবে ইতিমধ্যেই নির্মলা সীতারামন ফিউচার অপশনস খুব বেশি লোক করেন বলে আমার মনে হয় না। জানি না, আমি ওইজন্যই বললাম, মানে যেটা হয় অপশনটাই আমি নিতে চাই, ওপিনিয়নটা নিতে চাই। মানে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করছেন, ওরা সবেতেই করেন, ওরা ফিউচার অপশনসেও কিছু করেন। বেশ, আমি এবার আপনাদের দেখিয়ে দিই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছোটখাটো কর ফাঁকি দিলে কি হতে পারে। এতদিন শাস্তির বিধান ছিল, শাস্তির বদলে কিন্তু যদি কেউ জরিমানা দেন, সেক্ষেত্রে ছাড়ের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। To address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs,
and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. This scheme would be applicable for two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty, and would thereby get immunity from prosecution. আজ বাজেট পেশ হলো এবং অবশ্যই বাজেটে যে বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর ছিল, মধ্যবিত্তের প্রত্যাশা কতটা পূরণ হলো, যে বিষয়গুলির দিকে বিশেষভাবে নজর থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিস, একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটা কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো, একাধিক দিকে আজকে নজর ছিল অবশ্যই। এবং আপনাদের জানিয়ে রাখবো আজকের বাজেটের যে মূল বিষয়গুলো, যেখানে আয়কর কাঠামো অপরিবর্তিত রইল, কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা হবে, পড়াশোনা চিকিৎসার ক্ষেত্রে টিসিএস কমে হলো 2%। অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে কোন কোন পরিবর্তন এলো, সস্তা হচ্ছে ক্যান্সারের 17টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধও সস্তা হচ্ছে, কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো সেটাও আপনাদের সামনে রাখবো। দাম কমছে ব্যাটারি, সিএনজির, এছাড়াও দাম কমছে সোলার পাওয়ার, কাপড়ের দাম কমছে, মাইক্রোওয়েভ ওভেনের, লেখাপড়া এবং চিকিৎসার খরচও কমছে, সস্তা হচ্ছে ক্যান্সারের 17টি ওষুধ, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এবং লেখাপড়ার খরচের ক্ষেত্রেও খরচও কমছে। এছাড়াও আর কি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল এবারের বাজেটে, টিসিএস 5% থেকে কমে হচ্ছে 2%, দাম কমছে চামড়াজাত সামগ্রীর, দাম বাড়ছে মদ, সিগারেট, খনিজ পদার্থের, ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর, দিল্লি থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর ঘোষণা হলো আজকের বাজেটে। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. দেখুন, সকলেরই নজর ছিল যে ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা আজকে তার নবম বাজেটে করবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিন্তু কার্যত অনেকে বলছেন যে হতাশই হয়েছে পশ্চিমবঙ্গবাসী। তার কারণ গত বছর যে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা ছিল বিহারমুখী বাজেট, তখন বিহারে ভোট ছিল, স্বাভাবিকভাবেই বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা তুলনা আসবে। আমি বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের কাছে যাওয়ার আগে একটা তুলনাটা আপনাদের সামনে রাখি। কীরকম? একেবারে গত বছর মধুবনী প্রিন্টে আঁকা হ্যান্ডলুমের শাড়ি পরে এই বাজেট পেশ করেছিলেন, ইঙ্গিতটা তখনই স্পষ্ট ছিল। 60,000 কোটি টাকার বরাদ্দের ঘোষণা করা হয়েছিল বিহারের জন্য, তার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির তৈরি ছিল, পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ ছিল, 4টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, ব্রাউনফিল্ড বিমানবন্দর ছিল, পাটনার আইআইটির পড়ুয়াদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ ছিল, মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড ছিল, একেবারে ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, কোনো প্রশ্ন নেই। কিন্তু আজকে যেটা পাওয়া গেল পশ্চিমবঙ্গের জন্য কেয়াদি, সেটা হচ্ছে ফ্রেট করিডর আর 2টো হাই স্পিড রেল করিডর। এটাই কি পশ্চিমবঙ্গের প্রাপ্তি? গতকাল অমিত শাহ এসে বলছিলেন যে পশ্চিমবঙ্গ জয় না পর্যন্ত নরেন্দ্র মোদীর চোখে নিশ্চিন্তি নেই, নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না তিনি। এই বাজেটের পর সেই স্বস্তি তিনি পাবেন তো? আপনি যে দুটো নাম বললেন, যে ফ্রেট করিডর একদম ডানকুনি থেকে সুরাট এবং শিলিগুড়ি থেকে যে হাই স্পিড ট্রেন, এছাড়াও আমি তবে তালিকাটা পড়ি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা পাচ্ছেন 1,018 কোটি টাকা, কলকাতা মেট্রোর জন্য নতুন করে বরাদ্দ করা হয়েছে যেটা অ্যাডিশনাল ছিল, তার উপরে পাচ্ছে 29 কোটি টাকা, টি বোর্ড পাচ্ছে 380 কোটি টাকা, ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কলকাতা পাচ্ছে
486 কোটি টাকা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তারা পাচ্ছেন 332 কোটি টাকা। কলকাতা বন্দর বাড়তি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তারা পাচ্ছেন 92 কোটি টাকা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তারা পাচ্ছেন 90 কোটি টাকা এবং বেঙ্গল কেমিক্যালসের জন্য বরাদ্দ হয়েছে বাড়তি 25 কোটি টাকা। তো এই তালিকাটা আমি পড়লাম, আমার মনে হয় এবার আপনার বোধহয় বলতে সুবিধা হবে, এবার বলতে সুবিধা হবে। এবং এছাড়াও রয়েছে প্রতিটা জেলায় জেলায়, সেটা পশ্চিমবঙ্গ বেনিফিটেড হবে মেয়েদের হস্টেল, মেয়েদের নিরাপত্তা সুরক্ষার কথা ভেবে। আমি যেটা বললাম সেটা কিন্তু গত বছর এক্সক্লুসিভলি ফর বিহার ছিল, দেশেরটা তো বাদ দিন। আমি বলছি পশ্চিমবঙ্গকে পাখির চোখ করছেন, কিন্তু সেই পশ্চিমবঙ্গের জন্য কতটা ভাবছেন? আপনি তো সাংবাদিক সুব্রদীপ, একটা ফ্রেট করিডর, ডেডিকেটেড ফ্রেট করিডর করতে, ইন্ডাস্ট্রিয়াল করিডর করতে আনুমানিক কিরকম খরচ হবে সেটা আপনি তাহলে চিন্তা করুন। শুধু করিডরটা করতে এই ডেডিকেটেড ফাস্ট ট্রেন, যেগুলো একটু সংশয় আছে, কেউ বলছেন ফাস্ট ট্রেন, কেউ বলছেন বুলেট ট্রেন, যেটা আহমেদাবাদ থেকে যেটা করা হচ্ছে মহারাষ্ট্র মুম্বাই পর্যন্ত, সেটাও সম্ভবত বুলেট ট্রেন, এবং এটাও বোধহয় শিলিগুড়ি থেকে দিল্লি বুলেট ট্রেনই পাচ্ছে। আমি ধরে নিচ্ছি বুলেট ট্রেনের উপরে ফাস্ট ট্রেন। এই পুরো পরিকাঠামো সম্পন্ন করার জন্য একাই পশ্চিমবঙ্গে তাহলে কত টাকা বরাদ্দ করা হলো? এছাড়া আপনি চিন্তা করুন যেগুলো সার্বিকভাবে পূর্ব ভারতকে সঙ্গে পশ্চিমবঙ্গকে কানেক্ট করার জন্য এবং যেগুলো বাণিজ্যের জন্য কতটা সুবিধা করিয়ে দেওয়া হলো, যে লুক ইস্ট পলিসি, যেটা মুখে বলা হয়েছিল আমাদের পূর্বতন সরকারের, কিন্তু কার্যক্ষেত্রে করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কিন্তু সেটা হচ্ছে। এবং সার্বিকভাবে যে 7 সিস্টার্স তাদেরকে জুড়ে দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে শিলিগুড়ির সঙ্গে পুরো দেশ জুড়ে দেওয়া হচ্ছে। এটা তো আমার মনে হয় আজকে পূর্ব ভারতের যারা রয়েছেন তারাও অন্তত ঘোষ যেটা বলছেন একটা নতুন দিগন্ত খুলে দেবে। আমি বলছি রাহুল দা, এর পরেও বলবেন যে পশ্চিমবঙ্গের হাতে রইল শুধু পেন্সিল? হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ বলুন। সেটা হচ্ছে উনি যেটা বললেন যে লিস্টটা দিলেন, সেগুলো তো রেগুলার মেনটেন্যান্স। এটা প্রত্যেক বছরে এগুলো সবই কেন্দ্রীয় সরকারের সংস্থা, এটা রেগুলার মেনটেন্যান্সের জন্য তো এগুলো দিতেই হবে। এবং এর মধ্যে যেমন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ব্যাপারটা আমি জানি, শুধু তো কলকাতায় টাকা আসে না, দিল্লি, ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, এই সবকটা সেন্টার মিলিয়ে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল। স্যার এবার আপনি পলিটিক্যাল কথা বলে তাহলে তো আমাকেও পলিটিক্যাল কথা বলতে হবে। একদম পলিটিক্যালি বলছেন আপনি। আপনি পশ্চিমবঙ্গের, আপনি যে ফাইন্যান্স কমিশনের চেয়ারপারসন আছেন, এটা তো সবাই জানে। আপনি স্বাভাবিকভাবে আবার হয়তো রিনিউ হবে, হু নোজ, বাট নেভারথেলেস আপনার পাণ্ডিত্যকে আমি একেবারেই চ্যালেঞ্জ করছি। আমি একটু বলছি, আপনি যদি পলিটিক্যাল কথা বলেন তাহলে স্যার আমাকেও তো আমি বলছি সরকার কিন্তু এখানে অর্থনীতিবিদ হিসেবে এসেছেন, কোনো রাজনৈতিক দলকে পাশে দাঁড়ানোর জন্য আসেননি, ফলে তার বক্তব্য একেবারে ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা উচিত। কিন্তু আমি একেবারে নিখাদ রাজনীতির পার্টে আসবো, যেটা কেয়া ঘোষ বলছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এই তথ্যটা বিরোধীদের এই দাবিটা সম্পূর্ণ ভুল, তার সপক্ষে কিছু তথ্য কেয়া ঘোষ দিচ্ছিলেন। রাহুল দা, এরপরেও বলবেন যে বাংলার বঞ্চনার ধারা এখনো অপরিবর্তিত রইল এই বাজেটেও? দেখো, বাংলাকে শুধু বঞ্চনা না, বাংলাকে যেটা বলেছেন চন্দ্রবাবু আগের দিন, সৎ ছেলে, বাংলা হচ্ছে সৎ ছেলে। কারণ বাংলাকে তুমি দেখো, এই যে এতগুলো কথা বললো কেয়া, এগুলো টোটাল ব্যাপারটাই মানে তোমার এই করা হয় এবং সেগুলোকে ডিভাইড করা হয় পুরো ভারতবর্ষে। নতুন করে কিছু নয়, এটা শুধু বাংলার ক্ষেত্রে নয়, প্রত্যেক জায়গায় মেনটেন্যান্স জন্য পুরো ভারতবর্ষে ডিভাইড করে দেওয়া টাকাটা, এটা প্রতি বছর আমরা জানি, নতুন কিছু না। একটা ফেক করিডোর দিয়ে আর একটা ওই বেনারস থেকে শিলিগুড়ি ট্রেন চড়িয়ে এবং বুলেট ট্রেন যদি আমি ধরে নিলাম চললো, তাতে সাধারণ মানুষের কি বলবো? আজকে তুমি বলো, যারা তাকিয়ে ছিল, যেসব বয়স্ক মানুষ সুদের দিকে তাকিয়ে, তারা কোথায় যাবে, তারা কি পেল? আর যারা তাকিয়ে ছিল কর্মসংস্থান দিয়ে, তারা কি পেল? আজকে দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো দিনের পর দিন বন্ধ হচ্ছে, তা নিয়ে একটা কোনো আলোকপাত নেই। আজকে তুমি ভাবো, যারা একটু আগে বলছিলেন বোধহয় মিতালি, যে একটা সময় মেক ইন ইন্ডিয়া বলে চিৎকার করে যারা মনে করেছিলাম 25% জিডিপি কমিয়ে, কোথায় গেল সেটা? আজকে কোনো উল্লেখই নেই। আজকে তুমি বলো, এই যে ভবিষ্যতের কথা বলছি আমরা অভিরূপদা, ভবিষ্যতে তাকে ডিজিটাইজেশন, এবং আজকে যেটা সবচেয়ে বড় দরকার সেটা দীর্ঘ মেয়াদী স্থায়িত্ব, তার কোনো রিফ্লেকশন নেই বাজেটে। তো আজকে বাংলার ক্ষেত্রে কি পেলাম আমরা? বাংলা ঝুলিতে নীল, বাংলার কথাটা পর্যন্ত উচ্চারণ করলো না যারা, তারা নাকি এখানে সোনার বাংলা বানাবে। শিলিগুড়িটা বাংলার বাইরে, শিলিগুড়িতে বারে বারে দেখুন এই আলোচনায় শিলিগুড়ির প্রসঙ্গ উঠছে। শিলিগুড়ির ক্ষেত্রে আমি দর্শকদের একেবারে স্পেসিফিক্যালি বলি, একটা হচ্ছে দিল্লি শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, এবং একই সঙ্গে হচ্ছে বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডরের কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এবারে যারা সাধারণ মানুষ, যারা সেখানকার স্থানীয় বাসিন্দা,
তারা কিভাবে দেখছেন, তাদের প্রতিক্রিয়া নিঃসন্দেহে সেটাও সমান গুরুত্ব দিয়ে সামনে রাখা উচিত। দেখুন একবার। বারাণসীটা হচ্ছে বাঙালি, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের আবেগ। সেই আবেগের সাথে শিলিগুড়ি যুক্ত হচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এর সাথে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মানুষ বারাণসীর সাথে যোগাযোগটা আরও বাড়বে, আমরা তীর্থক্ষেত্রের কাছে পৌঁছে যাব। তো এটার জন্য যারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে এই অঞ্চলের মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রকল্পটাকে গ্রহণ করবেন এবং আশীর্বাদ করবেন। হিসেবে তো ভালোই লাগছে যে শিলিগুড়ি থেকে যারা আপনার বেনারসে যাবেন তারা তো কর্মস্থানে যাবেন, খুব ভালো কথা, কিন্তু সুষ্ঠু পরিষেবা মানে দিলেই আরও ভালো লাগবে। কারণ অনেকগুলো শুধু ট্রেনের জায়গায় ট্রেন নামানো হচ্ছে, কিন্তু মানুষ সুষ্ঠু পরিষেবা পাচ্ছেন না। রেল দপ্তরের উচিত সুষ্ঠু পরিষেবা দিয়ে যেন ট্রেনটা চালু করা হয়। পরপর আপনাদের সামনে রাখছি যে এই বাজেটের ফলে কোন কোন জিনিস সস্তা হচ্ছে। 17টি ক্যান্সারের ওষুধ সেটা সস্তা হচ্ছে, নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে সেটা স্বস্তির, এবং বিরল 7টি এরকম রোগ রয়েছে যে রোগের ওষুধ সেটাও সস্তা হচ্ছে, ব্লাড সুগারের ওষুধ সেগুলো সস্তা হচ্ছে, এটা সস্তারও তালিকা রয়েছে। আমি এইখানে মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। আজকে যে বাজেট মোটের ওপর প্রায় আজকে 85 মিনিটের বাজেট বক্তৃতা নির্মলা সীতারামনের নবম বাজেটে, কি পেল? দেখো, যেটা আমরা আশা করেছিলাম যে এখন ভূ রাজনৈতিক পরিস্থিতিটা খুবই দোলাচলের মধ্যে রয়েছে এবং তার সবথেকে যে বড় সমস্যাগুলো ভারতীয় অর্থনীতি সেগুলোকে অ্যাড্রেস করা, আমরা এটা একটু আশা করেছিলাম। যেটা স্যার খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন যে শুল্ক যুদ্ধ, সেটাকে আমরা কিভাবে ভারতীয় অর্থনীতি ট্যাকল করব। যেমন ইম্পোর্টের উপরে কতগুলো ছাড়ের কথা উনি বলেছেন, সেটা সত্যি খুব প্রয়োজনীয়, কিন্তু তার সঙ্গে ভারতীয় অর্থনীতির এখন প্রয়োজন যোগানের উপর জোর দেওয়া। ম্যানুফ্যাকচারিং, চায়না যে এত গোটা পৃথিবী দখল করেছে তার একমাত্র কারণ হচ্ছে 95% তার হচ্ছে ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি থেকে আসে। কাজে ভারতবর্ষকে কিন্তু সেই জায়গাটা দখল করার চেষ্টা করতে হবে। বলছি না যে একদিনে হয়ে যাবে, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটা কথা বলবো, যেটা এআই এর কথা বলা হচ্ছে। দেখো, কিছু দিনের মধ্যে কিন্তু এআই বাবল হতে চলেছে। আমাদের ভারতবর্ষ সেইটাকে কিভাবে দেখবে বা তার জন্য কি ব্যবস্থা নিচ্ছে। একটা কথা বলি, আমরা তো বলি ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে 26% মানুষ ডিজিটালি টাকার ব্যবহার করে ভারতবর্ষে, 43% সোশ্যাল মিডিয়া ইউজ করে, আর অনলি 40% ইমেল ইউজ করে। তাহলে ভারতবর্ষের সামগ্রিক চিত্রটা কি? তার মানে এই ডিজিটাল ইন্ডিয়াকে যদি তৈরি করতে হয়, ডিজিটাল প্রযুক্তি যুব সমাজের কাছে তুলে ধরতে হবে। ভারতের কতগুলো অ্যাডভান্টেজ আছে, হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। এই যুব সমাজকে ডিজিটালি ইকুইপ করতে হবে, তাদের ট্রেনিং দিতে হবে। সেই ধরনের ট্রেনিং এই বাজেটে কিন্তু যুব সমাজের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটাও নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় বলছেন। আমি এইখানে আরেকটা বিষয়, বাংলার প্রাপ্তি, পশ্চিমবঙ্গের প্রাপ্তি, সেদিকেও আপনাদের দেখাবো ঠিক কি বলেছে নির্মলা সীতারামন। নতুন একটা ডেডিকেটেড ফ্রেট করিডোরের প্রস্তাব তিনি রেখেছেন। ডানকুনি থেকে সুরত আরেকটি ফ্রেট করিডোর, পরিবেশ বান্ধব পণ্য পরিবহনের জন্য এই নতুন ফ্রেট করিডোর। কি বললেন দেখুন। To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. Starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Damra. এবারের বাজেটে সাধারণ মধ্যবিত্ত কি পেল? কোন কোন জিনিসের দাম কমলো, কোন কোন জিনিসের দাম বাড়লো, মূল্যবৃদ্ধি কতটা নিয়ন্ত্রণে এলো, এমন একাধিক দিকে আজকে আমাদের নজর ছিল। আর এই জায়গাতে রাখতে চাইবো আজকের বাজেটের মূল দিকগুলো। অবশ্যই আয়কর কাঠামো সেটা কিন্তু অপরিবর্তিতই রইল, তবে আয়কর ফাইলের যে সময়সীমা সেই সময়সীমা বাড়লো। আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা 31শে জুলাই পর্যন্ত বাড়লো এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো যে কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা
এবং পড়াশোনা ও চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই খরচ কমছে। টিসিএস কমে হচ্ছে 5% থেকে কমে হচ্ছে 2%। অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে নজর ছিল কোন কোন অসুখের ওষুধ, সেই সমস্ত ওষুধগুলো সস্তা হচ্ছে। এর মধ্যে অবশ্যই ক্যান্সার এবং ডায়াবেটিসের ওষুধ যা সস্তা হচ্ছে। দাম কমছে কোন কোন জিনিসগুলির? ব্যাটারি, সিএনজির দাম কমছে সোলার পাওয়ার, কাপড়ের দাম কমছে, মাইক্রোওয়েভ ওভেনের, এছাড়াও চামড়াজাত সামগ্রীর দাম কমছে। আপনাদের জানিয়ে রাখবো যে দাম বাড়ছে কোন কোন জিনিসগুলির। সিগারেট, মদ, খনিজ পদার্থের দাম বাড়ছে। অবশ্যই এবারের বাজেটে পশ্চিমবঙ্গ কি পেল জানিয়ে রাখবো আপনাদের যে ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর ঘোষণা হয়েছে এবারের বাজেটে। দিল্লি থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর ঘোষণা হয়েছে এবারের বাজেটে। তবে এবারের বাজেটের পরেই শেয়ার বাজারে কিন্তু শেয়ার বাজার হতাশ, তার কারণ সেন্সেক্স এবং নিফটির ক্ষেত্রে পতন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, একটা বড় ঘোষণা যেটা আজকে অন্তত দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যে প্রায় 25 কোটি থেকে বেশি মানুষ তাদের দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসা হয়েছে। আমি এখানে কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তীর কাছে আসবো। আমি মনে করিয়ে দেবো দর্শকদের, 71 সালে ইন্দিরা গান্ধীর স্লোগানই ছিল যে গরিবি হটাও দেশ বাঁচাও। আজকে যদি দেখা যায় 25 কোটিকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসা হয়েছে, মানে মোট পপুলেশনের মিতাদি প্রায় 1/6 মানে দারিদ্র্য সীমার বাইরে বের করা হয়েছে। তার মানে এটা যদি উন্নয়ন না হয় তাহলে কোনটা? এমন উন্নয়ন যে তার সত্ত্বেও 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিতে হচ্ছে। আপনি একটু আগে বলছিলেন যে বিহার কি পেয়েছে। বিহার গত বছর বিহার স্পেসিফিক 60,000 কোটি টাকার বাজেট ডিক্লেয়ার হয়েছিল এবং এই বছরে এখন একটু আগে বিজেপির মুখপাত্র যে প্রকল্পগুলো কথা বললেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেনটেন্যান্স, আর সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে শুধু বাংলা স্পেসিফিক নয়, পুরো ভারতবর্ষের ডিফারেন্ট ইনস্টিটিউটসের মেনটেন্যান্স বাজেট। এবার আমি বলি এখানে গ্রোথ নিয়ে। আমরা জানি মনমোহন সিং এর সময় 2014-তে যদি আপনি টাকার ভ্যালুয়েশন ধরেন তখন $1 ছিল 62 থেকে 63 রুপিজের মধ্যে। আজকের দিনে আমরা দাঁড়িয়ে আছি 91 টাকা থেকে 92 হচ্ছে কারেন্ট ভ্যালুয়েশন USD টু INR। যদি আপনি পাউন্ড দেখেন, 1 পাউন্ড হচ্ছে এখন 121 টাকা, সেটা সেই সময় ছিল 80 টাকার মতো। আপনি যদি তখন ম্যানুফ্যাকচারিং গ্রোথ রেট দেখেন, আমরা অনেকেই কথা বলছি যে কর্মসংস্থান হচ্ছে না কারণ আমাদের ওভার ডিপেন্ডেন্সি আছে সার্ভিস সেক্টরের উপরে। AI বাবল খুব তাড়াতাড়ি বার্স্ট করতে চলেছে, তাই আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপরে মনোসংযোগ করতে হবে। কিন্তু সেই ম্যানুফ্যাকচারিং গ্রোথ রেট যেটা ছিল 7.2% UPA 2 এর সময়, সেটা এখন নেমে দাঁড়িয়েছে 3.6%। আমি গভর্নমেন্টের ডেটা কোট করছি। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ হচ্ছে না। মেক ইন ইন্ডিয়ার মতো বড় বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু তার জন্য কোনো স্পেসিফিক বাজেট অ্যালোকেশন বা স্পেসিফিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। টাকাকে কিভাবে আমরা স্টেবিলাইজ করব, টাকার ডিভ্যালুয়েশন আমরা কিভাবে থামাবো, সেই জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমরা জানি না। তাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসবে কি করে? তো আমাদের কর্মসংস্থান, আমাদের 90% মানুষ ইনফর্মাল আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, মেজরিটি লোক কাজ করে। তাদের জন্য আমরা কি নিয়ে আসছি? আমরা ডোমেস্টিক কনজাম্পশন বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু তার সাথে সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা বাড়ানোর জন্য আমরা কি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ক্লাইমেট তৈরি করছি বাংলায় বা ভারতবর্ষে, সেটা দেখতে হবে। এবং বাংলার যদি আপনি বঞ্চনার কথা বলেন, গত বছরে 60,000 কোটি টাকার বাজেট বিহারের জন্য, আর এইবার আমরা শুধু কয়েকটা মেনটেন্যান্স প্রকল্পর কথা বলতে পারছেন বিজেপি প্রকল্প, বিজেপির মুখপাত্র। এখান থেকে বোঝা যাচ্ছে বাংলা কতটা বেশি উপেক্ষিত। দেখুন, কংগ্রেসে যিনি আছেন তার কথার উত্তর দেওয়ার আগে একটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছিলেন মহানন্দাদি। তিনি বলেছিলেন যে এখানে ম্যানুফ্যাকচারিং, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা যেটা এই বাজেটে আমরা জানতে পারলাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং 2.0 তৈরি করা হবে, তার জন্য 40,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। আচ্ছা, বাংলা কিছু পায়নি বলে যারা বলছেন তাদের জন্য আমি জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে এডুকেশন হাব, হেলথ কেয়ার হাব আর টেক্সটাইলের খাদি পার্ক, যেটা শুভ্রজিৎ খানিক্ষণ আগে বলছিলে, সেটার জন্য মোট ইনভেস্টমেন্ট হচ্ছে 12.2 লক্ষ কোটি টাকা। ক্যাপেক্স হচ্ছে 12.2 লাখ crore। অর্থাৎ পশ্চিমবঙ্গ কিছু পায়নি বলে যারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন ফাইন প্রিন্টসগুলো পড়ে তারা মনে হয় খানিকটা হলেও তারা একটু অনুতাপ করবে। আচ্ছা, টাকা ভার্সেস ডলারের দাম নিয়ে কথা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সারা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে হাইয়েস্ট
জিডিপি গ্রোথ হচ্ছে ভারতবর্ষে, সেটা নিয়ে আমরা কিছু বলবো না। কংগ্রেসের জমানায়, মনমোহন সিং জির জমানায়, সেই সময় ভারতের ইকোনমি সারা বিশ্বের মধ্যে 11 নম্বরে ছিল, এখন চতুর্থ। বিশ্ব ব্যাংক বলছে ভারত হচ্ছে সারা বিশ্বের মধ্যে অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। সবথেকে গুরুত্বপূর্ণ কংগ্রেসের তরফে করা হচ্ছে, অধ্যাপকের কাছেও আসবো, কিন্তু আমি এইখানে দর্শকদের জন্য রাখবো যে ধরুন আমাদের মতন যারা নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ, তারা সচরাচর বাজেটের সব থেকে এই অংশটার দিকে নজর রাখে যে আয়করের ছাড়ের ক্ষেত্রে কোনো বিশেষ স্বস্তির কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করছেন কিনা। আয়কর ছাড়ের ক্ষেত্রে যে পুরনো কর কাঠামো ছিল গত বছরে, সেটাই কিন্তু এবছরও অপরিবর্তিত রইল। কিছু ঘোষণা যারা আয়কর ছাড় মকুবের ক্ষেত্রে বা ছোটখাটো অপরাধের ক্ষেত্রে বলেছেন, স্বস্তি কিছু দিয়েছেন। কি বলেছেন আমি এখানে রাখবো দর্শকদের সামনে। I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. রাহুল চক্রবর্তী তীব্র প্রতিবাদ করছিলেন কেয়া ঘোষের বক্তব্যে। না, জিডিপি যেটা বললো কেয়া ঘোষ, জিডিপি এক জিনিস, জিডিপি গ্রোথ রেট আরেক জিনিস। গ্রোথ রেট বলে গেল কন্টিনিউ আমার কাছে। তো আজকে দাঁড়িয়ে শুধু ভারতবর্ষের ক্ষেত্রে বিশ্বের মধ্যে ভারতবর্ষ ছিল একটা সময়। এখন এই মুহূর্তে আমাদের কত বিলিয়ন ডলার রিজার্ভ আছে এটা বলুন তো। আর কংগ্রেসের সময় সোনা আমাদের দেশ থেকে বন্ধক দেওয়া হয়েছিল, আপনি সেটা বলুন, সেটা বলুন। আমি অভিযোগ সরকারের কাছে দেখুন, মূল লক্ষ্য আমি বলছি এক তো হচ্ছে যে বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যেতে চাইছি, আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি হতে চাইছি। এবার আজকে বাজেটে তার কোনো দিশা অর্থনীতিবিদ অভিরূপ সরকার দেখতে পেলেন কিনা? দেখুন, আমাদের একটা গ্রোথ যে হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা তো আর অস্বীকার করা যায় না। আমাদের অর্থনীতিটা নিশ্চয়ই ভালোই কমফোর্টেবলি গ্রো করছে, আমি সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। কিন্তু এই যে সবার সঙ্গে সবাইকে নিয়ে বিকাশ, এইটা নিয়ে কিছু প্রশ্ন তো এখনো আছে। আমাদের তো এখনো এই যে এত কোটি মানে দারিদ্র সীমা থেকে ওপরে উঠেছেন ইত্যাদি বলা হচ্ছে, সেই হিসেবগুলো নিয়ে আমার কিছু সংশয় আছে। যেমন এই যে আপনি বলতেন সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে আছে, কিন্তু বাস্তবের মাটিতে বাস্তবে তো তা হয়নি। কারণ এই যে ধরুন, এই যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এবারে বলা হচ্ছে বিদেশে যারা পড়তে যাবেন তাদের সুবিধা হবে, বা বিদেশে বেড়াতে যাবেন তাদের সুবিধা হবে। তা কজন বিদেশে বেড়াতে যায় বা পড়তে যায়? তারা তো অতি সামান্য একটা ভগ্নাংশ। সাধারণ মানুষের কাছে এই উন্নতির এই যে বৃদ্ধির সুফল কতটা পৌঁছচ্ছে সেটাই প্রশ্ন। এবং সেখানে একেবারে কিছু হয়নি আমি বলছি না, কিন্তু যতটা হয়েছে বলে ক্লেম করা হচ্ছে ততটা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কারণ এই যে এনএসএস এর যে সার্ভেটার ভিত্তিতে পভার্টি রিডাকশনের কথা বলা হয়েছে, সেই সার্ভেটার মানে যেভাবে ক্যাটেগরাইজ করা হয়েছে, শহরের পপুলেশন ফর এক্সাম্পল বলা হয়েছে যাদের 10 লাখ টাকার বেশি দামের গাড়ি আছে, যাদের 10 লাখ টাকার কম দামের গাড়ি আছে, এবং যাদের গাড়ি নেই। এটা কি কোনো ক্যাটেগরাইজেশন আমাদের দেশে? এটা তো হাস্যকর ক্যাটেগরাইজেশন। মানে এইভাবে ধরলে বেশিরভাগ লোকেরই গাড়ি নেই, তার মধ্যে অ্যাভারেজটা চলে আসবে তার মধ্যে, কিন্তু অ্যাভারেজটা তো পভার্টির ওপরে, তার ফলে পভার্টিটা ভীষণ আন্ডার এস্টিমেট দেখাবে। এনিওয়ে, আমি এই টেকনিক্যাল জিনিসগুলোর মধ্যে যেতে চাই না। পভার্টি ডেফিনেটলি মানে আন্ডার এস্টিমেটেড, পভার্টি আরো বেশি আমাদের। মানে ওয়ার্ল্ড ব্যাংকের যে একেবারে কাছাকাছি সময়ে যে হিসেব, তার সঙ্গে একেবারে মিলছে না।
মানে আমাদের পভার্টি এখন 12-13-14%। তার মানে অর্থনীতিবিদ অভিরূপ সরকার যেটা বলছেন যে আমি দাবি করছি যে দারিদ্র্য সীমার বাইরে আমি 25 কোটি ভারতবাসীকে বের করতে পেরেছি, কিন্তু দারিদ্র্য সীমার মাপকাঠিটা কি, সেই মাপকাঠি আঁকার ক্ষেত্রে বা মাপকাঠি একটা সীমারেখা টানার ক্ষেত্রে হিসেবে গন্ডগোল রয়েছে, এইটা কিন্তু অনেকে বলছেন। আমি এইবার আপনাদের সামনে রাখবো যে বারবারে আয়কর এবং আয়কর রিটার্নের প্রশ্ন আসে। এই আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমাটা কিন্তু বাড়ানো হলো 31শে জুলাই। কি বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, দেখাবো। I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July, and non-audit business cases or trusts are proposed to be allowed time till 31st August. বিষয়টা হচ্ছে কতটা আশাপ্রদ বাজেট হলো, কতটা দিশাহীন বাজেট হলো, এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতো তুঙ্গে উঠেছে। দেখাবো তৃণমূল এবং বিজেপি কার তরফে এই বাজেটকে কিভাবে মূল্যায়ন করা হলো, দেখুন। এটা কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। আর বেসিক্যালি ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো নোটিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। আজকে বাজেট বক্তৃতা শুরু করার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন যে গত 12 বছরে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এসছে, বিনিয়োগ টানার লক্ষ্যে কাজ করছে সরকার। সেই বিনিয়োগকারীদের উৎসাহ দিতে এবারের বাজেট কি পেল সেই প্রশ্ন অবশ্যই থাকছে। তবে তারই মধ্যে আজকে বাজেট পেশের পরেই কিন্তু শেয়ার বাজারে পতন লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সেন্সেক্স ইতিমধ্যেই 1300 পয়েন্ট পড়েছে এবং নিফটিতেও পতন লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই আজকের বাজেটে যে বিষয়গুলির দিকে নজর ছিল তার মধ্যে আয়কর কাঠামো, যেদিকে প্রত্যেক মানুষের নজর ছিল, সেই আয়কর কাঠামো কিন্তু অপরিবর্তিতই রইল। তবে আয়কর জমার অর্থাৎ আয়কর রিটার্ন ফাইলের যে সময়সীমা, সেই সময়সীমা বাড়ল 31শে জুলাই পর্যন্ত। অবশ্যই একই সঙ্গে নজর ছিল কোন কোন জিনিসের দাম কমছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে। ক্যান্সারের ক্ষেত্রে 17টি ওষুধের আমদানি শুল্ক, অন্যদিকে লেখাপড়া এবং চিকিৎসার খরচও কিন্তু কমছে, সেই ঘোষণাও ছিল এবারের বাজেটে। দাম কমছে সোলার পাওয়ার, কাপড়, দাম কমছে মাইক্রোওয়েভ ওভেনের, এছাড়াও দাম কমছে চামড়াজাত সামগ্রীর, দাম বাড়ছে মদ, সিগারেট, খনিজ পদার্থের। আর অবশ্যই বাংলা কি পেল সেদিকে নজর ছিল প্রত্যেকের। ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর ঘোষণা হলো এবারের বাজেটে, এবং দিল্লি থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা হলো এবারের বাজেটে। এবার দেখাবো আপনাদের ছোটখাটো কর ফাঁকিতে যেটা শাস্তির সংস্থান এতদিন ছিল, সেইটা বদলে গিয়ে জরিমানা যদি দেওয়া হয় সেক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এই কথা আজকে বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর ফাঁকিতে জেলের বদলে অতিরিক্ত 10% জরিমানা দিলেই ছাড়। ছোটখাটো ফাঁকিতে জেল নয়, জরিমানা। ধার্য করের যে 10% অতিরিক্ত শুধু সেটুকু দিলেই হবে। কি বললেন দেখুন একবার। To address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. This scheme would be applicable for two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or
paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. দেখুন, নভেম্বর বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপির তরফে যখন এই বাজেটকে অত্যন্ত আশাব্যঞ্জক বলা হচ্ছে, পাল্টা সমালোচনা করা হচ্ছে বিরোধীদের তরফে। আমি পরপর আপনাদের দুই বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য সামনে রাখবো। কি বলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই বাজেট নিয়ে? দেখুন, আশা করেছিলাম অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তা তো একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে আগামী দিনে করবে। ফিনান্স কমিশন তো কোনো ব্যক্তির কমিশন নয়, ফিনান্স কমিশন কোনো সরকারের নয়। ফিনান্স কমিশন একটা প্রতিষ্ঠান। অর্থাৎ আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, কেন্দ্রের একটা রোজগার আছে, রাজ্যের একটা রোজগার আছে, আবার কেন্দ্র রাজ্য মিলিয়ে একটা রোজগার আছে। জিএসটি যেমন হয়েছে, সেই জিএসটির পর এটা আরো বিস্তারিত। তারা ঠিক করে যে এই যে ডেভলিউশন হবে, অর্থাৎ এই যে বিকেন্দ্রীকরণ হবে, যে ফান্ডে যে ভাগ হবে, কেন্দ্রীয় সরকারের যে রোজগার, কেন্দ্রের যে রাজস্ব, সেই রাজস্বের কতটা পরিমাণ রাজ্যগুলোকে দেওয়া উচিত, তার জন্য এই ফিনান্স কমিশন তারা তার মাপ তৈরি করে দেয়। সেটা হয়ে গেছে 41%। এটা কারোর দয়া নয়, রাজ্যগুলো এটা পাওনার বিষয়। এটা কোনো দয়া দাক্ষিণ্য নয়। এতদিন এটা পুরনো অনুমোদন ছিল ফিনান্স কমিশনের, অনেক দেরিতে এটা করছে কেন্দ্র। বারে বারে এই প্রসঙ্গটা সামনে আসবে যে বয়ে বাজেট হতে পারে, বয়ে বিহার হতে পারে, বয়ে বঙ্গ কেন হয় না? বাজেটে বাংলার নাম, পশ্চিমবঙ্গের নাম একবারও কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী উচ্চারণ করলেন না? এইটা কিন্তু বিরোধীরা লাগাতার প্রশ্ন তুলে আসছে। মানে বাংলার প্রাপ্তিযোগ্য কার্যত শূন্য রইল। আমি প্রত্যেকের কাছে 1 by 1 আসবো। রাহুল চক্রবর্তী। প্রথম কথা দেখো, আমি ওইসব কথায় যাচ্ছি না। ওটা তো বলছিলেন না, প্রভার্টি আন্ডার এস্টিমেটেড, ইনফ্লেশন আন্ডার এস্টিমেটেড। আমি প্রতিবাদের জন্য কথা বলছিলাম, নতুন যুব সমাজের জন্য, ডিরেকশনের জন্য কোনো কথা নেই, এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব যেটা, তার ব্যাপারে কোনো কথা নেই, ছেড়ে দাও। তার মানে কি, বিহারে যখন স্পেশাল মনিটরিয়াম দেওয়া হয় এবং যারা চিৎকার করে বলে আমরা এবার বিহারে আসবো, বিহার জিততে চাই, এবং তার জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ হয়, বাংলার ক্ষেত্রে যখন আমরা বলি খেলা হবে, ওরা বলে খেলবো না, বাংলা বাইরে, আমরা তো হেরে গেছি, আমরা গিভ আপ করে দিলাম, আমরা খেলতে চাই না, তাই বাংলার নাম নেই, বাংলার জন্য কিচ্ছু নেই। কোথায় 60,000 কোটি আর বাংলার জন্য দুটো করিডোরের দুটো রাস্তা, আর কিছু নেই বাংলার জন্য? এটাই তো বাংলার প্রাপ্য ছিল। কারণ তারা জানে বাংলায় আমরা কিছু করে কিছু হবে না, বাংলা আমাদের নেই, সুতরাং দেবে না, বঞ্চিত চিরকাল বাংলা। মানে আমি বলছি, এইবার তো তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা বিজেপিকে আরো বেশি করে বাংলা বিরোধী বা বঙ্গ বিরোধী বলার সুযোগ পেয়ে যাচ্ছে। তৃণমূলের বাংলার সংজ্ঞা হচ্ছে শতাব্দী রায়, তিনি বয় বীরভূম ভাবুন বরং, আর তৃণমূলের যারা রয়েছেন তারা বয় বোমা ভাবে। আর আমরা ভাবছি পশ্চিমবঙ্গ সামগ্রিকভাবে, শয় শিলিগুড়ি হতে পারে, পয় পানিহাটি হতে পারে, ডয় ডানকুনি হতে পারে। এদের কাছে এই নামগুলো চেনা নয়। এরা তো এত কিছু বাঙালি নিয়ে বলে, কিন্তু তারা চিন্তা করেন না ওই আনন্দপুর আছে, দিয়ে লোক মারা যাচ্ছে, সেখানে ময় মরে যাচ্ছে, সেটা নিয়ে একবারও বলছে না এরা। এই রাজ্যে পরের পর যে 26,000 শিক্ষক রাস্তায় বসে আছে এদের দুর্নীতির কারণে, সেটা বলবে না এরা। আর খেলা, ভাই আপনাদের খেলা আমরা 2021-এ দেখেছি, ভোটের সময় 56 জন আমাদের কার্যকর্তাকে খুন করেছেন আপনারা, আর তারপরে 250 জন মোট এখনকার আজ দিন পর্যন্ত কর্মী খুন হয়েছে। তাই আপনাদের খেলা না, আমরা যেটা করব আপনাদের ওই খেলা থেকে পুরো ওই ছক্কা মেরে মাঠের বাইরে ফেলে দেব। 2026 তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আজকের বাজেট নিয়ে তিনি কি বলছেন? देखिए, पहले तो ये है कि आप जो हमसे सवाल पूछ रहे हैं, पत्रकार साथियों, आप सब हाउस में थे, आप में से बहुत लोग मीडिया गैलरी में उपस्थित थे। आपने ये देखा है कि जो बजट पेश किया गया, 1 घंटा 25 मिनट का फाइनेंस मिनिस्टर का स्पीच, 85 मिनट का स्पीच, 85 मिनट मतलब 5100 सेकेंड। इस 5100 सेकेंड में बंगाल का एक बार नाम तक नहीं लिया गया, एक बार भी, मतलब बंगाल मेंशन ही नहीं किया गया। और बंगाल छोड़ दीजिए, जितना भी कम्युनिटीज है, चाहे फार्मर हो या देश के युवा हो, किसी के लिए कॉन्क्रीट जो सरकार
आर्टिफिशियल इंटेलिजेंस, स्किल इंडिया, टेक्नोलॉजिकल एडवांसमेंट का बात करता है, युवकों को रोजगार कैसे मिलेगा, एम्प्लॉयमेंट कैसे क्रिएट होगा या किस दिशा में एम्प्लॉयमेंट क्रिएट हो सकता है, उसको लेके कॉन्क्रीट कोई चर्चा नहीं है, कोई मेंशन नहीं है इस बजट में। फार्मर्स के लिए कोई फिनेंशियल सिक्योरिटी या इनकम स्टेबलाइज करने का कोई तरीका ताकि किसानों का कुछ मदद मिले, उसका कोई तरीका नहीं है। और कोई भी कम्युनिटी के लिए कोई यहाँ पे सोल्यूशन नहीं है, कोई समाधान नहीं। तो दिस बजट इज अ फेसलेस बजट, बेसलेस बजट एंड अ विजनलेस बजट। लेकिन सरकार कह रही है युवाओं के लिए, महिलाओं के लिए तमाम जो है कदम उठाए गए, खेलो इंडिया, खेलो मिशन के तौर पर किया गया महिलाओं के लिए। सरकार कह रहे, तो इसीलिए मैं कह रहा हूँ कि सरकार तो कहेंगी, सरकार अगर बजट पेश कर रहा है उसको डिफेंड करने का जिम्मेदारी सरकार का है। टू मी द बजट इज मोर लाइक अ गवर्नमेंट सेल्फ अप्रेजल रिपोर्ट रिटन बाय इट्स ओन PR डिपार्टमेंट। दिस बजट doesn't have any concrete solution to offer. आप कह रहे पश्चिम बंगाल के लिए कुछ नहीं मिला? नहीं, मैं नहीं कह रहा हूँ, आप मुझे दिखा दीजिए बंगाल का एक नाम मेंशन किया हो। मैं नहीं कह रहा हूँ, आप दिखा दीजिए। जी बिल्कुल भाई 5100 सेकंड का बजट स्पीच है आपका, एक सेकंड दिखा दीजिए जहाँ पे बंगाल मेंशन किया है, एक सेकंड में। जब बंगाल को बांग्लादेश के नजरिए से अगर कोई देखता है तो देश के केंद्र पे सरकार देखता है, यहाँ पे बैठे हुए मिनिस्टर्स देखता है, और जिसने बजट पेश किया वो देखता है। हम लोग को अगर बांग्लादेशी कोई बोलता है तो यहाँ पे बैठ के जो बजट पेश किया है और जो बजट लिखा है, जो सरकार ने पेश किया है, वो सरकार देखता है। नहीं तो आपका 85 मिनट का बजट स्पीच में बंगाल का एक बार मेंशन भी नहीं होगा। कुछ रेलवे पिछला बार जो वादे किए थे, जल जीवन मिशन का 2525 करोड़ जो बजट में प्रॉमिस था, वो आपने रोक के रखा है। तो जो लास्ट ईयर आपने वादा किया था वही नहीं निभाया, अब नया वादा क्या करेंगे? ज्यादा घोषणाएं होती है तो कहा जाता है चुनावी बजट है, क्या ये वजह रही क्या? नहीं, चुनावी बजट तो वो तो आप कहेंगे, लेकिन हम लोग आशा नहीं करते इस सरकार से। 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, तो हम लोग की तरफ से कोई चुनाव का प्रत्याशा नहीं था, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। तो फ्रॉम देयर पर्सपेक्टिव इफ यू सी, दे हैव प्रेफर्ड नॉट टू स्पेंड एनी मनी ऑन बंगाल बिकॉज दे नो दे आर गोइंग टू lose the state lock stock and barrel to তৃণমূল। দেখুন, বাংলাকে বঞ্চিত হতে হবে এমনটা কিন্তু জানাই ছিল। কি বলছেন মুখ্যমন্ত্রী সরাসরি দেখব। আগামীকাল নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দিল্লি এয়ারপোর্টে। Nothing, it is I will tell you later on. This financial budget of 26 and 27 placed by central government, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetence, Himalayan incompetence. Totally economy is derailed. Now, you will see within this time, the market falls sharply. Sensex down above over 1,100 points. Nifty 50 has been below 25,000. So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gola, ইংরেজিতে বলে চোর কি মাই জোরসে বলে, mother of thieves are soundless, mother of thieves are soundless. Now, for Bengal, what they have given? Nothing. Talking big, কিছু দেয়নি।
যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। দেয়ার ইউ উইল সি I have mentioned about Dankuni and Amritsar. That is not there pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Shiliguri, Kuchbihar. Other we have announced 6 economic corridors which will cover throughout the country, throughout the state. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there, and already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor 72,000 crores are going to be invested, and already there are so many people, they are setting investment, they are setting their cement hub. Now Bengal have become cement hub, the coal hub, the leather hub, the skill hub, even the Amazon Flipkart, like this, all are doing business side of this Dankuni, Kalyani and other place. So it is already started. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They are taking away our money and saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our food funds. We will get about more than 2 lakh crores from the central government. So they don't have any moral authority to run the government and to finish the country like this. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, including the infrastructural facilities, the economy, the social sector, the economic sector, the federal sector, all is been vanished. Only talking too much and less work. What they do, only they use some jugglery of words which cannot affect. You have to give the advantage to the people, which common people can enjoy the facilities. সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guards, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guards, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. Thank you so much. Yes, tomorrow 4 o'clock they have given us the time. We asked the official time. I cannot tell you later before that. When we will meet, then after that we can meet the press.
Please don't tell me all these things. I have some own program. Let me finish that. I am going to Delhi after so many months, I think maybe years. So my MPs are also there. So I am the chairman of the parliamentary committee. It is my duty to meet them also once. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR, how they want to finish the federal structure. All I'll mention. भाई जो हमने कर दिया उसका बाद में तो कुछ नहीं हुआ. एंटी कॉल्यूशन डिवाइस भी मैंने कर दिया. फ्रेट कॉरिडोर भी इन माय टाइम आई हैव क्लियर्ड ऑल द प्रोजेक्ट. अभी कुछ नहीं है. वाराणसी में जो है, जो डिज्नीलैंड बना रहा है, मैंने सुना है, मैंने देखा है कि काशी विश्वनाथ मंदिर हमारा इतना गर्व का जायगा है. उधर में आसपास में जो घाट वगैरह वगैरह जो है, जो बहुत सारी चीज़ है, लोकल लोगों को नहीं लेके बाहर से कोई कॉन्ट्रैक्टर को लेके आके उधर में आमदनी कर रहा है. काशी विश्वनाथ मंदिर का पास डिज्नीलैंड बना रहा है. तो इट विल बी क्लियर whether they love religions or not. Thank you. সরাসরি আপনারা দেখছিলেন মুখ্যমন্ত্রী দিল্লি রওনা হওয়ার আগে এই বাজেটকে একেবারে দিশাহীন বাজেট, একেবারে অ্যাকশনহীন বাজেট, অ্যান্টি উইমেন বাজেট, মহিলা বিরোধী বাজেট, ওবিসি বিরোধী বাজেট, এসসি বিরোধী বাজেট, এসটি বিরোধী বাজেট, একেবারে কার্যত এই বাজেটের মধ্যে কোনো দিশা নেই এটা বোঝাচ্ছেন। আমি কেয়া ঘোষের কাছে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেটা বলছেন তার মানেটা দাঁড়ায় যে ভোট নেই তাই ভেট নেই। যেহেতু বাংলায় পশ্চিমবঙ্গে ভোট পাবে না বিজেপি, এটা নিশ্চিত, সে কারণে পশ্চিমবঙ্গের জন্য কিছুই ঘোষণা করেনি। যেটা ঘোষণা করেছেন ফ্রেট করিডর, 2009 সালে তিনি ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন। বাংলার প্রাপ্তি শূন্য। দেখুন, নির্মলা সীতারামনের অপারগতা যে তিনি ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজেটটা করতে পারেন না, এটা সত্যিই তার অপারগতা, মেনে নিতে হবে। দেখুন, শুধুমাত্র আপনি বাংলার কথা বলছেন, শুধুমাত্র 2007 সালের কথা বলছেন, 2009 সালের কথা বলছেন সুব্রদীপ, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে বিশ্ব তৈরি হয়েছে। এই যে পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, এটা তার জন্য তৈরি হয়েছে। সূর্যোদয় সূর্যাস্ত তার জন্য হয়। আপনি শুধুমাত্র একটা ট্রেন, একটা লাইন, এগুলো দিয়ে আপনাকে ক্রেডিট দিয়ে তাকে খাটো করতে পারেন না। কিন্তু তার সঙ্গে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই। উনি বলছেন বাংলা কিছু পাইনি। আমি জানি না এটা আইপ্যাকের শিখিয়ে দেওয়া কিনা বা সেই সবুজ ফাইলে এটা ছিল কিনা। আমি তাহলে যে এই মাত্র এই যে তথ্যটা এলো, পশ্চিমবঙ্গের কলকাতা শহরের জন্য কলকাতার মেট্রোর অ্যালোকেশন হয়েছে। কারণ কলকাতা মেট্রো আপনারা জানেন যে ভারতীয় রেলওয়েই চালায়, অন্যান্য রাজ্যের মতন নয়। অরেঞ্জ লাইনের জন্য 705.5 কোটি, পার্পল লাইনের জন্য 9.6 কোটি, গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকার বাজেট হয়েছে। এছাড়াও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্টের জন্য এটার কিন্তু ইয়েলো লাইনের জন্য হবে, যেটা এয়ারপোর্ট দিয়ে যাবে, সেটার জন্য 2886 কোটি টাকা বাড়তি বরাদ্দ করা হয়েছে। যত সময় করাবে স্বাভাবিকভাবে আমরা আরো বেশি করে জানবো যে তথ্যগুলো। তাই যারা ইচ্ছে করে, আমি শুধু আগে এই কথা বললাম, এই তুলনাটার পাশে আপনি বিহারে 60,000 কোটি টাকা রাখুন। আমি আবার বলছি যে 60,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছিলেন, সেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি ফর বিহার। এরপরে দেশের যা যা কিছু হয়েছে, যার জন্য বিহার উপকৃত হবে সেটা আলাদা। আমি বলছি এই রাজ্যের বাসিন্দা হিসেবে কেয়াদি সন্তুষ্ট তো, যা বাংলার জন্য ঢেলে দিয়েছেন? আমি চাই অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গ পেয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের কানেক্টিভিটি, আমার রাজ্যের প্রতিটা জেলায় মেয়েদের জন্য হস্টেল। মমতা ব্যানার্জি যেগুলো এখন বলছেন, উনি দাবি করছেন ওনার ব্রেন চাইল্ড, ওনার চিন্তা ভাবনা। আমি বলছি এটা যদি বঙ্গের ললাট লিখনে এটা যদি প্রচুর প্রাপ্তি হয়, তাহলে এইবারে তো প্রশ্ন উঠবে যে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার ব্যাপারে পশ্চিমবঙ্গের বিষয়ে কতটা ভাবনা চিন্তা করে, কতটা সিরিয়াস, এই প্রশ্ন তো বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাচ্ছে। রাহুল চক্রবর্তী, এর আগেও বারবার বলেছি একটা কথা, কে এতগুলো কথা বললো, যারা বারবার সব জায়গায় এসে বলছে প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, যে বাংলাকে সোনা বাংলা বাড়ি, এখানে তৃণমূল কংগ্রেস সরকার পরাস্ত করবো। তো বাংলার জন্য দিশাটা কি? দিশাহীন বাজেট। বাংলার জন্য কি করেছেন? যে বিহারকে বলেছিল জিততে চাই, বিহারকে বলেছিল জিততে চাই, এবং বিহারে দাঁড়িয়ে আমি বলছি এটাও বলুন যে হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। সিঙ্গুরে গিয়ে সিঙ্গুরে শিল্পের জন্য কি বলেছেন প্রধানমন্ত্রী?
রাহুলদা শেষ করে দিন। শিমুরে বলার ক্ষমতা নেই, কারণ শিমুরে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শিমুর আন্দোলন করছিলেন, আরে বলতেই দেবেন আমি কেয়া দিকে থামালাম, রাহুল চক্রবর্তী শেষ করে। আমি কেয়া ঘোষকে থামালাম, রাহুল চক্রবর্তী প্লিজ। রাহুলদা কন্টিনিউ, রাহুলদা কন্টিনিউ। পুরো মিথ্যাবাদীর দল। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলার ক্ষমতা বা সহজ ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছেন তখন রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় করিডোরকে সাপোর্ট জানিয়েছিলেন। এসব বলে লাভ নেই। বিহার নিয়ে যারা বলেছিল বিহার প্রধানমন্ত্রী বলার ক্ষমতা ছিল না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে সেখানে শিল্পের কোন আশ্বাস বাণীটা দিয়েছেন। কিন্তু আমি অভিরূপ সরকারের কাছে আসবো। আমি আবার বলছি অভিরূপ দা, পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্তিযোগ কতটুকু হলো প্লিজ। আমি দুজনকে থামালাম, অভিরূপ সরকার, কেয়া ঘোষ, রাহুল চক্রবর্তী দুজনকে থামালাম প্লিজ। কেয়া দি বাকিরা বলতে পারবেন না, এটা বুঝুন। অভিরূপ সরকার প্লিজ, কেয়া দি থামুন। অভিরূপ সরকার, আমি বুঝতে পারছি যে কেয়াদিকে এইটা করতে হবে যেটা কেয়াদি এখন করছেন, তার কারণ তিনিও বোঝেন বাংলার জন্য যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণটা হয়নি। অভিরূপ সরকার প্লিজ, অভিরূপ সরকার। আচ্ছা দেখুন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য খুব কিছু দেওয়া হয়নি, এটা তো পরিষ্কার। এটা কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে এই বাজেট থেকে পশ্চিমবঙ্গ, ভারতের তো একটা রাজ্য, পশ্চিমবঙ্গ কতটা সুবিধে পাবে। এই বাজেটে নির্মলা সীতারামন যেটা করেছেন, সরকার খুব বেশি মাথা গলাচ্ছে না বাজার অর্থনীতির মধ্যে। বাজার অর্থনীতি একটা শ্রেণীর মধ্যে খুব ভালো চলছে, কোনো সন্দেহ নেই। এক ধরনের গ্রোথ তো হচ্ছেই, এটা তো মানতেই হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সেই গ্রোথ প্রসেসটার মধ্যে কতটা পার্টিসিপেট করতে পারবে সেটাই প্রশ্ন। যদি কিছু ধরুন টেক্সটাইলে কিছু ছাড় দেওয়া হয়েছে, টেক্সটাইলের ছাড়টা তামিলনাড়ুতে একটা বড় হাব আছে, টেক্সটাইল হাব আছে তিরুপপুর, তারা এক্সপোর্ট করেন। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। সেই রকম কিছু হাব যদি তৈরি করা যেত তাহলে হয়তো কিছু সুবিধা আমরা পেতে পারতাম। সেরকম হাব এখন আপনি বলতে পারেন যে সেটা রাজ্য সরকারের দোষ, কেন্দ্রীয় সরকারের দোষ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে প্রচারে এসে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যে ভাবনা চিন্তার কথা বলেন, কেন্দ্রের করা আজকের এই পেশ করা আজকের এই বাজেটে তার প্রতিফলন কতটা দেখা গেল আজকে প্রায় 85 মিনিটের বাজেট বক্তৃতা পেশের পর এইটা বড় হয়ে সামনে আসছে। এখন সাধারণ মানুষ এই বাজেটকে কিভাবে দেখছে, আমার সহকর্মী অমৃতাকে বলবো তুলে ধরার জন্য। একেবারে যে বিষয়গুলো বেশি করে সামনে আসছিল, আয়কর কাঠামো হোক, মূল্যবৃদ্ধি হোক, প্রত্যেক দিনের জিনিসপত্রের দাম হোক, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনো ঘোষণা থাকবে কিনা, এবং বিশেষ করে বাংলার মানুষ কি পেল, তাদের প্রত্যাশা কতটা পূরণ হলো, কি বলছেন তারা, সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, আমি যারা এখানে রয়েছেন আমার সঙ্গে, খুব স্বাভাবিক আজকে কেন্দ্রীয় বাজেটের দিন, তার ফলে পাড়ার আলোচনাটাও বাজেট কেন্দ্রিক হচ্ছে। যারা রয়েছেন তারা দুয়ের সঙ্গে কথা বলবো। কি মনে হলো মোটামুটি বাজেটটা দেখে, প্রাপ্তি বা অপ্রাপ্তির জায়গাটা ঠিক কি? বাজেটটা তো মোটামুটি আমরা যারা স্যালারি তাদের পক্ষে তো একটু ভালোই আছে। যেটা হলো একটা বক্তব্য যে আমাদের তো দুরকম রেজিম আছে ট্যাক্সের। যারা পুরনো রেজিম, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশান বলুন আর সেই হোম লোন ডিডাকশান এবং যে 80cc যে ডিডাকশান, সেটা যদি একটু বাড়ানো যেত তাহলে অনেকটা বেটার হতো। এইটা একটা সাইড। দুটো একটা সাইড, যারা আমরা সকলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুটোই আমরা দিই, যদি ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝাটা যদি একটু কমানো যায়। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। সাতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 6, 7, 8 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাতরা পাবলিকেশন।
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। সাঁতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি। সাঁতরা পাবলিকেশন। TVS Raider, the wicked ride. ভালোবাসা থাক ভালোবাসা হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাদা কালো বস্ত্রে 60% পর্যন্ত ছাড় 1 থেকে 21 ফেব্রুয়ারি। সাহা টেক্সটাইল। আচ্ছা শোনো, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। সো সুইট। এত খুশি আমি কি করে সহ্য করব? বেস্ট ফার্ম হুগলি, এর টেস্টে আছে বেস্ট। हाँ जाने दे, थोड़ा राइट जाने दे अभी काटू क्या? अभी काटू? हाँ नहीं रुक जाओ, रास्तों तो पूरा अटके रहूंगा रे। बबलू स्कोर क्या हुआ यार? 550 नोट आउट भैया। पतंगबाजी में भी क्या पकड़ है आपकी? गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। अब पतंग नहीं, हेलीकॉप्टर उड़ेगा। SCI পেইন্টস রং সম্বন্ধে ধারণাই বদলে দেয়। ধানের মাজরা ও লাল কৃমি পোকা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন উইলো উড কেমিক্যালস লিমিটেডের দ্বিগুণ শক্তি সম্পন্ন দানাদার কীটনাশক এক্সোটিকা। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers and infrastructure for diagnostics, post-care and rehabilitation. These hubs will provide diverse opportunities, job opportunities for health professionals, including doctors and AHPs. Aligns with our vision of Sabka Saath Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1. Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training and high-quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. Starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradeep and Dhamra. Already respected in several parts of the world, was given a mass global recognition when Honorable Prime Minister took it to the UN. Post-COVID, Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available
more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training and awareness for traditional medicine. ABP Ananda এগিয়ে থাকে এগিয়ে রাখে with Ajanta Shoes 70 years of legacy and craftsmanship. 1 ঘন্টারও বেশি সময় ধরে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লক্ষ্য ছিল যে আর 2-3 মাস পরে যেখানে ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনো ঘোষণা করবেন কি, কিন্তু কার্যত হাত খালি রইল বাংলার। महिला वित्त मंत्री के रूप में निर्मला जी ने लगातार 9वीं बार देश का बजट प्रस्तुत करके नया रिकॉर्ड बनाया है। ये बजट अपार अवसरों का राजमार्ग है। ये बजट वर्तमान के सपनों को साकार करता है और भारत के उज्जवल भविष्य की नींव को सशक्त करता है। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। साथियों, आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। जो पाथ ब्रेकिंग रिफॉर्म्स किए गए हैं, नई ऊर्जा, नई गति मिलेगी। जो पाथ ब्रेकिंग रिफॉर्म्स किए गए हैं, वो एस्पिरेशन से भरे हुए भारत के साहसिक टैलेंटेड युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। ये बजट ट्रस्ट बेस्ड गवर्नेंस और ह्यूमन सेंट्रिक अर्थरचना के विजन को साकार करता है। एक ऐसा यूनिक बजट है जिसमें फिस्कल डेफिसिट कम करने, इन्फ्लेशन कंट्रोल करने पर फोकस है और इसके साथ ही बजट में हाई कैपेक्स और हाई ग्रोथ का भी समन्वय है। साथियों, ये बजट भारत की वैश्विक भूमिका को नए सिरे से सशक्त करता है। भारत के 140 करोड़ नागरिक फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी बनकर ही संतुष्ट नहीं है। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। ये करोड़ों देशवासियों का संकल्प है। दुनिया के एक ट्रस्टेड डेमोक्रेटिक पार्टनर और ट्रस्टेड क्वालिटी सप्लायर के रूप में भारत की भूमिका लगातार बढ़ रही है। हाल में जो बड़ी बड़ी ट्रेड डील्स भारत ने की है, मदर ऑफ ऑल डील्स, उसका मैक्सिमम बेनिफिट भारत के युवाओं को मिले, भारत के लघु और मध्यम उद्योग वालों को मिले। इस दिशा में बजट में बड़े बड़े कदम उठाए गए हैं। साथियों, इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी